আমি তোমাদের সবার কমেন্ট দেখতেছিলাম। সবাইকে আসসালামু আলাইকুম। তোমার সাথে অনেকদিন পর দেখা, খুব ভালো লাগতেছে। আমাকে একটু কমেন্ট করে জানাবা যে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আমাকে একটু কমেন্ট করে জানাবা দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আমি অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেক সুস্থ আছো, সবাই যার যার বাসায় সেফ আছো। করোনা অনেক ভয়ঙ্কর ভাবে ছড়াচ্ছে, সবাই সেফ থাকো। আমরা আজকে ক্লাসটা শুরু করি। এমনিতে আমি 10 মিনিট 12 মিনিট লেট করে ফেলছি, অন্য ব্যাচে যে ক্লাস ছিল ওটা শেষ করতে লেট হয়ে গেছে। তোমার 10 মিনিট ওয়েট করাইলাম। এর আগের ক্লাসও মনে হয় করছো 10 মিনিট ওয়েট আমার ক্লাসগুলোতে। আমরা সরাসরি কথাবার্তা না বাড়ায় ক্লাসে চলে যাই, কেমন? তো আমাদের আজকে টপিক হচ্ছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। তুমি যে দেখতে পাচ্ছ যে পিডিএফটা, এই পিডিএফটা আমি ক্লাস শেষে আপলোড করে দিব। এখানে ক্লাস শুরু করার আগে কিছু ভূমিকা করা দরকার। আমি পিডিএফ এর মধ্যে দেখবা কিছু হলুদ কালার এবং সবুজ কালারে হাইলাইটার দিয়ে দাগ দিয়ে দিছি। তুমি যখন হচ্ছে আমি বইটা আপলোড করে দিব, তুমি এই পিডিএফটা দেখে দেখে তুমি তোমার নিজের বইতে নিজের ইচ্ছা মতো কোনো একটা চয়েসের কালার দিয়ে বা কোনো চয়েসের পেন দিয়ে আলাদা করে মার্ক করে রাখবা। এই হলুদ এবং সবুজ কালার কি মিন করে সেটা হচ্ছে ফাইনাল এক্সামে যাওয়ার আগে বা বড় কোনো পরীক্ষা দেওয়ার আগে তুমি যখন রিভিশন দিতে যাবা, কোন লাইনগুলা তোমার না পড়লেই না, এটা হচ্ছে সেই লাইনগুলা, মানে লাইক হচ্ছে এক নজরে দেখে নিলাম টাইপের লাইন আর কি, কেমন? এগুলো বাদ দেওয়া যাবে না। হলুদ এবং সবুজ কালারের মধ্যে আলাদা কোনো ডিফারেন্স আছে কিনা? হলুদ এবং সবুজ কালারের মধ্যে আলাদা কোনো গুরুত্বের ডিফারেন্স নাই, দুইটাই সমান গুরুত্ব বহন করে। আমার দেখতে ভালো লাগে, এই জন্য আমি দুইটা কালার ব্যবহার করছি, যাতে তোমার সহজে নজরে আসে আর কি, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, আমার এটা হচ্ছে পেজ নাম্বার 704-এ শুরু। তোমাদের অবশ্যই সবার কাছে সেম এডিশনের বই থাকবে না। তা আমার পরামর্শ হচ্ছে ক্লাসের মাঝখানে যে ভাইয়া কোন পাতায় আছেন কোন পাতায় আছেন, এটা মানে খুঁজতে গিয়ে তুমি যদি পড়াটাই মিস করে যাও, সেটা তোমার জন্য অবশ্যই অবশ্যই ইফেক্টিভ হবে না। তা আমার পরামর্শ হচ্ছে তুমি এখন তোমার বইটা দেখো না। হ্যাঁ, যদি তোমার বই আমার এডিশনের সাথে মিলে তাহলে আলাদা কথা, কিন্তু আমার পরামর্শ হচ্ছে তুমি মোবাইল ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে নাও, যেভাবে তুমি সিনেমা দেখো সেভাবে ফুল স্ক্রিনে নাও, নিয়ে তারপর তুমি ক্লাসটা করো। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা হচ্ছে লিখার মতো অবস্থায় আসো, লিখতে পারবা, ক্লাস নোট করতে পারবা ক্লাসের মধ্যে, খুবই চমৎকার, খুবই ভালো লিখতে পারলে। বাট যারা এমন অবস্থায় আসো যে লিখার মতো অবস্থায় নাই, তাদের জন্য আমি কিন্তু যা যা পড়াবো এটা আমি ক্লাস শেষে হ্যান্ডনোট আকারে পিডিএফ এবং জেপিজি আপলোড করে দিব। ক্লাস শেষে আমি পুরো চ্যাপ্টারের পিডিএফটা আপলোড করব। সিলেবাস কিন্তু 10.8 এর আগ পর্যন্ত, যেটা তোমাদের রুটিনে আছে, প্রশ্ন অতটুকু জায়গা থেকে কিন্তু হবে, কেমন? তো আমরা আসলে স্টার্ট করি। আমাদের প্রথম পড়া হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর ধারণা। এখানে দেখবা আমি হলুদ কালার করে যে, হ্যাঁ, স্ক্রিন ব্লার আসে, স্ক্রিন ব্লার আসলে লাইভ থেকে বেরোয় আবার লাইভে ঢুকবা। অনেকদিন ধরে মেডিকেলতে ক্লাস করতেছো, তুমি জানো যে স্ক্রিন ব্লার আছে, এটার সলিউশনটা কি, কেমন? এবং তুমি এটাও জানো যে আরো যে 534 জন ক্লাস করতেছে তোমার সাথে, যদি আমার সাইড থেকে প্রবলেম হইতো সবার স্ক্রিন ব্লার আসতো। তো স্ক্রিন ব্লার আসলে তুমি যেটা করবা, লাইভ থেকে বেরোয় আবার লাইভে ইন করবা, তাহলেই হবে, কেমন? যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে 3 ধরনের এক্সাম্পল আছে: পরিবাহীর এক্সাম্পল, অর্ধপরিবাহীর এক্সাম্পল এবং অন্তরকের এক্সাম্পল। অন্তরক মানে অপরিবাহী আর কি। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা যেটা করি, আমরা কখনোই 3 সেট এক্সাম্পল থাকলে 3 সেটই পড়ি না, আমরা 2 সেট পড়ি, বাকি 1 সেট আমরা ছন্দের বাইরে রেখে দিই, ছন্দের বাইরে। তো আমরা এইখানে 2 সেট এক্সাম্পল পড়ব, অর্ধপরিবাহী এবং অন্তরকের এক্সাম্পল। এবং আমরা অন্যান্য বই থেকেও, তপনার্থ ফাজুজারের বই থেকে এক্সট্রা এক্সাম্পল গুলো নোট করব। এটা আমি অলরেডি নোট করছি। তোমাদের কম্প্যানিয়ন বুকের, ফিজিক্সের কম্প্যানিয়ন বুকের 243 নাম্বার পেজটা দেখতে অনেকটা এইরকম। কম্প্যানিয়ন বুক হাতের কাছে থাকলে ভালো, তুমি চাইলে একটা ওভারভিউ দিয়ে নিতে পারো যে তোমার কম্প্যানিয়ন বুকে 243 নাম্বার পেজে এটা আসলে আছে কিনা। হাতের কাছে না থাকলেও সমস্যা নাই, তুমি স্ক্রিনটা দেখো তাইলেই হবে। শোনো, এখানে দেখবা এই যে এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল গুলার মধ্যে এটা হচ্ছে তোমার পরিবাহীর এক্সাম্পল, এটা হচ্ছে অর্ধপরিবাহীর এক্সাম্পল, এটা হচ্ছে অন্তরকের এক্সাম্পল। এই এক্সাম্পল গুলোর মধ্যে আমরা অর্ধপরিবাহীর অন্তরকের এক্সাম্পল গুলো ছন্দ দিয়ে পড়বো। আমি একটু হোয়াইট বোর্ডে যাই, ছন্দটা একটু লিখি। দেখো, অন্তরক বা অপরিবাহীর যে এক্সাম্পল গুলো আছে, এটা মনে রাখার জন্য আমাদের ছন্দটা হচ্ছে
রাশির কাকা চীনে প্লাস্টিক হারায়। রাশির কাকা চীনে প্লাস্টিক হারায়। এখানে রা দিয়ে বোঝায় রাবার, সির দিয়ে বোঝায় সিরামিক, কা দিয়ে বোঝায় কাঁচ, এই কা দিয়ে বোঝায় কাঠ, চীন দিয়ে বোঝায় হচ্ছে চীনেমাটি, প্লাস্টিক দিয়ে তো প্লাস্টিকই বোঝায়, আর হারায় দিয়ে বোঝায় হীরক। তো রাশির কাকা চীনে প্লাস্টিক হারায়। রা দিয়ে রাবার, সির দিয়ে সিরামিক, কা দিয়ে কাঁচ, কা দিয়ে কাঠ, চীন দিয়ে চীনেমাটি, প্লাস্টিক দিয়ে প্লাস্টিক, আর হারায় দিয়ে হচ্ছে কি হীরক। ভালো কথা। এই যে ছন্দটা আমি তোমার হ্যান্ডনোটেও দিয়ে দিছি, আমি একটু দেখাই, হ্যান্ডনোট থেকে দেখাই তোমাকে একটু এখনই। এই যে এটা হচ্ছে আমাদের ছন্দটা, দেখো তো। রাশির কাকা চীনে প্লাস্টিক হারায়, রা দিয়ে রাবার, সির দিয়ে সিরামিক, কা দিয়ে কাঁচ, কা দিয়ে কাঠ, চীন দিয়ে চীনেমাটি, প্লাস্টিক দিয়ে প্লাস্টিক, হারায় দিয়ে হীরক। এইবার অন্তরকের এক্সাম্পল তো গেল, অর্ধপরিবাহীর যে এক্সাম্পল গুলো আছে এটার জন্য আমাদের লাইনটা হচ্ছে, জামানের ছেলে আন্ডা কিনতে কানাডা গেল। জামানের ছেলে আন্ডা কিনতে কানাডা গেল। এই পিডিএফটা কিন্তু আমি তোমাকে আপলোড করে দিব, কেমন? এইভাবে লেখা অবস্থাতে, জামানের ছেলে আন্ডা কিনতে কানাডা গেল। জামান হচ্ছে জার্মেনিয়াম, ছেলে হচ্ছে সিলিকন, আন্ডা হচ্ছে ইন্ডিয়াম, কিনতে হচ্ছে কার্বন, কানাডা হচ্ছে ক্যাডমিয়াম সালফাইড, গেল হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। তাহলে আমরা মোট দুইটা ছন্দ পাইলাম। আমাদের পড়ার স্টাইলটা কি হবে দেখো, যদি কোনো একটা এক্সাম্পল আমাদের রাশির কাকা চীনে এই ছন্দের সাথে মিলে যায় তাহলে ওই এক্সাম্পলটা হচ্ছে অপরিবাহী। কোনো একটা এক্সাম্পল যদি জামানের ছেলে আন্ডা কিনতে কানাডা গেল এটার সাথে মিলে যায় তাহলে এটা অর্ধপরিবাহী। আর কোনো একটা এক্সাম্পল যদি এই দুই ছন্দের কোনো ছন্দেই না মিলে তাহলে এটা পরিবাহী। তাই আমার আর পরিবাহী পড়া লাগতেছে না। বুঝা যাচ্ছে আমার কথা? আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি এটা বইয়ে কোন পাতায় পাবা, কম্পেনিয়ন বুকে কোন পাতায় পাবা, এটা মার্ক করা আছে এখানে। বইয়ের যে পাতা নাম্বার এটা কিন্তু নতুন পিডিএফ এর পাতা নাম্বার, তার মানে তুমি পিডিএফটা আপলোড করার পরে তারপর তুমি পাতা নাম্বার মিলাই নিতে পারবা। আপাতত আমরা এই পাতাতে আর কি কি আছে এটা দেখতে চাই। বইয়ের মধ্যে দেখো, এখানে দেখবা নিচের দিকে ডোপিং এর একটা সুন্দর সংজ্ঞা আছে বইয়ের মধ্যে। ডোপিং এর সংজ্ঞা দেখো লেখা আছে, অর্ধপরিবাহী পদার্থের একটি বিশেষ ধর্ম হচ্ছে তোমার, যদি কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে কিছু অপদ্রব্যের খুব সামান্য অংশ মেশানো হয়, সামান্য অংশ, তাহলে তার রোধ অনেক গুণ কমে যায়। তুমি জানো কারো রোধ কমে যাওয়া মানে হচ্ছে তার পরিবাহিতা বেড়ে যাওয়া। কোনো কিছু রোধ কমে যাওয়া মানে তার পরিবাহিতা বেড়ে যাওয়া, তাই না? এখন এই যে ডোপিং এর সংজ্ঞাটা দিলে কি দাঁড়াইলো, ডোপিং মানে হচ্ছে কিছু একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে আমি কিছু একটা ভেজাল মেশাবো, ভেজাল অপদ্রব্য মেশাবো। ভেজাল যখন মেশাবো তখন তার রোধ কমে যাবে এবং পরিবাহিতা বেড়ে যাবে। কতটুকুতে কতটুকু ভেজাল মেশাবো এটা দুই বইতে না দুই রকম দেয়া। ইসাক স্যারের বইতে দেয়া 10 লাখ ভাগের 1 ভাগ ভেজাল মেশাইতে হবে। তার মানে ইসাক স্যারের বইতে বলছে, ইসাক স্যারের বইতে বিশুদ্ধ পরিমাণ যদি 10 লাখ ভাগ হয় তাহলে ভেজাল হবে 1 ভাগ। আর তপন স্যারের বইতে লেখা আছে, তপন স্যারের বইতে যে 1 কোটি পরমাণুতে, 1 কোটি বিশুদ্ধ পরমাণুতে যদি একটা ভেজাল মিশাই, একটা পরমাণু ভেজাল মিশাই তাহলে সেটা ডোপিং। তার মানে দুই বইতে ইনফরমেশন দুই ভাবে দেয়া। ইসাক স্যারের বইতে দেয়া 10 লাখ ভাগের 1 ভাগ, তপন স্যারের বইতে দেয়া 1 কোটি পরমাণুতে একটা পরমাণু। আমাদের টেনশন করার কিছু নাই, যে বই থেকে অপশন হবে ওই বইয়ের মতো ভাষা হবে। তার মানে যদি ইসাক স্যারের বই থেকে প্রশ্ন হয় এত ভাগের এত ভাগ, এত ভাগের এত ভাগ, এত ভাগের এত ভাগ, বোঝা যাচ্ছে? আর যদি তপন স্যারের বই থেকে প্রশ্ন হয় তাহলে এতটি পরমাণুতে একটা পরমাণু, 1 কোটি পরমাণুতে একটা পরমাণু, 1 লাখ পরমাণুতে একটা পরমাণু, এইভাবে থাকবে আর কি অপশনগুলো। কেমন? আমি দেখে বুঝতে পারবো যে কোন বই থেকে প্রশ্ন হয়েছে। এইবার এই পাতা থেকে শুরু করে একটু জুম আউট করি, এই পাতা থেকে শুরু করে পরবর্তী 2 পৃষ্ঠা আমাদের বইতে এফ স্টার দেয়া, মানে পুরো পাতাটাই জরুরি পড়তে হবে। মাঝখানে আমি হলুদ কালার করে লাইন দিয়ে দাগ দিয়ে দিয়েছি, ওগুলা রিভিশন দেওয়ার সময় আগে দেখতে হবে। এখন এই পাতাগুলোর মধ্যে যা যা ইনফরমেশন আমার লাগবে সেগুলাকে আমি একটু গুছায়ে তোমার ক্লাস নোটের মধ্যে, মানে কম্পেনিয়ন বুকের 243 নাম্বার পেজে প্রথম ছকটার মধ্যে তুলছি, যে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরকের তুলনা। তুমি একটু খেয়াল করে দেখো ওই ছকটার মধ্যে তোমার প্রথম লাইন আছে সংজ্ঞা। সংজ্ঞা তো খুবই সোজা, পরিবাহী হচ্ছে যার মধ্যে কারেন্ট যাইতে পারে, অন্তরক মানে যার মধ্যে কারেন্ট যাবে না, অর্ধপরিবাহী মানে যার মধ্যে কারেন্ট মাঝামাঝি যাবে, এটা অর্ধপরিবাহী। এক্সাম্পল তো আমরা মাত্র পড়লাম। তোমার হচ্ছে আপেক্ষিক রোধের ব্যাপারে আমার একটা কথা আছে। আমাদের ইন রাইটারের বইতে আপেক্ষিক রোধের মানগুলো না 3 রকম।
তো যখনই দেখবা কোনো একটা আপেক্ষিক রোধের মান বা যে কোনো একটা মান ইসাক স্যারের বইতে একরকম দেয়া, অন্য বইতে অন্যরকম দেয়া, কন্ট্রাডিক্ট করে মনে করো, তখন আমরা সবসময় ইসাক স্যারের বইটা মনে রাখবো। যখন আমরা দেখবো ইসাক স্যারের বইতে একটা মান দেয়া, অন্য বইতে অন্য মান দেয়া, আমরা ইসাক স্যারের বইটাকে প্রায়োরিটি দিয়ে মনে রাখবো। কেমন? তো এইখানে আমাদের এইটা হচ্ছে কথা, এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, শুধু এটার জন্য না, সব জায়গার জন্য। তারপর লাস্টে যে মানটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন ঘনত্ব। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কেন অনেক ইম্পর্টেন্ট আমি তোমাকে একটু বইটা দেখাই, তুমি বুঝবা। বইয়ের মধ্যে এই মানগুলা তোমার হচ্ছে, বইয়ের মধ্যে এই মানগুলা একটা গাঢ় কালার করা বক্সে জানা দরকার দিয়ে লেখা আছে। দেখো জানা দরকার, গাঢ় কালার করা বক্সটা দেখো, এক একটাতে মুক্ত ইলেকট্রন ঘনত্ব এক এক রকম। তো এইটা মুখস্থ করা খুবই জরুরি। আমরা এটা মুখস্থ করবো একটা ছোট্ট ট্রিক্স দিয়ে। ট্রিক্সটা হচ্ছে যে মাথায় রাখবে এইভাবে, যেই পদার্থের পরিবহন ক্ষমতা যত বেশি তার মুক্ত ইলেকট্রন তত বেশি, কারণ বিদ্যুৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রনরা, ঠিক? তাহলে পরিবাহীর তো পরিবহন ক্ষমতা বেশি, তাহলে পরিবাহীর মুক্ত ইলেকট্রন বেশি। অর্ধ পরিবাহীর পরিবহন ক্ষমতা মাঝামাঝি, তার মুক্ত ইলেকট্রন এটাও মাঝামাঝি। অন্তরকের পরিবহন করার ক্ষমতা একদমই নাই, তো তার মুক্ত ইলেকট্রনও সবার চেয়ে কম থাকবে। আমরা মনে রাখবো কিভাবে, দেখো প্রথমে ভাববো এইভাবে, 7 তাকে ডাবল করব, তাকে আবার ডাবল করব, আবার বলি 7 লিখবো, ডাবল করব, আবার ডাবল করব, তাহলে প্রথম হলো 7, তারপরে 14, তারপরে 28। ডাবল করা শেষ হওয়ার পরে মাঝখানেরটাকে 2 বাড়াই দিব, এটা হয়ে যাবে 16। এবার সবগুলার তলায় 10 টু দি পাওয়ার নিব, 10 টু দি পাওয়ার 16, 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 28। সিস্টেমটা আবার বলি, প্রথমে লিখবো 7, তারপরে তাকে ডাবল করব, তারপরে তাকে আবার ডাবল করব, ডাবল করা যখন শেষ তখন মাঝখানেরটাকে 2 বাড়াবো, এটা হবে 16। তারপরে প্রত্যেকটা তলায় আমি 10 বসাই দিব, তাহলে আমার হলো 10 টু দি পাওয়ার 7, আমার হলো 10 টু দি পাওয়ার 16, আমার হলো 10 টু দি পাওয়ার 28। এবার ডিসিশন নাও, এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 10 টু দি পাওয়ার 28, তাহলে এটা হচ্ছে পরিবাহীর জন্য। সবচেয়ে ছোট কোনটা? 10 টু দি পাওয়ার 7, এটা হচ্ছে অন্তরকের জন্য। মাঝামাঝি কোনটা? 10 টু দি পাওয়ার 16, এটা হচ্ছে অর্ধ পরিবাহীর জন্য। তাহলে 7, 14, 28, তারপর মাঝখানটাকে 2 বাড়াই দিব, 10 টু দি পাওয়ার বসাই দিব, তাহলে আমার এই মুক্ত ইলেকট্রন ঘনত্ব মুখস্থ হয়ে যাবে। কেমন? এইবার এই যে আমি তোমাকে ছকটা দেখাইছি মাত্র, এই যে গাঢ় কালার করা বক্স, যেটা এই বক্সের, না এটা 19-এর বইতে আছে, তোমার বই আরো পুরনো, জাদুঘর এডিশন, তোমার বইতে নাই। এটা 18 এডিশন অথবা 17 এডিশন। যদি তোমার বইতে 19 এডিশন লেখাও থাকে, দেখবা লেখা আছে রিপ্রিন্ট এডিশন, পুনঃসংস্করণ বা পুনর্মুদ্রণ, মানে এটা একটা ধোকাদারি এডিশন আর কি। এটা আসলে 19 এডিশন না, এটা 19 এডিশনের নতুন বইতে আছে। শোনো, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এটা পড়তে গিয়ে আমরা একটা আর্টিকেল বাদ দিয়ে আসছি। আর্টিকেলটা হচ্ছে ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর তুলনা। ব্যান্ড তত্ত্বের আলোকে এই জিনিসটা, এই যে ব্যান্ড তত্ত্বের আলোকে, এটা আমরা আলাদা করে গুরুত্ব দিয়ে মনে রাখবো। ব্যান্ড তত্ত্বের আলোকে যেটা, এটার জন্য আমরা আরেকটা ক্লাস গুছাই দিয়েছি, একটা বক্স আছে, এই বক্সটা নিয়ে যাই। দেখো আগেরটার নিচে ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরকের তুলনা। এখান থেকে প্রথম কি প্রশ্ন আসবে? প্রথম প্রশ্ন আসবে ব্যান্ড তত্ত্বের আলোকে পদার্থ কয় প্রকার? ব্যান্ড তত্ত্বের আলোকে পদার্থ কয় প্রকার? 3 প্রকার। কি কি? পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আসবে বিশুদ্ধ অর্ধপরিবাহীর যোজনী কত? বিশুদ্ধ অর্ধপরিবাহীর যোজনী হচ্ছে 4। এইটা আমরা একটু কেমিস্ট্রি থেকে বুঝতে চাই, তো আমরা একটু হোয়াইট বোর্ডে যাব, আমরা একটু কেমিস্ট্রি থেকে বোঝার চেষ্টা করব। মনোযোগ দিও। তুমি এটা পড়ছো না যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 281? পড়ছো? 1:2 দিয়ে পড়বো না, আমরা এইভাবে পড়বো 281। তারপরে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে তোমার 282, তাই না বলো? এবং তুমি তো জানো যে আসলে পদার্থের বৈশিষ্ট্য কেমন হবে এটা ডিপেন্ড করে সর্বশেষ ইলেকট্রনের উপর, তাই না? এটাকে আমরা বললাম যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। সোডিয়ামের লাস্ট লেয়ারে যোজ্যতা ইলেকট্রন কয়টা? একটা। ম্যাগনেসিয়ামের কয়টা? 2টা। আচ্ছা, এগুলোকে আমরা কি বলি না ধাতু? কেমিস্ট্রিতে বলি আমরা ধাতু, ঠিক কিনা? এখন যাদেরকে আমরা কেমিস্ট্রিতে ধাতু বলি তাদেরকে আমরা ফিজিক্সে বলি পরিবাহী, কারণ ধাতুরা স্বভাবতই বিদ্যুৎ পরিবহন করে। আমি বলছি স্বভাবতই, হয়তো অনেকে করে না, ওগুলো এক্সেপশন। এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল। আমরা এটা মাথায় রাখবো, যাদের লাস্টের লেয়ারে কম কম ইলেকট্রন থাকে, মানে একটা বা 2টা, তারা সচরাচর ধাতু এবং তারা সচরাচর পরিবাহী। আবার যাদের লাস্টের লেয়ারে বেশি বেশি ইলেকট্রন থাকে, ফর এক্সাম্পল ক্লোরিন, এটাকে আমরা বলি হ্যালোজেন গ্যাস, তাই না? ক্লোরিন কিন্তু একটা গ্যাস, মানে একটা অধাতু। আর অধাতু মানেই হচ্ছে তারা বিদ্যুৎ অপরিবাহী, মিন্স অন্তরক।
বলা যায় অন্তরক। আবার দেখো আর্গন, আর্গন হচ্ছে 2 8 8, আরো বেশি ইলেকট্রন লাস্টের লেয়ারে, আরো বেশি 8টা। এরাও কিন্তু গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস না, তাহলে এরাও কিন্তু অধাতু, এরাও হচ্ছে অন্তরক। দেখো তো আমি এবার কিছু না 2 2 4 মিলাই, আমি চিন্তা করি একটু এইভাবে যে যাদের লাস্টের লেয়ারে কম কম ইলেকট্রন আছে তারা পরিবাহী, যাদের লাস্টের লেয়ারে বেশি বেশি ইলেকট্রন আছে তারা অন্তরক, তাহলে যাদের লাস্টের লেয়ারে মাঝামাঝি ইলেকট্রন আছে তারা কি? অর্ধপরিবাহী। লাস্টের লেয়ারে কম কম থাকলে পরিবাহী, লাস্টের লেয়ারে বেশি বেশি থাকলে অন্তরক, লাস্টের লেয়ারে যদি মাঝামাঝি ইলেকট্রন থাকে তাহলে তারা কি? অর্ধপরিবাহী। মাঝামাঝি মানে কত জানো? মাঝামাঝি মানে হচ্ছে যাদের ইলেকট্রন বিন্যাস 2 আর 3 তারা মাঝামাঝি, যাদের লাস্টের লেয়ারে মাঝামাঝি যাদের 2 আর 4 তারা অর্ধপরিবাহী, যাদের লাস্টের লেয়ারে 5 তারা অর্ধপরিবাহী, তাই না? এদের লাস্টের লেয়ারে মাঝামাঝি ইলেকট্রন না 3 4 বা 5। আমাকে বলো তো এদের মধ্যে সবচেয়ে মাঝামাঝি কে? যাদের লাস্টের লেয়ারে 4টা ইলেকট্রন আছে, তাহলে এরা হচ্ছে উত্তম বা বিশুদ্ধ অর্ধপরিবাহী, উত্তম বা বিশুদ্ধ অর্ধপরিবাহী। আমি কি এখান থেকে এটা বলতে পারি যাদের যোজনী 4, যাদের যোজনী 4 তারা বিশুদ্ধ অর্ধপরিবাহী বলা যায়। তাহলে যাদের যোজনী 3 আর 5 তারা কি করে জানো? যাদের যোজনী 3 তাদের মধ্যে মিশ্র বৈশিষ্ট্য থাকে, মিক্স আপ ফ্লেভার। কিরকম? তারা যেহেতু ধাতুর সাইডে, তারা যেহেতু পরিবাহীর সাইডে, তারা কখনো কখনো পরিবাহীর মতো আচরণ করে, কখনো কখনো অর্ধপরিবাহীর মতো আচরণ করে। আবার যাদের যোজনী 5 তারা যেহেতু অন্তরকের সাইডে, তারা কখনো কখনো অন্তরকের মতো আচরণ করে, তারা কখনো কখনো অর্ধপরিবাহীর মতো আচরণ করে। তার মানে যাদের যোজনী এক্স্যাক্টলি 4 তারা বিশুদ্ধ অর্ধপরিবাহী, তাদের মধ্যে অন্য কোনো কিছু নাই। যাদের যোজনী 4 এর আশে এবং পাশে, আশে এবং পাশে বুঝছো তো, 4 এর দুই পাশে আর কি, মানে যোজনী 3 আর 5 তাদের মধ্যে অর্ধপরিবাহী ফ্লেভার থাকে, মিক্স আপ বৈশিষ্ট্য। একজনের মধ্যে পরিবাহী অর্ধপরিবাহী, আরেকজনের মধ্যে হচ্ছে অর্ধপরিবাহী অন্তরকে ফ্লেভার থাকে। কেমন? আপাতত আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে যাদের যোজনী 4 তারা বিশুদ্ধ অর্ধপরিবাহী। এখন এইখানে আমি তোমাকে কেমিস্ট্রি থেকে আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে দেখো যেটা বোঝো কিনা। মনে করে এটা একটা সোডিয়াম নিউক্লিয়াস, সোডিয়াম নিউক্লিয়াস। তাহলে সোডিয়াম নিউক্লিয়াসে 11টা কি থাকে? 11টা প্রোটন থাকে না সোডিয়াম নিউক্লিয়াসে? মনে করি এটা হচ্ছে সোডিয়াম নিউক্লিয়াস, এটার মধ্যে 11টা প্রোটন আছে। এটার বাইরে এটা হচ্ছে প্রথম লেয়ার, এটার মধ্যে 2টা ইলেকট্রন আছে। কেমন? এইবার মিরাজ এটাতে আসতেছি আমি একটু পরে, শেষ করতে দাও। হ্যাঁ, তারপরে হচ্ছে এরপরে আছে 8টা ইলেকট্রন। আমরা জানি যে ভেতরের লেয়ার গুলো অত গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে বাইরের লেয়ারটা। তো আমরা বাইরের লেয়ারটাকে একটু রং ঢং করে আঁকি, দাঁড়াও। নীল কালারের লেয়ার শুধু গুরুত্ব বোঝানোর জন্য। কেমন? তো মনে করো এটা হচ্ছে সেই রং ঢংওয়ালা ইলেকট্রন, যেটা হচ্ছে যেটাকে আমরা বলি যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন, তাই না? ফিজিক্সের ভাষায় এটাকে আমরা বলি বদ্ধ ইলেকট্রন, কেমিস্ট্রির ভাষায় বলি যোজ্যতা ইলেকট্রন। এবং এই লেয়ারটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলি যোজ্যতা স্তর, তাই না? ফিজিক্সের ভাষায় এটাকে আমরা বলি যোজনী ব্যান্ড। তোমাকে আমি একটু বলি এটাকে কেন বদ্ধ ইলেকট্রন বলে। শোনো, এই ইলেকট্রন যদি বিদ্যুৎ পাস করতে চায় সে পাস করতে পারবে না, কারণ তাকে নিউক্লিয়াস শক্ত করে ধরে রাখবে। এই ইলেকট্রন, এই যে নীল কালারের যে ইলেকট্রন, এটা পরমাণুর নিজস্ব সম্পত্তি। সে যতক্ষণ পর্যন্ত পরমাণুর ভেতরে আছে, যতক্ষণ পর্যন্ত সে পরমাণুর ভেতরে আছে সে বিদ্যুৎ পাস করতে পারবে না, সে যা খুশি তাই করতে পারবে না, তাকে পরমাণুর নিয়ম মেনে চলতে হবে। তো সে বদ্ধ ইলেকট্রন, সে বিদ্যুৎ পাস করতে পারে না। কেমন? যদি এই ইলেকট্রনের বিদ্যুৎ পাস করার খায়েশ জাগে, যদি তার মনের মধ্যে বিদ্যুৎ পাস করার ইচ্ছা আসে, তখন তাকে যেটা করতে হবে, তাকে আগে এই ভেতরের লেয়ার থেকে পরমাণুর বাইরে আসতে হবে। তাকে যোজ্যতা স্তর ছেড়ে লাফ দিয়ে পরমাণুর বাইরে আসতে হবে। যখনই সে পরমাণুর বাইরে চলে আসবে, যখন সে পরমাণুর বাইরে চলে আসবে, তখন তার রং এবং রূপ বদলায় যাবে। মনে করো এখন তার নাম আমি দিচ্ছি সবুজ ইলেকট্রন। এখন সে পরমাণুর বাইরের দুনিয়া ঘুরে, পরমাণুর বাইরের যে জগৎ, সেই জগতে সে পরমাণুকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। এইখানে এসে সে যা খুশি তাই করতে পারবে। এই জন্য এই জায়গাটাকে আমরা বলি পরিবহন স্তর বা পরিবহন ব্যান্ড বলি। কেমন? এবং যেহেতু এই স্তরে আসার পরে সে বিদ্যুৎ পরিবহন করতে পারে, এখন সে মুক্ত পাখির মতো, এই জন্য আমরা এই স্তরের ইলেকট্রনকে বলি মুক্ত ইলেকট্রন বা পরিবহন ইলেকট্রন বলি আর কি। কথা বোঝা যাচ্ছে? এই ইলেকট্রন যতক্ষণ পর্যন্ত পরমাণুর ভেতরে আছে ততক্ষণ পর্যন্ত সে বদ্ধ, যখন সে পরমাণুর বাইরে আসছে তখন সে মুক্ত। আমাকে একটা কথা জবাব দিবা তো, আমাকে একটা কথা জবাব দিবা। তাহলে আমরা 2টা ব্যান্ড পাইছি,
একটা হচ্ছে যোজনী ব্যান্ড, একটা হচ্ছে পরিবহন ব্যান্ড। একটা হচ্ছে যোজন ব্যান্ড, একটা হচ্ছে পরিবহন ব্যান্ড। বলতে হবে কোন ব্যান্ড পরমাণুর সর্ববহিঃস্থ স্তর। অবশ্যই পরিবহন ব্যান্ড কিন্তু পরমাণুর সর্ববহিঃস্থ স্তর না। যোজ্যতা স্তর বা যোজন ব্যান্ড হচ্ছে পরমাণুর সর্ববহিঃস্থ স্তর। আর পরিবহন ব্যান্ড এটা মানি যে এটা পরমাণুর বাইরে থাকে, কিন্তু এটা পরমাণুর বাইরের দুনিয়া, এটা পরমাণুর কোনো পার্ট না। তাইলে যদি প্রশ্ন করে যে পরমাণুর সর্ববহিঃস্থ স্তরকে যোজনী ব্যান্ড, আর যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে কোনটা বাইরের সাইডে থাকে, পরিবহন ব্যান্ড বাইরের সাইডে থাকে। তাহলে এটা কেন আমি বাইরের স্তর বললাম না, কারণ এটা পরমাণুর কোনো পার্ট না। বুঝে যাচ্ছে আমার কথা? ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে না অনেকগুলো জিনিস শিখলাম। নাম্বার 1 আমরা শিখলাম যে পরমাণুর সর্ববহিঃস্থ স্তর কোনটা, যোজ্যতা স্তর। পরিবহন স্তর পরমাণুর কোনো অংশ কিনা, না পরিবহন স্তর পরমাণুর কোনো অংশ না। যোজনী ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে কোনটা বাইরে থাকে, পরিবহন ব্যান্ড, কোনটা ভেতরে থাকে, যোজন ব্যান্ড। পরবর্তী প্রশ্ন, যোজনী ব্যান্ডের ইলেকট্রন গুলোকে কি ইলেকট্রন বলে, বদ্ধ না মুক্ত, বদ্ধ। আর পরিবহন ব্যান্ডের ইলেকট্রন গুলোকে কি ইলেকট্রন বলে, মুক্ত ইলেকট্রন। এবং আমরা জানি কারা বিদ্যুৎ পরিবহন করতে পারে, মুক্ত ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো আসো আমরা 2 2 4 মিলাই। একটা পদার্থের নাম যদি হয় পরিবাহী, একটা পদার্থের নাম যদি হয় পরিবাহী, তার কি বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কম হবে না বেশি হবে? অবশ্যই তার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি হবে। তাহলে তার কোন ইলেকট্রন বেশি থাকবে, বদ্ধ না মুক্ত? তার অবশ্যই মুক্ত ইলেকট্রন বেশি থাকবে, তার বদ্ধ ইলেকট্রন কম থাকবে। তার মানে তার কোন ব্যান্ডে অনেক ইলেকট্রন পাবা, তার পরিবহন ব্যান্ডে অনেক ইলেকট্রন পাবা, এবং তার যোজন ব্যান্ডে ইলেকট্রন থাকবেই না। বলা যায়, বলা যায় না বলো? তো আমরা আসো একটু দেখি এটা আমাদের নোটের মধ্যে কোথায় আছে। দেখো তুমি, এই যে দেখো পরিবাহী বরাবর দেখছো পরিবহন ব্যান্ড ইলেকট্রন দিয়ে ভরা। কেন? কারণ পরিবাহীর নামই তো পরিবাহী, সমানে বিদ্যুৎ পরিবহন করবে, তাহলে তার পরিবহন ব্যান্ড ইলেকট্রন দিয়ে ভরা থাকবে, আর যোজন ব্যান্ড থাকবে ফাঁকা। আর অন্তরকের দেখো উল্টা, অন্তরকে দেখছো উল্টা, পরিবহন ব্যান্ডই ফাঁকা কারণ তার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা নাই, আর যোজন ব্যান্ড ভরা। আর অর্ধ পরিবাহীর মাঝামাঝি মাঝামাঝি, দুইটাই অর্ধেক অর্ধেক ভরা। কেমন? এখানে ব্যাপার আছে, এই যে ইলেকট্রনটা এই যে পরমাণু ছেড়ে বাইরে বেরোয় যে ঘুরতেছে, কেমন? এই ইলেকট্রনটার অবস্থা অনেকটা আমাদের মতো, আমাদের মানে তোমার মতো হইতে পারে। যারা মনে করো যে, মনে করো আমরা যখন ছোটবেলায় বাসা থেকে বেরোতে যাইতাম, বা তোমরা এখন যখন বাসা থেকে বেরোতে যাও, বাপ মার সামনে কিন্তু আমাদের একটা আলাদা ইমেজ থাকে যে আমার বাচ্চা খুবই ভদ্র, ফেরেশতার মতো। বাপ মা তার বাচ্চার সম্পর্কে কিন্তু এটাই জানে। কিন্তু এই বাচ্চা যখন বাসা থেকে বেরোয় তখন তার চেহারা বদলায় যায়, তখন তাকে আর দেখে কেউ চিনতে পারবে না যে এই বাচ্চা অমুকের ছেলে বা অমুকের মেয়ে। তো আমাদের বাপ মায়েরা কি করে জানো, বাসা থেকে বেরোয়ার সময় আমাদের বলে দেয়, খবরদার বাইরে যে যাইতেছো খারাপ ছেলে মেয়েদের সাথে মিশিস না। কিন্তু এই বাপ মা জানে না আসলে ওই ওনার বাচ্চাকেই আসলে সবাই খারাপ ছেলে মেয়ে ভাবে, যাদের সাথে অন্য বাপ মায়েরা তাদের বাচ্চাদের মিশতে মানা করে। ঠিক? তো আমরা যখন বাসা থেকে বাইরে বেরোই, যারা একটু স্মার্ট, যারা একটু বুদ্ধিমান বদমাইশ, তারা কি করে, তারা বাসা থেকে বাইরে বেরোই দুষ্টামি শুরু করে না। কারণ তারা জানে বাড়ির গেটের বাইরে হয়তো বাপ আমাকে দেখবে না, কিন্তু বাড়ির গেটের বাইরে প্রতিবেশী নামক কিছু সিসিটিভি চোখ থাকে, যারা আমাদেরকে নিয়মিত 24/7 পর্যবেক্ষণ করে। আপনার ছেলেকে দেখলাম অমুকের সাথে রিক্সায় ঘুরতেছে, আপনার মেয়েকে দেখলাম স্কুল ফাঁকি দিয়ে মেলায় ঘুরতেছে, আপনার ছেলে দেখলাম মাঠে খেলতেছে, বলেন এরকম, এসব আপনার কাছে বলে দেয়, তো বিপদ না? এই জন্য আমরা কি করি, আমরা বাসা থেকে বাইরে বেরোয় বাড়ির বাইরে গিয়ে দুষ্টামি করি না, আমরা এলাকার বাইরে গিয়ে দুষ্টামি করি, যেখানে আমাদের কেউ চিনে না। কথা বুঝে যাচ্ছে? এই ইলেকট্রনের অবস্থা অনেকটা তাই। এই ইলেকট্রন যখন পরমাণু ছেড়ে বেরোয়, সে জানে যে আমি যদি পরমাণু ছেড়ে বেরোয়, আমি যদি পরমাণুর গা ঘেসে যদি দৌড়াই, লাল কালারটা দেখো, লাল কালারটা, পরমাণুর গা ঘেসে যদি দৌড়াই, তাহলে আমাকে নিউক্লিয়াস আবার টাইম না ভেতরে নিয়ে আসবে যে বাবা তো আমার বাইরে ঘোরার দরকার নাই, ঘরে আসো। এই জন্য এই ইলেকট্রন কি করে, এই ইলেকট্রন যখন পরমাণু ছেড়ে বাইরে বেরোয়, তখন সে মোটামুটি একটা বিশাল দূরত্ব বজায় রেখে তারপরে সে এলাকার বাইরে গিয়ে দৌড়ায়। তার মানে সে হয় ঘরের ভেতরে থাকবে, নাহলে এলাকার বাইরে থাকবে, বাসার বাইরে না, হয় ঘরের ভেতরে নাহলে এলাকার বাইরে। মাঝখানের এই জায়গায় সে কখনো দৌড়াবে না। কথা বোঝা যাচ্ছে আমার? এই যে মাঝখানে যে হলুদ কালার করা জায়গাটা, যেখানে ইলেকট্রন কখনোই দৌড়ায় না, এইটাকে আমরা বলি নিষিদ্ধ ব্যান্ড, যেই ব্যান্ডে ইলেকট্রন কখনোই থাকে না, কখনোই থাকে না। কথা বোঝা যাচ্ছে আমার? তাহলে এখন প্রশ্ন আছে একটা, তাহলে তুমি দেখো যোজন ব্যান্ডে ইলেকট্রন কম থাকবে না বেশি থাকবে, পরিবহন ব্যান্ডে ইলেকট্রন কম থাকবে না বেশি থাকবে, এটা পদার্থ ভেদে ভিন্ন ভিন্ন হয়। যেমন পরিবাহীর পরিবহন ব্যান্ডে বেশি থাকে, অন্তরকের যোজনে বেশি থাকে, অর্ধ পরিবাহীর দুইটাতে মাঝামাঝি থাকে, ঠিক না? নিষিদ্ধ ব্যান্ডে কোনো বাদ বিচার নাই, সবার জন্য নিষিদ্ধ ব্যান্ড শূন্য থাকবে। পরিবাহীর নিষিদ্ধ ব্যান্ডে কয়টা ইলেকট্রন আছে রে? স্যার নাই। অর্ধ পরিবাহীর নিষিদ্ধ ব্যান্ডে কয়টা ইলেকট্রন আছে রে? স্যার নাই। অন্তরকের নিষিদ্ধ ব্যান্ডে কয়টা আছে রে? স্যার একটাও নাই। নিষিদ্ধ ব্যান্ডে কখনোই কোনো সময় ইলেকট্রন যাবে না। কথা বোঝা যাচ্ছে? এই ব্যাপারটাকে আমি এখন 3টা ছবির মাধ্যমে প্রকাশ করব। প্রত্যেকটা ছবির একটা করে নাম্বার থাকবে,
প্রত্যেকটা ছবির একটা করে নাম্বার থাকবে। আমি ছবি আঁকতে আঁকতে যদি তোমরা আইডেন্টিফাই করতে পারো কোন ছবিটা কার ছবি, কমেন্টে লিখবা। একটা ছবি হবে অন্তরকের ছবি, একটা ছবি হবে পরিবাহের ছবি, একটা ছবি হবে অর্ধ পরিবাহের ছবি। প্রত্যেকটা ছবির একটা করে নাম্বার থাকবে। লিখতে লিখতেই আঁকতে আঁকতে কমেন্টে উত্তর দিতে পারলে খুব ভালো। এটা 1 নাম্বার ছবি। মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নীল কালারেরটা মনে করো ভেতরের দিকে, আর এই সবুজ কালারটা মনে করো বাইরের দিকে। এটা নীল কালারটা হচ্ছে যোজন ব্যান্ড, আর সবুজ কালারটা হচ্ছে পরিবহন ব্যান্ড। এটা মাঝখানের যে হলুদ কালারের জায়গাটা এটা হচ্ছে কি, নিষিদ্ধ ব্যান্ড, তাই না? এটা 1 নাম্বার ছবি। এবার 2 নাম্বার ছবি। এখন কি করলাম, এই নীল কালারটা আঁকলাম, আর এই সবুজ কালারটা একটু গ্যাপটা বাড়াই দিয়ে আঁকলাম, গ্যাপটা আগের চেয়ে বাড়াই দিচ্ছি, এটার মাঝখানে হলুদ কালারটা বাড়ছে আগের চাইতে, কেমন? এটা 2 নাম্বার ছবি। এবার 3 নাম্বার ছবি। বলতে হবে কিন্তু কোনটা অন্তরক, কোনটা পরিবাহী, কোনটা অর্ধপরিবাহী বলতে পারতে হবে। এখানে কি করলাম, নীল কালারটা রাখছি, আর এই সবুজ কালারটা অনেক উপরে তুলে দিচ্ছি, মাঝখানের গ্যাপটা অসম্ভব বেশি। বলতে হবে কোন ছবিটা অন্তরকের ছবি, কোন ছবিটা অন্তরকের ছবি, কে বলতে পারে? 1 নাম্বার পরিবাহী, কারেক্ট, 1 নাম্বার পরিবাহী। 2 নাম্বার অর্ধপরিবাহী, 3 নাম্বার অন্তরক, 3 নাম্বার হচ্ছে অন্তরক। দেখো অন্তরকে সব ইলেকট্রন যোজনে বসে থাকে, অন্তরকে সবাই যোজনে বসে থাকে, কেউ পরিবহনে যায় না। কেন যায় না? তাদের জীবনে কোনো আনন্দ নেই? তারা কি বাইরে যেতে চায় না? অবশ্যই তারা বাইরে যেতে চায়। তারা চায় আমরা বাইরে অন্য ছেলে মেয়েদের মতো ঘুরবো, বাট তাদের বাবা মা অনেক স্ট্রিক্ট। তাদের বাবা মা তাদেরকে ঘর থেকে বেরোতে দেবে না। তাদের বাবা মা অ্যাকচুয়ালি রিয়েল লাইফের বাবা মা, বাবা তোমার বাইরে যাওয়ার দরকার নেই, ঘরে থাকো, বাইরে গেলে নষ্ট হয়ে যাবে। এরা নাস্তিকতা দিলে বাইরে যেতে চায় না, কারণ তাদের বাবা মা খুবই স্ট্রিক্ট। তো এই মাঝখানে এই গ্যাপটা অনেক বেশি। এই গ্যাপটা ইসাকসারের বইতে দেওয়া আছে 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। এটা কি বলে জানো? এটাকে বলে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য। শক্তি পার্থক্য মানে একটা ইলেকট্রনকে কি পরিমাণ শক্তি দিলে সে যোজন থেকে পরিবহনে উঠবে, এটা হচ্ছে সেই মান। এটাকে ইংরেজিতে কি বলে জানো? এনার্জি গ্যাপ। এনার্জি গ্যাপ সংক্ষেপে কি বলে জানো? সংক্ষেপে ইজি। এনার্জির ই আর গ্যাপের জি। তো ডিরেক্টলি তোমাকে বলবে অন্তরকের ইজি কত, 6 থেকে 15। কেমন? এই জন্য অন্তরকে সবাই যোজনেই পড়ে থাকে, শখ আহ্লাদ থাকার পরেও তারা পরিবহনে যাইতে পারে না, কারণ বাপ মা অনেক স্ট্রং, অনেক ঝামেলা করে আর কি তার সাথে। কেমন? তোফাজ্জল স্যারের বইতে এই মানটা দেয়া 5 ইলেকট্রন ভোল্টের বেশি, 5 ইলেকট্রন ভোল্টের বেশি। তুমি দেখো দুই বইয়ের মান কাছাকাছি জিনিস বুঝাইলেও দুই বইয়ের প্রকাশ ভিন্ন। তার মানে যদি ইসাক স্যারের বই থেকে প্রশ্ন আসে, তাইলে প্রশ্ন আসবে রেঞ্জ দিয়ে, অন্তরক শক্তি পার্থক্য নিজের কোনটা, অপশন এত থেকে এত, এত থেকে এত, এত থেকে এত। তোফাজ্জল স্যারের বই থেকে আসলে এতর বেশি, এতর বেশি, এতর বেশি। বোঝা যাচ্ছে আমার কথা? এইটা হচ্ছে অন্তরকের জন্য গেল। অর্ধপরিবাহীর জন্য এই গ্যাপটা হচ্ছে 1, পরিবাহীর জন্য এই গ্যাপটা 0। পরিবাহীর জন্য এখানে কোনো গ্যাপ নাই। যদি আমি আঁকছি এখানে গ্যাপ, কিন্তু আসলে পরিবাহীর জন্য কোনো গ্যাপ নাই। এই এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, পরিবাহীর মধ্যে মাঝখানে যদি কোনো গ্যাপ না থাকে, তাহলে আমি কি বলতে পারি না পরিবাহীর নিষিদ্ধ ব্যান্ড বলে কিছু নাই? পরিবাহীর নিষিদ্ধ ব্যান্ড বলে কিছু নাই। আরেকটা জিনিস ভালো করে ভাবো, মনে করো আমার একটা হাত নিচে রাখছি, আরেকটা হাত উপরে রাখছি। উপরে নিচের হাতটা কি? যোজন ব্যান্ড। উপরের হাতটা কি? পরিবহন ব্যান্ড। তাহলে মাঝখানের গ্যাপটা কি? নিষিদ্ধ ব্যান্ড, তাই না? আর আমার এইখানে যদি কোনো নিষিদ্ধ ব্যান্ড না থাকে, তাহলে আমার হাত দুটো কি পরস্পরের সাথে মিশে যাবে না? মিশে যাবে কিনা? তাহলে আমি কি বলতে পারি পরিবাহীর যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড একে অপরের সাথে মিশে যায়? বলা যায় না? যেটাকে আমি বাংলায় বললাম মিশে যায়, এইটাকে ফিজিক্সে বলে উপরিপাতিত হয়, এটাকে সায়েন্সে বলে উপরিপাতিত হয়। উপরিপাতিত হওয়া মানে মিশে যাওয়া। তাহলে এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে। নাম্বার 1, যে পরিবাহী অর্ধপরিবাহী অন্তরক কোন ধরনের পদার্থের? নিষিদ্ধ ব্যান্ড বলে কিছু নাই। কোন ধরনের পদার্থের? পরিবাহী নিষিদ্ধ ব্যান্ড বলে কিছু নাই। আর পরিবাহী অর্ধপরিবাহী অন্তরক কোন ধরনের পদার্থের? যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড একে অপরের সাথে মিশে যায়, এটা অপরিবাহী উত্তর। বুঝা যাচ্ছে আমার কথা? এইবার এইবার তুমি দেখো এখানে আমার এই নোটের মধ্যে আমি এইখানে এই মানগুলো লিখে দিছি। হ্যাঁ এটা 0, তোমার হচ্ছে, তারপর তোমার হচ্ছে এটা 1, এটা হচ্ছে 6.5, 6 থেকে 15, 6 থেকে 15। এখন তুমি দেখবা এইখানে পাশে আবার কার্বনের জন্য আলাদা করে একটা মান দেয়া, সিলিকনের জন্য একটা মান দেয়া, জার্মেনিয়ামের জন্য আলাদা একটা মান দেয়া। এটা কেন? এটা আমি তোমাকে একটু বলি। কার্বন, এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 4,
তাহলে কার্বনের যোজনী 4। সিলিকন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 4, তাহলে সিলিকনের যোজনীও 4। জার্মেনিয়াম এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 18 4, তাহলে জার্মেনিয়ামের যোজনীয় 4। তার মানে নিয়ম অনুযায়ী এরা সবাই বিশুদ্ধ অর্ধপরিবাহী। কিন্তু তুমি দেখবা কার্বনের শক্তি পার্থক্য আমাদের বইতে দেয়া আছে 5.5 ইলেকট্রন ভোল্ট। তুমি দেখো কার্বনের শক্তি পার্থক্য 5.5। একটু আগে দেখলাম অন্তরক হওয়ার জন্য 6 থেকে 15 শক্তি পার্থক্য থাকতে হয়। কার্বন কি অলমোস্ট 6 থেকে 15কে টাচ করে ফেলছে না? তার মানে কার্বন এমন একটা অর্ধপরিবাহী যেটা দেখতে অর্ধপরিবাহী বাট আচরণ করে অন্তরকের মতো। এই জন্য কার্বনের কিন্তু সুন্দর একটা নাম আছে। কার্বনের নাম হচ্ছে অন্তরক তুল্য অর্ধপরিবাহী। কার্বনের নাম হচ্ছে অন্তরক তুল্য অর্ধপরিবাহী। মাঝখানে একজন প্রশ্ন করছিলা যে ভাইয়া কেমিস্ট্রিতে তো কার্বন অন্তরক লিখা, এই যে তুমি এখন বুঝবা কেন লিখা। কার্বনকে বলা হয় অন্তরক তুল্য অর্ধপরিবাহী। কেমন? সিলিকনের শক্তি পার্থক্য 1.1 আছে, জার্মেনিয়ামের শক্তি পার্থক্য আমাদের বইতে 0.7 আছে। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে এরা সবাই বিশুদ্ধ অর্ধপরিবাহী, এদের সবার যোজনী 4, কিন্তু কেন কার্বনের শক্তি পার্থক্য এত বেশি, কেন সিলিকনের এত কম, কেন জার্মেনিয়ামের সবচেয়ে কম? কে বলতে পারে? কে বলতে পারে? উত্তর দিতে আমি জিজ্ঞেস করব, কেন কার্বনের শক্তি পার্থক্য এত বেশি, কেন সিলিকনের এত কম, কেন জার্মেনিয়ামের সবচেয়ে কম? কে পারে বলতে হবে? কমেন্টে আমাকে জানাও একটু, কার্বনের কেন এত বেশি, কে পারে দেখি তো কমেন্টে উত্তর। আমি কমেন্ট দেখতেছি। হ্যাঁ, ফাঁকা জায়গার জন্য ইলেকট্রন ঘনত্ব। প্রথম সঠিক উত্তর আসছে হচ্ছে অরবিটাল ফ্যাক্ট, সামান্থা সাজনুর। মুশফিকুর রহমান আসছে নিউক্লিয়াসে নিকটে থাকার কারণে, খুবই চমৎকার। মুনির আজান্নাথ হইছে, জিশান হইছে, মিরাজের উত্তর হইছে, অঙ্কনের উত্তর হইছে, খুব ভালো। হেলাল উত্তর হইছে, মৃন্ময়ী, আব্দুর রহিম, খুবই চমৎকার, অনেকগুলো সঠিক উত্তর চলে আসছে। কার্বনের আকার খুবই ক্ষুদ্র, তুমি কার্বনের লাস্টের লেয়ার থেকে একটা ইলেকট্রন টাইনা বাইর করতে চাও, কার্বনের বাপমা তোমাকে পিটা লাল করে দিবে। কার্বনের নিউক্লিয়াস বাইরের লেয়ার থেকে কাছে না, তুমি তাদের বাচ্চা ঘর থেকে বের করতে পারবে না, তোমাকে মেলা কষ্ট করতে হবে। কত কষ্ট? 5.5। কিসের মতো? অন্তরকের মতো কষ্ট করতে হবে। এই জন্য কার্বনকে আমরা বলি অন্তরক তুল্য অর্ধপরিবাহী। সিলিকন একটি বড় মৌল, সিলিকনের লাস্টের লেয়ার থেকে ইলেকট্রন বের করাটা অপেক্ষাকৃত সোজা, এই জন্য সিলিকনের শক্তি পার্থক্য হচ্ছে 1.1, বাধা কম দেয়। জার্মেনিয়াম দেখো আরো বড় আকার, মানে জার্মেনিয়ামের শক্তি পার্থক্য লাস্টের লেয়ারটা অনেক দূরে। জার্মেনিয়ামের বাপ মার এত বাচ্চা কাচ্চা, তাদের কোন একটা বাচ্চা ঘর থেকে বাইরে গেলে তাদের কোনো আপত্তি নেই, যাও বাবা নিয়ে যাও, ঘরে অনেক বেশি আছে আমাদের বাচ্চা কাচ্চা। তো জার্মেনিয়াম অনেক লিবারেল বাবা মা আর কি। লিবারেল বাবা মা কেমন? জাফর ইকবাল স্যারের গল্পের মধ্যে দেখবা কিছু বাবা মা থাকে না খুবই লিবারেল। দীপু নাম্বার 2 মুভি সবাই দেখছো না? দীপু নাম্বার 2 যখন আমি ছোটবেলায় দেখতাম, বুলবুল আহমেদ তার বাচ্চা রাত্রেবেলা মাঝরাতে বন্ধুর সাথে বাইরে যাচ্ছে, বাট বাপ মা কিছু বলতেছে না, বুলবুল আহমেদ কিছু বলতেছে না। আমি ভাবতাম যে আমার বাপ মা যদি বুলবুল আমাদের বাপ মা মানে বুলবুলের মতো হইতো, দীপু নাম্বার 2 এর বাবা মার মতো যদি হইতো, তাহলে তো মানে কত ভালো হইতো, তাই না? এই জার্মেনিয়াম হচ্ছে জাফর ইকবাল স্যারের বউয়ের বাবা মার মতো, খুবই লিবারেল, বাচ্চাকে ছেড়ে দেয়। জার্মেনিয়াম দিয়ে বিদ্যুৎ পাস করা খুবই সোজা। তাহলে আমি কি এইটা বলতে পারি? আমি তো এটা বলতে পারি, আমি এটা বলতে পারি, দেখো তো এই তিনটার মধ্যে জার্মেনিয়াম ব্যবহার করা সবচেয়ে ইজি, সর্বাধিক ব্যবহারযোগ্য অর্ধপরিবাহী জার্মেনিয়াম, এটাকে বলা যায় সবচেয়ে ইজিলি ব্যবহার করা যায় জার্মেনিয়াম, কারণ তাকে দিয়ে বিদ্যুৎ পাস করা খুবই ইজি। কিন্তু আমরা পুরো দুনিয়াতে, পুরো ইলেকট্রনিক্স এর দুনিয়াতে সব জায়গায় সিলিকন ব্যবহার করি। তোমার মোবাইল ফোনে যে সিপিইউটা আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা কিন্তু সিলিকন দিয়ে বানানো, এটা সিলিকন চিপ দিয়ে বানানো। মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, পিসি, বাসার ফ্যান, তারপরে তোমার হচ্ছে এসি, রেফ্রিজারেটর, সবকিছু কিন্তু সিলিকন চিপ দিয়ে বানানো হয়। ইনফ্যাক্ট আমেরিকার যেই নগরীতে কম্পিউটার পার্টস বা কম্পিউটার সফটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর হেড অফিস, সেই এলাকাটার ভৌগোলিক উপনাম হচ্ছে সিলিকন ভ্যালি, কারণ তারা সিলিকন ওরিয়েন্টেড জিনিসপত্র দিয়ে তাদের প্রতিষ্ঠান চালাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে জার্মেনিয়াম ব্যবহার করলে বেশি ভালো হইতো, বাট আমরা সব জায়গাতে সিলিকন কেন ব্যবহার করি? ওয়াই সিলিকন? কেন সিলিকন ব্যবহার করি? হুম, কারণ হচ্ছে সিলিকন অনেক সস্তা।
পৃথিবীর মাটি খুঁড়লে তুমি 47% পাবা হচ্ছে অক্সিজেন এবং 28% পাবা হচ্ছে সিলিকন। পৃথিবীর মাটিতে 28% সিলিকন আছে। এটা কত হিউজ পরিমাণ বেশি তুমি বুঝবা যদি আমি তোমাকে বলি পৃথিবীতে লোহা পাওয়া যায় মাত্র 5%। পৃথিবীর মাটির মোট 5% মাত্র লোহা। দেখো লোহা মাত্র 5%, তাতেই লোহা কত সস্তা। তুমি দেখবা মেয়েদের যাদের গহনাগাটি পরার শখ আছে তারা দেখবা ছিনতাইকারের হাত থেকে বাঁচতেও চায়, আবার গহনা পরার শখটা মেটাতে চায়। তখন তারা কি করে, অ্যাকচুয়াল গোল্ডের গহনা না পরে তারা গোল্ড প্লেটেড গহনা পরে, যেটাকে বলে কি তোমার হচ্ছে ইমিটেশনের গহনা বলে, যেন ওটা যেন ছিনতাইকারে নিয়ে গেলে যেন তাতে অত বেশি কষ্ট যেন না লাগে। ভিতরে লোহা থাকে, উপরে একটা গোল্ডের প্লেট করা থাকে, আবার ঢং করে নাম দিছে একটা সিটি গোল্ড। আসলে গোল্ড না, কিন্তু আসলে লোহা। চিন্তা করো, যেই লোহা মাত্র 5%, তাতেই এটা এত সস্তা। সিলিকন তার চেয়ে 5.5 গুণ বেশি, তাহলে এটা কি পরিমাণ সস্তা হবে? সিলিকন খুবই সস্তা, কারণ এটা দুনিয়াতে 28% পাওয়া যায়। তো মনে হতে পারে যে ভাইয়া দুনিয়াতে এত সিলিকন তো আমি দেখি না কেন? তুমি দেখো, তুমি টের পাও না। চিন্তা করো তো, দুনিয়ার 3 ভাগ পানি 1 ভাগ মাটি না? পানি মানে কি? সাগর মহাসাগর। সাগর মহাসাগর মানে কি? আশেপাশে কি থাকবে? সি বিচ থাকবে। সি বিচ মানে কি? বালি। বালি মানে কি? সিলিকা। সিলিকা মানে কি? সিলিকন ডাইঅক্সাইড। তার মানে তুমি কারো দিকে এক মুঠ বালি ছুঁড়ে মারো, বলবা রাগ করো না, সিলিকন মারছিলাম, একই তো কথা, তাই না? তাহলে সিলিকন হচ্ছে দুনিয়ার সবচাইতে সস্তা অর্ধপরিবাহী। এই জন্য সিলিকন সবচেয়ে সহজলভ্য। এই জন্য আমরা সমস্ত যন্ত্রপাতিতে সিলিকন ব্যবহার করি। জার্মেনিয়াম যদি কোনো যন্ত্রে ব্যবহার করি, সেই যন্ত্রের দাম বেড়ে যাবে, সেই যন্ত্র অনেক দামি হয়ে যাবে। আমরা এমন সমস্ত জায়গায় জার্মেনিয়াম ব্যবহার করি যে জায়গায় দামটা গায়ে লাগে না। যেমন মহাকাশ গবেষণা কাজে যখন কোনো রকেট পৃথিবী ছেড়ে বাইরে যায়, মহাকাশ স্টেশনে যে সমস্ত রকেট কাজ করে তাদের মধ্যে জার্মেনিয়াম ব্যবহার করা হয়, ওইখানে দাম ওর্দি, গায়ে লাগে না। কিন্তু মোবাইল ফোনের মধ্যে যদি জার্মেনিয়াম লাগাও, মোবাইল ফোন কিনতে তোমার বেচা লাগবে যে আমি নিজেকে বিক্রি করে মোবাইল ফোন কিনেছি, কেমন? এই জন্য আমরা জার্মেনিয়াম সস্তা যন্ত্রপাতিতে ব্যবহার করি না। তো এইটার জন্য আমি তোমাদের এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো হ্যান্ড নোটের মধ্যে আমি তুলে দিচ্ছি, আমি দেখাই না। আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি তোমাকে। এই যে দেখো, প্রত্যেকটা আলাদা করে এক একটা স্পেশাল টার্ম আছে। কার্বন হচ্ছে অন্তরোত্তুল্য অর্ধপরিবাহী, সিলিকন হচ্ছে সহজলভ্য এবং এটা কি সর্বাধিক ব্যবহারযোগ্য, কেমন? তা আমরা এবার চলে যাই আমাদের নোটের মধ্যে। লাস্ট যে লাইনটা বাকি সেটা হচ্ছে এটা, দেখো রোধের পরিবর্তন। রোধের পরিবর্তন আমরা এটা কিন্তু পড়ছিলাম যে তাপমাত্রা বাড়িলে দুনিয়ার সবার রোধ বাড়ে। তাপমাত্রা বাড়িলে দুনিয়ার সবার রোধ বাড়ে, ব্যতিক্রম হচ্ছে অর্ধপরিবাহী। পড়ছিলাম না? তাপমাত্রা বাড়িলে দুনিয়ার সবার রোধ বাড়ে, ব্যতিক্রম হচ্ছে অর্ধপরিবাহী। আসো দেখি, দেখো পরিবাহী বরাবর দেখো লিখছে তাপমাত্রা বাড়িলে রোধ বাড়ে, অন্তরক বরাবর দেখো লিখছে তাপমাত্রা বাড়িলে রোধ বাড়ে। শুধু অর্ধপরিবাহী বরাবর দেখো কি লিখছে, তাপমাত্রা বাড়াইলে রোধ প্রথমে কমে পরে বাড়ে। তো এই যে আমাদের বইতে না, আমাদের বইতে তাপমাত্রা বাড়াইলে রোধ কমে এতটুকু পর্যন্ত শুধু লেখা আছে। আমাদের বইতে তাপমাত্রা বাড়াইলে অর্ধপরিবাহী রোধ কমে এতটুকু পর্যন্ত লেখা আছে আমাদের বইতে। তো আমি এই পরে বাড়ে এই কথাটা তোমার বোঝার জন্য দিছি যে অ্যাকচুয়ালি তাপমাত্রা বাড়াইলে সবার রোধই বাড়ে, অর্ধপরিবাহীটা ঝিলিক মেরে বাড়ে। ঝিলিকটা কি প্রথমে কমবে তারপরে বাড়বে। তাহলে আবার একটু বলে নেই, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অর্ধপরিবাহী তাপমাত্রা বাড়াইলে রোধ কি হয় রে স্যার? রোধ কমে, কারণ বই এতটুকু লেখা আছে, বই পরেরটা লেখা নাই। কিন্তু আমি তোমাকে বোঝার সুবিধার জন্য লাস্টের লাইনটা অ্যাড করে দিছি যে আসলে সবারই রোধ বাড়ে, অর্ধপরিবাহীর ঝিলিক মেরে বাড়ে। এই যে আমি বললাম না অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়াইলে রোধ ঝিলিক মেরে বাড়ে, এই ঝিলিক মারার কারণে অর্ধপরিবাহী এত ইম্পর্টেন্ট। এই ঝিলিক মারার কারণে আমাদের চ্যাপ্টারের নাম কন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স না। কন্ডাক্টরের বাংলা কিন্তু পরিবাহী। ইলেকট্রনিক্স মানে কি? এমন সমস্ত যন্ত্রপাতি যেটার মধ্যে ইলেকট্রিসিটি যাবে। তো পরিবাহের মধ্যেই তো তোমার ইলেকট্রিসিটি বেশি যাওয়ার কথা, তাহলে চ্যাপ্টারের নাম তো কন্ডাক্টর না ইলেকট্রনিক্স হওয়ার কথা। চ্যাপ্টারের নাম সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স কেন? ওয়াই? এই ঝিলিক মারার কারণে। তোমাকে ব্যাপারটা বোঝাই, শোনো, মনোযোগ দিয়ে শোনো। তোমার মনে করো কোন একটা জায়গায় একটা একতলা বাড়ি আছে, একতলা বাড়ি, বাড়ির মধ্যে একটা ঘর, উপরে একটা ছাদ। তো বাড়ির মধ্যে ঘরটা হচ্ছে নিচে, তো যোজন ম্যান, ছাদ হচ্ছে উপরে, তো পরিবহন ম্যান, কেমন? ওই বাড়িতে মনে করো 10টা বাচ্চা আছে, ঘরে থাকে 5টা বাচ্চা, ছাদে থাকে 5টা বাচ্চা। তো ঘরও অর্ধেক ভরা, ছাদও অর্ধেক ভরা। ওই ঘরটাকে আমি বলতে পারি আদর্শ অর্ধপরিবাহী, যে পরিবহন ব্যান্ড অর্ধপূর্ণ, যোজন ব্যান্ড অর্ধপূর্ণ। মনে করো এখন ডিসেম্বর মাস, হিম হিম একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, তো ঘরের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলতেছে। আমি কি করলাম, বাচ্চাগুলোকে আরাম দেওয়ার জন্য আমি ঘরের মধ্যে তাপমাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নিলাম। আমি এই সিদ্ধান্ত থেকে ঘরের মধ্যে আগুন ধরাই দিলাম, মানে তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করতেছি। এখন আমি মনে করো ঘরের মধ্যে তাপমাত্রা বাড়াচ্ছি, তো
তো বাচ্চাগুলোর গায়ে গরম লাগতেছে, ঘরের মধ্যে যেগুলো আছে এগুলো একটু পর গরম লাগার কারণে একটা একটা করে ছাদে যাবে গরম থেকে বাঁচার জন্য। দেখো আমি তাপমাত্রা বাড়াইতেই আছি, বাচ্চা একটা করে ছাদে যাইতেই আছে। চিন্তা করো তো, বাচ্চা একটা করে ছাদে যাচ্ছে, তার মানে কি পরিবহন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা কি বাড়তেছে না? তাপমাত্রা বাড়াচ্ছি, পরিবহন ব্যান্ডে ইলেকট্রন বাড়তেছে। পরিবহন ব্যান্ডে ইলেকট্রন বাড়া মানে বুঝো, মানে মুক্ত ইলেকট্রন বাড়তেছে। মুক্ত ইলেকট্রন বাড়তেছে মানে কি পদার্থটার পরিবহন ক্ষমতা বাড়তেছে। পরিবহন ক্ষমতা বাড়তেছে মানে কি রোদের মান কমতেছে। তাহলে তাপমাত্রা বাড়াচ্ছি, পদার্থের পরিবহন ক্ষমতা বাড়তেছে, রোদের মান কি হচ্ছে? কমতেছে। আচ্ছা, তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে আমি ঘরের 5টা বাচ্চাকেই 5টাকে ছাদে সাপ্লাই করে দিলাম। ছাদে এখন 10টা বাচ্চা, ঘরে কিন্তু আর কোনো বাচ্চা নাই। তুমি কি বুঝতেছো? এখন এই অবস্থায় এই পদার্থটা সবচেয়ে ভালো পরিবাহী, তার পরিবহন ক্ষমতা ম্যাক্সিমাম, কারণ যতগুলা বাচ্চা ছাদে থাকার কথা সবাই কিন্তু ছাদে চলে গেছে। তার মানে এখন তার পরিবহন ক্ষমতা ম্যাক্সিমাম, এখন তার রোধের মান কি? মিনিমাম। কথা বোঝা যাচ্ছে? এখন তার রোধের মান কি? মিনিমাম। তাহলে আমি যদি মনে করো আমার মধ্যে লোভ পেয়ে বসে, আমি যদি ভাবি যে এত তাপমাত্রা বাড়াচ্ছি, পরিবহন ক্ষমতা বাড়তেই আছে, দেখি তো আরেকটু বাড়াই, দেখি তো আরো পরিবহন ক্ষমতা বাড়ে কিনা। এখন কি হবে? আমি কি নতুন করে তাপমাত্রা বাড়ালে কি ঘর থেকে বাচ্চা পয়দা হয়ে ছাদে যাবে? ঘরে তো আর কোনো বাচ্চা নাই, ছাদে যাবে কিভাবে? এখন যেটা হবে, অতি লোভে পাপ, পাপে মৃত্যু হবে। এখন আমি যখন তাপমাত্রা বাড়াবো, প্রথমে আমার ছাদের নিচের লেয়ার গরম হবে, তারপরে ছাদের উপরের লেয়ার গরম হবে, তারপরে বাচ্চাগুলো তাদের পায়ের তলায় হিট হিট ফিল করবে। অনেকটা কিরকম, ধরো শীতের সময়, শীতের সকালবেলা আমাদের মায়েরা যখন শীতের পিঠা বানায়, বিশেষ করে চিতই পিঠা বা ভাপা পিঠা বানায়, কি করে গরম গরম সেটা আমাদের হাতে তুলে দেয়, বাবা তাড়াতাড়ি খা। আমরা কি করি, গরম গরম পিঠা হাতে নিয়ে যখন দেখি যে হায় হায় এত গরমের চোটে হাতে তো ধরে রাখা যাচ্ছে না, তখন আমরা বারবার হাত বদল করে করে ফুদিয়ে ফুদিয়ে ঠান্ডা করার চেষ্টা করি। আমরা করতাম হাত বদল, ওই বাচ্চাগুলো করবে পা বদল। তারা বিভিন্ন জায়গায় পা রেখে রেখে দেখবে কোন জায়গায় রাখলে গরমটা কম লাগে, এবং একটা সময় তারা সহ্য করতে না পেয়ে দিক বিদিক শূন্য হয়ে ছোটাছুটি শুরু করবে, হুঁশ হারায়। তখন তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হবে। ইলেকট্রন চলাচলে সংঘর্ষের সৃষ্টি হচ্ছে, তার মানে কি ইলেকট্রন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। ইলেকট্রন চলাচলে বাধা মানে কিন্তু রোধ। তার মানে তাপমাত্রা বাড়াচ্ছিলাম, ডেফিনিট পয়েন্ট পর্যন্ত রোধের মান কমতেছিল, কমতে কমতে যখন রোধের মান একটা মিনিমাম পয়েন্টে পৌঁছে গেছে, এরপরে যদি আমি লোভের বসে আরো যদি তাপমাত্রা বাড়াই, তাহলে আবার রোধের মান কি হবে? আবার বাড়তে থাকবে। তার মানে তাপমাত্রা বাড়াচ্ছিলাম, রোধের মান প্রথমে কমে, একটা পর্যায়ে রোধের মান কি হয়? আবার বাড়তে থাকে। ঘটনা কিন্তু এখানে শেষ হয়নি, ঘটনা এখানে শেষ হয়। আমি এই অবস্থায় পুরো ঘরটাকে ছাদ সহ তুলে উত্তর মেরুতে বসাই দিছি, রাশিয়ার সাইবেরিয়াতে। উত্তর মেরু প্রচন্ড ঠান্ডা, মাইনাস টেম্পারেচার চলে গেছে টেম্পারেচার। এখন বাচ্চাগুলোর গায়ে ঠান্ডা লাগতেছে, তারা একটা একটা করে ঘরে আসতেছে, টেম্পারেচার কমতেই আছে, তারা ঘরে আসতেই আছে। তুমি দেখবা প্রত্যেক ক্লাসে দেখবা 2-1টা করে বেয়াদব পোলাপান থাকে, ঘাড়তারা ঘাউরা, কথা শুনতে চায় না। ওইখানেও একটা ঘাড়তারা পোলা ছিল, সে বলতেছে যে না না আমি তো ঘরে যাব না, উত্তর মেরুতে প্রথমবারের মতো আসছি, আমি এত সুন্দর নৈসর্গিক সৌন্দর্য না দেখে ঘরে ফিরবো না, আমার টার্গেট টাকে আমি ঘরে নিবই। আমি টেম্পারেচার কমাইতে 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 সবচেয়ে কম কত করতে পারি? -273, পরম শূন্য তাপমাত্রা না, আমি ওই তাপমাত্রায় নিয়ে গেছি সর্বনিম্ন কল্পনাযোগ্য তাপমাত্রা। ওই ঘাড়াটা ঘরে চলে আসছে, ছাদ ফকফকা ফাঁকা, তোমার ছাদে কেউ নাই। চিন্তা করো, পরিবহন ব্যান্ডে কেউ নাই, এই পদার্থের নাম তুমি কি দিবা? অন্তরক না পরিবাহী? অন্তরক না? তুমি কি বুঝতেছো? অর্ধ পরিবাহী যে আল্লাহর দেয়া 3 in 1, এটা কি বুঝতেছো? অর্ধপরিবাহী নর্মাল টেম্পারেচারে নিজের মতো আচরণ করে, তাপমাত্রা বাড়াইলে পরিবাহীর মতো আচরণ করে, তাপমাত্রা কমাইলে অন্তরকের মতো আচরণ করে। তোমার কি মনে হচ্ছে না সে আল্লাহর দেয়া 3 in 1? হচ্ছে কিনা? তুমি চিন্তা করো, তুমি একটা কোম্পানির মালিক, তুমি একটা কোম্পানির সিইও, তুমি তোমার আন্ডারে 4জন লোক নিবা, তুমি ইন্টারভিউ নিতে বসছো। তুমি কি 4টা ভিন্ন ভিন্ন পোস্টে 4জন ভিন্ন ভিন্ন লোককে নিয়ে বেশি খুশি হবা, নাকি তুমি এমন কাউকে পেলে বেশি খুশি হবা যে একই সাথে সব পারে? ধরো যে একই সাথে ম্যানেজার কাম ক্যাশিয়ার কাম ক্লিনার কাম সুইপার, তুমি কাকে পেলে বেশি খুশি হবা? তুমি মাল্টিপল দক্ষতায় দক্ষ লোকজনকে পেলে বেশি খুশি হবে না? অর্ধপরিবাহী হচ্ছে তোমার জন্য মাল্টিপল দক্ষতায় দক্ষ লোক, তুমি তাকে দিয়ে যখন যেমনে খুশি যা খুশি তা করাইতে পারবে, এটা তুমি আর কারোর উপর অ্যাপ্লাই করতে পারবে না। যেমন আমাকে এটা বলার পর একজন স্টুডেন্ট বলতেছে, ভাইয়া তাহলে কি আমরা ফ্যানের মধ্যে কি আমরা সিলিকন চিপ লাগাই? আমি বললাম হ্যাঁ, ফ্যানের মধ্যে আমরা সিলিকন চিপ লাগাই। তো বলতেছে ভাইয়া তাহলে আমরা ফ্যানের মধ্যে লোহার চিপ লাগাই না কেন? লোহার চিপ লাগালে তো ভালো হতো। আমি বললাম লোহার চিপ লাগালে কি ভালো হতো? বলে ভাই দেখেন লোহার তো রোধের মান খুবই কম, তো লোহার চিপ যদি ফ্যানের মধ্যে লাগাই, লোহা তো বেশি পরিমাণ কারেন্ট অ্যালাউ করবে, ফ্যান তো অনেক জোরে জোরে ঘুরবে। আমি বললাম কথা ঠিক, তুমি যদি লোহার চিপ ফ্যানের মধ্যে লাগাও তোমার ফ্যান প্রচন্ড জোরে ঘুরবে। আর প্রবলেম হচ্ছে ওহমের সূত্রে আমরা জানি V = IR, এখান থেকে আমরা বলতে পারি I = V/R। বলা যায় লোহা যেহেতু পরিবাহী, লোহার রোধের মান প্রায় শূন্য, শূন্য দিয়ে কাউকে ভাগ করলে তার মান প্রায় ইনফিনিটি হয়। তার মানে তোমার ফ্যানের মধ্যে তুমি যদি লোহার চিপ লাগাও, ফ্যানের মধ্যে ইনফিনাইট পরিমাণ কারেন্ট যাবে। ফ্যান কেন, দুনিয়ার কোনো যন্ত্র ইনফিনাইট কারেন্ট সহ্য করতে পারে না। তার মানে এই কারেন্ট আনকন্ট্রোলেবল কারেন্ট, কন্ট্রোলের বাইরে। এই কারেন্ট দিলে ফ্যান কি হবে, প্রথমে এমনি ঘুরবে, তারপরে এমনি ঘুরবে, তারপরে ফ্যানের কয়েল পরে নষ্ট হয়ে ধোয়া বেরোয়, ফ্যান নষ্ট হয়ে যাবে।
আমরা কি ওয়ান টাইম ইউজ ফ্যান লাগাই যে একবার লাগাইলাম 5 মিনিট চললো আবার নষ্ট আবার লাগাবো, তা তো না। আমরা লঞ্জিভিটি ওয়ালা ফ্যান লাগাই, রাইট? ওই ছেলেটারে না, ওই ছেলে বলতেছে ভাইয়া তাহলে অন্তরক লাগাই। মানে চিন্তা করো সে কিরকম ঠেডা, সে অর্ধপরিবাহীর দিকে আসবেই না। প্রথমে পরিবাহীর কথা বললাম যে পরিবাহী কারেন্ট কন্ট্রোল করতে পারি না, পরে বলে অন্তরকের ফ্যান বানাবো। আমি বললাম তুলার ফ্যান চলবে? তুলা তো কারেন্ট অ্যালাউ করবে না, তুলার ফ্যান তো চলবেই না। তখনও সে বলতেছে ভাইয়া তারপরেও প্রশ্ন আছে, পরিবাহী লাগাইতে পারবো না কারণ কন্ট্রোল করতে পারি না, অন্তরক লাগাইতে পারবো না কারণ কারেন্টে যাবে না, কিন্তু ভাইয়া অর্ধ পরিবাহী লাগালে তো প্রবলেম আছে, সিলিকন তো কারেন্ট তো অ্যালাউ করে না, সিলিকনের তো পরিবহন ক্ষমতা অনেক কম। আমি বললাম হ্যাঁ কথা ঠিক, তুমি যদি ফ্যানের মধ্যে বিশুদ্ধ সিলিকন লাগাও তোমার ফ্যানের মধ্যে খুব বেশি পরিমাণ কারেন্ট যাবে না, তোমার ফ্যানের মধ্যে এত কম কারেন্ট যাবে, তোমার ফ্যান এত আস্তে ঘুরবে যে লোকজন তোমার ফ্যান কেনার চাইতে হাত পাখা ঘুরাইতে বেশি প্রেফার করবে, যে এই ব্যাটার ফ্যান কেনার চাইতে হাত পাখা ঘুরা এর চেয়ে ভালো স্পিডে ঘুরে। তুমি যেটা করবা, তুমি ফ্যানের মধ্যে লাগাবা বিশুদ্ধ সিলিকন, তার মধ্যে ফোটায় 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 ডোপিং করবা, ভেজাল মেশাবা। মনে আছে ডোপিং করলে অর্ধ পরিবাহী রোধের মান কি হয়? কমে, তার মানে পরিবাহিতা বাড়ে। তার মানে তোমার এই সিলিকনের পরিবাহিতা ডোপিং করার পর বেড়ে যাবে, তার মানে সে থাকবে সিলিকন, আচরণ করবে পরিবাহীর মতো, কন্ট্রোল তোমার হাতে থাকবে। কন্ট্রোল কি জানো? রেগুলেটর। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম রেগুলেটর দিয়ে ফ্যানের স্পিড কিভাবে বাড়ানো যায়, বলে ভাই এমনি ঘুরাইলেই পারে। রিক্সাওয়ালার মতো উত্তর, ফিজিক্সের মতো উত্তর দিতে হবে। বলতে হবে এইভাবে, আমাদের যখন মনে চায় যে আমরা বাতাস বেশি জোরে খাবো তখন আমরা রেগুলেটর এমনি ঘুরাই। এর মানে হচ্ছে ফ্যানের যে সিলিকন চিপটা আছে সেই সিলিকন চিপের চারপাশে একটা ফ্রেয়নের সার্কিট থাকে। তোমরা রেফ্রিজারেশন করছো না, ফ্রেয়নের নাম শুনছো? তো ফ্যানের সিলিকন চিপের চারপাশে একটা ফ্রেয়নের একটা সার্কিট থাকে, একটা ফ্রেয়নের টিউব। তুমি যখন ফ্যানটা এই যে রেগুলেটর যখন এমনি ঘুরাও তখন তুমি ফ্রেয়নের যে টিউবটা সেটার স্পিডটা স্লো করে দাও। স্লো করে দেওয়া মানে কি ফ্রেয়নটা কম কম ঘুরবে, তার মানে ফ্যানের চিপটা এখন ঠান্ডা হওয়ার অত সুযোগ পাবে না, ফ্যানের চিপটা গরমই থাকবে। উচ্চ তাপমাত্রায় অর্ধপরিবাহী কিসের মতো আচরণ করে? পরিবাহীর মতো। তার মানে অর্ধপরিবাহীর মধ্যে বেশি বেশি কারেন্ট যাবে, ফ্যানটা স্পিডে ঘুরবে, তোমার ভালো লাগবে। একটু পরে তোমার মনে হলো যে আমি বাতাস এখন আস্তে খাবো। বাতাস খাবো না আলাদা কথা, যে বাতাস খাবো না, ফ্যান ভাঙ্গা ফেলবো, সুইচ পোড়াই দিব, এটা আলাদা কথা। আমি বাতাস খাবো মানে বাতাস আস্তে খাবো, কিভাবে করবো? আমি সুইচটা রেগুলেটরটা এমনি ঘুরাবো। এমনি যখন ঘুরাচ্ছি আমি ফ্রেয়নের সাইকেলটার স্পিড বাড়াই দিচ্ছি। আসলে যখন ফ্রেয়নটা বেশি বেশি জোরে ঘুরবে তখন এটা গরম হওয়ার টাইম পাবে না, ঠান্ডা থাকবে। অর্ধপরিবাহী নিম্ন তাপমাত্রায় অন্তরকের মতো আচরণ করে, তার মানে ফ্যানটা এখন কম কম পরিমাণ কারেন্ট অ্যালাউ করবে, আমার কন্ট্রোলের মধ্যে ঘুরবে। যে আমি যখন খুশি যখন তাই করতে পারি, এটা শুধুমাত্র অর্ধপরিবাহীর উপর করতে পারি। এবং কোন অর্ধপরিবাহী? বিশুদ্ধ অর্ধপরিবাহী না, কিন্তু ডোপিং করা অর্ধপরিবাহী। তুমি জানো ডোপিং করার পর অর্ধপরিবাহীর নাম কি হয়? ডোপিং করার পর অর্ধপরিবাহীর দুই টাইপের নাম হয়, একটা হচ্ছে এন, একটা হচ্ছে পি। মনে আছে পড়ছিলা? ডোপিং করার পর একটা হচ্ছে এন টাইপের অর্ধপরিবাহী, একটা হচ্ছে কি পি টাইপের অর্ধপরিবাহী, হয় না? এই জন্য দেখবা দুনিয়া জুড়ে এন টাইপ আর পি টাইপের জয় জয়কার। তাহলে আমাদের বইতে পরবর্তী সমস্ত আলোচনা হচ্ছে এন টাইপ আর পি টাইপের জন্য, কারণ এটা দিয়ে পুরো দুনিয়া চলতেছে। এবং তুমি দেখো তোমার স্রষ্টা কত মহান, উনি জানে তোমার কি লাগবে। তোমার সবচেয়ে বেশি লাগবে অক্সিজেন, সবচেয়ে বেশি দিচ্ছে অক্সিজেন। এরপরে তোমার কি লাগবে? ধাতু না, বেশি লাগবে অর্ধ ধাতু, মানে সিলিকন বেশি লাগবে, এই জন্য সিলিকন দিচ্ছে 28%। তারপরে লাগবে লোহা, যে না এটার অত দরকার নাই, পরে মানুষ যখন আপডেটেড হবে অত দরকার নেই, এটা 5% দিলে চলবে। তোমার যা যা লাগবে তোমাকে তাই তাই দেওয়া হয়েছে, তুমি অনেক রহমতের মধ্যে আছো, তুমি জানোই না তুমি আসলে কি রহমতের মধ্যে আছো। এই জন্য অর্ধপরিবাহী এত ইম্পর্টেন্ট, এই জন্য ডোপিং এত ইম্পর্টেন্ট। তো আমরা এই পর্যন্ত যা যা পড়লাম, এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ইন্ট্রিনসিক বা স্বকীয় বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর এবং এক্সট্রিনসিক বা বহিজাত বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এই নামগুলো আমাদের লাগবে, নামগুলা মনোযোগ দিয়ে খেয়াল করো। অর্ধপরিবাহী দুই ধরনের, একটা হচ্ছে ইন্ট্রিনসিক, ব্র্যাকেটটা পড়ো, স্বকীয় বা বিশুদ্ধ মানে যেটার মধ্যে ভেজাল মেশানো হয় নাই। আরেকটা হচ্ছে এক্সট্রিনসিক বা বহিজাত বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর, যেটার মধ্যে ডোপিং করা হয়েছে। মাত্র শিখলা ইন্ট্রিনসিকের জন্য আমার বিবরণ খুব বেশি পড়ার দরকার নাই, কারণ ইন্ট্রিনসিক অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে অবিশুদ্ধগুলো, ওইটা ইম্পর্টেন্ট। ইন্ট্রিনসিকের জন্য আমাদের বইতে লাইনও আছে খুবই কম, মাত্র 3 লাইন। এবং আমরা অলরেডি যা যা পড়তে হবে পড়ছি, কি কি পড়ছি? বিশুদ্ধ অর্ধপরিবাহী যোজনী কত রে? স্যার 4। কি কি আছে রে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। কার্বনের যোজনী কত? স্যার 4। কার্বনের শক্তি পার্থক্য কত? 5.5। সিলিকনের কত? 1.1। জার্মেনিয়ামের কত? 0.7। কোনটা অন্তরক তুল্য? কার্বন। কোনটা সহজলভ্য, কোনটা সস্তা? সিলিকন। কোনটা সহজে ব্যবহারযোগ্য? জার্মেনিয়াম। এতটুকু পড়ছি, ইন্ট্রিনসিক পড়া শেষ, ডাটা গোছানো শেষ। এবার আসছে এক্সট্রিনসিক। এক্সট্রিনসিকটার জন্য তুমি জানো এক্সট্রিনসিক মানে ভেজাল মেশাইতে হবে, মানে ডোপিং করতে হবে। তো এক্সট্রিনসিকের পড়া মানেই হচ্ছে ডোপিং এর সংজ্ঞা পড়তে হবে। তুমি দেখো ডোপিং এর সংজ্ঞাটা এখানে নিচের দিকে দেখবা আছে, যে প্রক্রিয়া, কালো কালার করা,
যে প্রক্রিয়া বা পদ্ধতিতে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সামান্য পরিমাণ অপদ্রব্য মিশ্রিত করে, মানে সামান্য পরিমাণ ভেজাল মেশাইলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা বহুল পরিমাণে বৃদ্ধি পায়, তাকে আমরা বলি ডোপিং। লাইনটা দেখতে নির্দোষ বলে মনে হইলেও এক্সাম হলে লাইনটা ভ্যালিল্লা ভাবে আসতে পারে। কিভাবে শোনো, ডোপিং বলতে নিচের কোনটাকে বোঝানো হয়? ডোপিং বলতে নিচের কোনটাকে বোঝানো হয়? অল্প মিশিয়ে অল্প বাড়াবো, অল্প মিশিয়ে বেশি বাড়াবো, বেশি মিশিয়ে অল্প বাড়াবো, বেশি মিশিয়ে বেশি বাড়াবো। মাথার মধ্যে ধান্দা লাগতেছে? মাথার মধ্যে গুণা দিতে পারে? ভাববাই ভাবে। তুমি ব্যবসা করতে নামছো, তুমি বেশি বেশি লাভ করতে চাও, কেমনে করবা? ব্যবসা করতে নামছো, বেশি বেশি লাভ করতে চাও, কেমনে করবা? মূলধন কম কম খাটাবা, মুনাফা বেশি বেশি নিয়ে আসবা। তার মানে খাটাবো কম, পাবো বেশি। তাইলে ভেজাল মিশাবো অল্প, তড়িৎ পরিবাহিতা বাড়বে বেশি। তাহলে আমার আর ভুল হচ্ছে না, কেমন মনে থাকবে আমার। এইবার এখান থেকে দেখো আছে ইলেকট্রন এবং হোলের ধারণা। ইলেকট্রন এবং হোলের ধারণা যেটা, এখান থেকে কিছু প্রশ্ন আমি তোমাকে হোয়াইট বোর্ডে গিয়ে পড়বো। আমার বিশ্বাস তুমি কলেজে এগুলো পড়ছো। দেখো তো আমাকে একটু বলতে পারো কিনা, ডোপিং করার পরে দুই ধরনের সেমিকন্ডাক্টর তৈরি হয়, একটা হচ্ছে এন টাইপ, একটা হচ্ছে পি টাইপ। তোমরা জানো এগুলোর মধ্যে ইলেকট্রন থাকে আর হোল থাকে, রাইট? হোল মানে ফাঁকা জায়গা, হোল মানে গর্ত। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। হোলের চার্জ কি? আমরা জানি হোলের চার্জ হচ্ছে পজিটিভ। আজকে আমরা ভিন্ন কিছু জানবো, মনোযোগ দিও। আপাতত জানো হোলের চার্জ পজিটিভ। তো এন টাইপের মধ্যে কি কি থাকে, পি টাইপের মধ্যে কি কি থাকে? তো প্রথমে জিজ্ঞেস করব, এন টাইপের এন মানে কি বোঝায়? এন দিয়ে কি বোঝায়? এন দিয়ে বোঝায় নেগেটিভ, নেগেটিভ মানে এন। আর পি টাইপের পি দিয়ে কি বোঝায়? পজিটিভ বোঝায়। এরপরে যখন আমি পোলাপানকে জিজ্ঞেস করি তাহলে বলো তো এন টাইপে কি থাকে? এরপরে যদি আমি জিজ্ঞেস করি, তোমরা ঝগড়া করো না, আরে দেখছো ওরা বাদ দিয়ে যদি ঝগড়া করো তাহলে হবে? এক মসজিদে এরকম আসরের নামাজের সময় মিলাদ করছে, মিলাদ করতে গেছে, তো মিলাদের পর কি দিবে? জিলাপি দিবে, মানে যেটাকে আমরা বলি তওয়ারক দিবে আর কি। নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে গিয়ে তারা তওয়ারকের ওয়েট করতেছে। তওয়ারক যখন দিবে, কোন এক লোকের বাবা মারা গেছে, সে মিলাদের জন্য বাবার জন্য দোয়া করতে আসছে এবং সে তওয়ারক দিতে আসছে। লোকজনের ওই বাবার মরার দিকে নজর কম, জিলাপির দিকে নজর বেশি। ঝগড়া চলে গেছে ওই দিকে, জিলাপি আগে কে নিবে। এখন যদি জিলাপি নিয়ে ঝগড়া করো, লোকজনের মাঝখানে মরে যাচ্ছে, তো এটা খেয়াল রাখবে না? বোকা, নিজেরা নিজেরা ঝগড়া করো না। এই চ্যাপ্টারের দিকে খেয়াল করো। এন টাইপের নাম হচ্ছে নেগেটিভ, পি টাইপের নাম হচ্ছে পজিটিভ। এখন এন টাইপের মধ্যে কি থাকে? দাম করে বলে দেয় যে ভাই এন টাইপের মধ্যে ইলেকট্রন থাকে। পি এর মধ্যে কি থাকে? হোল থাকে। কেন? ওই যে নেগেটিভ পজিটিভ দেখে মিলায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এন টাইপের মধ্যে দুইটাই থাকে। একটাকে বলে তোমার, আচ্ছা তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? আমার এখানে নেটটা একটু মানে তোমার হচ্ছে আপ ডাউন হয়েছে। আমাকে দেখতে পেলে একটু আমাকে জানাও কমেন্টে, দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাবা। দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু বলো তো। আমি ততক্ষণ লিখতে থাকি একটু। হ্যাঁ, আমাকে একটু জানাবা। দেখা যাচ্ছে, আচ্ছা খুব ভালো। তোমার হচ্ছে বারবার ঝাঁকি দিচ্ছিলেন। আচ্ছা, একটা হচ্ছে সংখ্যা গুরুবাহক, সংখ্যা গুরু, এটাকে বলে মেজর ক্যারিয়ার, মেজর। আর একটা হচ্ছে সংখ্যা লঘু বাহক, সংখ্যা লঘু, এটাকে বলে মাইনর ক্যারিয়ার, মাইনর। কেমন? এন টাইপের সংখ্যা গুরু হচ্ছে ইলেকট্রন। কেমনে বুঝবো? ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ না? নেগেটিভটা বেশি থাকে, এই জন্য নাম নেগেটিভের মতো এন টাইপ। আর এন টাইপের সংখ্যালঘু হচ্ছে হোল। আবার পি টাইপের সংখ্যাগুলো হচ্ছে হোল, হোলের চার্জ কি পজিটিভ, তো পজিটিভটা বেশি থাকে এই জন্য নাম পজিটিভের মতো, মানে পি টাইপ। আর ইলেকট্রন হচ্ছে এটার জন্য সংখ্যালঘু। কেমন? আচ্ছা, আর এইখানে তোমার যদিও ট্রানজিস্টর আজকের পড়ার সিলেবাসে নাই, ট্রানজিস্টর 10.8 এর পরে, কিন্তু আমরা ট্রানজিস্টর থেকে দুইটা পড়া এখনই পড়ে ফেলবো। ট্রানজিস্টর দুই ধরনের আছে, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। আমাকে বলতে হবে এনপিএন আর পিএনপির মধ্যে কোনটা সংখ্যাগুরুকে কোনটা সংখ্যালঘুকে বলো। এনপিএন এ কি বেশি আছে? এনপিএন এ কি বেশি আছে, এন নাকি পি? এন বেশি আছে না? নেগেটিভটা বেশি আছে, তাহলে এনপিএন এর সংখ্যাগুরু হচ্ছে ইলেকট্রন, আর এনপিএন এর সংখ্যালঘু হচ্ছে হোল। এটা কি বুঝো? আবার পিএনপি তে কি বেশি আছে? পি বেশি আছে, তাহলে পিএনপি এর সংখ্যাগুরু হচ্ছে হোল, আর পিএনপি এর সংখ্যালঘু হচ্ছে ইলেকট্রন। বুঝে যাচ্ছে? তাহলে আমরা এগুলো চাইলে করতে পারি। আমার মনে হচ্ছে আমার এখানে এই অ্যাপটা আমি অনেক লিখে ফেলছি, তো এই জন্য মনে হ্যাং করতেছে বারবার। দাঁড়া আমি অ্যাপটা একটু ক্লোজ করে
আবার একটু ওপেন করি, দাও এক মিনিট সময় দাও, আমি অ্যাপটা একটু রিস্টার্ট করতেছি, অ্যাপটা বারবার হ্যাং করতেছে। আশা করি তোমরা এখন দেখতে পাবা, এখন দেখতে পাবা। হ্যাঁ শোনো, যেটা বলতেছিলাম যে কোনটা সংখ্যাগুলোকে পড়ে ফেললাম। এরপরে আমি তোমাকে বলছিলাম যে এতদিন আমরা জানতাম ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ আর হোলের চার্জ হচ্ছে পজিটিভ, এটা আমরা জানতাম। আসলে হোলের রিয়েল চার্জ হচ্ছে জিরো, হোলের রিয়েল চার্জ হচ্ছে জিরো। এটা কেন, এটা একটু বোঝানোর দরকার আছে। শোনো, মনে করো এটা হচ্ছে একটা সোডিয়াম নিউক্লিয়াস। তুমি জানো সোডিয়াম নিউক্লিয়াসের ভেতর 11টা প্রোটন থাকে, তাই না বলো? তো বাইরে থাকে কি 2টা ইলেকট্রন, তার বাইরে থাকে কি আরো 8টা ইলেকট্রন, তাই না? তারপরে তোমার হচ্ছে লাস্টে থাকে কি, লাস্টেরটা এটা নীল কালার দিয়া কি ওই যে রং ঢং করে, এখানে থাকে কি তোমার বারবার প্রবলেম, আমি খুবই সরি, এটা বারবার অ্যাপটা বারবার হচ্ছে আপ ডাউন হচ্ছে আর কি। আশা করি এখন তোমরা সবাই আবার দেখতে পাচ্ছ। এই সর্বশেষ যে লেয়ারটা, এইটাকে আমি বলছি হচ্ছে যোজ্যতা স্তর, তাই না? এখানে মনে করো আমি ওই ইলেকট্রনটা আঁকলাম, কেমন? আচ্ছা, তাহলে এইখানে এইবার শোনো, আমার এখানে ভেতরে 11টা প্লাস, বাইরে 11টা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে চার্জটা নিউট্রাল হয়ে যায়। এই জন্য আমরা কিন্তু সোডিয়ামের সংকেত লিখি এনে, মাথায় কোনো প্লাস বা মাইনাস কিছু দেই না, তাই না বলো? দেই না কিন্তু কিছু, আমরা শুধু এনে লিখি এটাকে, কারণ ভেতরে 11টা প্লাস বাইরে 11টা মাইনাস। আর মনে করো হঠাৎ করে এই ইলেকট্রনটা বাইরে ঘুরতে গেছে, এটা বাইরে চলে গেছে, এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে, মনে করো ইলেকট্রনটা এখান থেকে নাই। এখন এখান থেকে যখন ইলেকট্রন নাই হয়ে যাবে, আমি কি তখন এটা বলতে পারি যে এখানে একটা ইলেকট্রন ছিল, এই মাত্র এটা একটা গর্ত তৈরি হয়েছে, গর্ত ফাঁকা জায়গা, এটা হচ্ছে ইলেকট্রনের বাসা, যেখানে একটু আগে ইলেকট্রন ছিল, এখন বাসাটার মধ্যে ইলেকট্রন নাই, বাসাটা এখন রিক্ত, শূন্য, অসহায়, মন খারাপ করে বসে আছে, এটাকে আমরা নাম দিয়েছি হোল, রাইট? এখন তুমি দেখো তো, এখন কিন্তু ভেতরে 11টা প্লাস আর বাইরে কিন্তু 10টা মাইনাস, বাইরে 10টা মাইনাস না, একটা মাইনাস তো ঘুরতে চলে গেছে, তাহলে আমি কি বলতে পারি না ভেতরে 11টা প্লাস বাইরে 10টা মাইনাস মিলে জিলে এখন সোডিয়ামের নাম হবে Na প্লাস, বলা যায়? এই যে দেখো Na প্লাস যে হইলো, এই প্লাস কি এই ঘরের মধ্যে বসে আছে? এই ঘরের মধ্যে প্লাস বসে আছে যে ঘর আসার কারণে প্লাস বাড়ছে একটা, তা তো না। এই ঘরটা আসার কারণে আমরা বুঝছি যে ও আচ্ছা, এই ঘর একটা আসছে, তাহলে তো একটা ইলেকট্রন কম, তার মানে তো এখন ভেতরের প্রোটনটা পাওয়ারফুল হয়ে গেছে, তাহলে ভেতরে মনে হয় প্রোটন একটা বেশি আছে। এখন এন এর মাঝে যে প্লাস দিছি, এই প্লাস মানে তো ভেতরে একটা প্রোটন বেড়ে গেছে, ভেতরে যে একটা প্রোটন বেড়ে গেছে, এটার জন্য কি নিউক্লিয়াসের ভেতরে হাত ঢুকায় দেখবা, দেখি তো ভেতরে আছে কয় হালি, দেখবা যে ভিতরে দেখি তো কয় হালি আছে, গুণে দেখা সম্ভব? ভেতরে তো প্রোটন হাতে দেখা সম্ভব না, আমরা কেমনে বুঝবো তাই? আমরা যদি দেখি যে বাইরে একটা খালি ঘর ঘুরতেছে, তাহলে আমরা বুঝবো ও আচ্ছা, তাহলে ভেতরে একটা প্রোটন বাড়ছে, তাহলে এনের মাথায় একটা প্লাস দাও। যদি মনে করো কথার কথা, আমরা যদি এখানে 2টা খালি ঘর দেখি, তাহলে আমরা বলবো ও আচ্ছা, 2টা খালি ঘর, তাহলে ভেতরে তো 2টা প্রোটন বেশি, তাহলে এনে 2টা প্লাস দাও, কথার কথা। তার মানে আমি কি বুঝলাম, এই যে ঘর, এই যে হোল, এটা নিজের কোনো চার্জ নেই, কিন্তু এটা একটা সিমটম, এটা লক্ষণ, সে যখন আসবে তখন বুঝবো ভেতরে একটা বাড়ছে। তার মানে হোলের হোলের আপেক্ষিক চার্জ প্লাস, আপেক্ষিক আপেক্ষিক চার্জ, অ্যাপারেন্ট চার্জ হচ্ছে পজিটিভ, তার রিয়েল চার্জ হচ্ছে শূন্য, তার অ্যাকচুয়ালি কোনো চার্জ নেই। আর পরীক্ষায় যে প্রশ্ন যদি আসে, বুঝবো কেমনে কই থেকে আসছে? যদি প্রশ্ন আসে হোলের চার্জ কি, প্লাস, হোলের আপেক্ষিক চার্জ কি, প্লাস, হোলের আধান কি, পজিটিভ, অলওয়েজ পজিটিভ, অলওয়েজ প্লাস। যখনই বলবে হোলের প্রকৃত চার্জ কি বা রিয়েল চার্জ কি, প্রকৃত বললেই বুঝবো ব্যাখ্যা থেকে প্রশ্ন আসছে, উত্তর হবে জিরো। যেমন পূর্ণিমার চাঁদ উঠছে, পূর্ণিমা আকাশে, কবি কবিতা লিখতেছে, কি কিসের এটা, এই আলোটা কিসের আলো? পূর্ণিমার আলো। পূর্ণিমার মানে চাঁদের আলো, চাঁদের আলো। যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে এটা কি আসলে চাঁদের আলো, তখন তুমি বুঝবা যে না না, সে ব্যাখ্যা চাচ্ছে, না না ভাই আসলে চাঁদের আলো না, এটা সূর্যের আলো চাঁদ থেকে প্রতিফলিত হয়ে আসতেছে। যখন বলবে এটা কি আসলে চাঁদের আলো কিনা, তখন বুঝবো যে ব্যাখ্যা থেকে প্রশ্ন আসে। যখন বলবে এটা কিসের আলো রে, চাঁদের আলো। ঠিক আছে? তো আমরা এটা বুঝলাম হোলের চার্জ হচ্ছে প্লাস, অলওয়েজ প্লাস, প্রকৃত বললে শূন্য। তাহলে আমরা ইলেকট্রন এবং হোলের ব্যাপারে ধারণাটা পুরোপুরি পড়লাম। আমাদের যেটা আর লাগবে সেটা হচ্ছে যে ইলেকট্রন হোলের ধারণা থেকে
লাল দাগ দেয়া স্টার মার্ক করা জায়গাটা লাগবে। এই স্টার মার্ক করা জায়গাতে 0.72 এবং 1.1 আছে, যেটা হচ্ছে জার্মেনিয়ামের শক্তি পার্থক্য 0.7 আর সিলিকনের শক্তি পার্থক্য 1.1। এই দুটো কিন্তু আমরা ছকের মধ্যে পড়ছি, জার্মেনিয়াম 0.7, সিলিকন হচ্ছে 1.1। আচ্ছা, এইবার লাস্ট কথা, এই টপিক থেকে লাস্ট কথা, সেটা হচ্ছে যে মনে করো তোমার ওই চলে আসলাম, নতুন একটা খুলে দাও। মনে করো এটা হচ্ছে নীল কালারের, এটা হচ্ছে যোজন ব্যান্ড, আর মনে করো এটা সবুজ কালারের, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। কেমন? আমি তোমাকে বললাম যে তুমি এই পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বাড়াইতে চাও, তুমি এই পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বাড়াইতে চাও, তুমি ইলেকট্রন কোন ব্যান্ডে বেশি দিবা? যোজনে বেশি দিবা নাকি পরিবহনে বেশি দিবা? বলতে হবে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি এই পদার্থের পরিবহন ক্ষমতা বাড়াইতে চাও, তুমি কোথায় ইলেকট্রন বেশি দিবা? যোজনে বেশি দিবা নাকি পরিবহনে বেশি দিবা? বলতে হবে। অবশ্যই পরিবহনে বেশি দিবা, রাইট? পরিবহনে বেশি দিবা। এখন তুমি যে পরিবহনে ইলেকট্রন দিচ্ছ, এটাকে তুমি আসমান থেকে ফোটায় ফোটায় ফেলতেছো, যা কবুতর যা, তা তো না। এই ইলেকট্রনটা কোথা থেকে আসতেছে? এই ইলেকট্রন গুলা একটু আগে যোজনে ছিল, সেখান থেকে তারা লাফ দিয়ে পরিবহনে আসছে, রাইট? তাই তো? তাহলে ফাঁকা জায়গা, ফাঁকা ঘর কোথায় সৃষ্টি হচ্ছে? যোজনে। তাহলে আমি কি বলতে পারি যখন বিদ্যুৎ পরিবহন হয় তখন হোল কোথায় সৃষ্টি হয়? যোজন ব্যান্ডে। আর ইলেকট্রন কোথায় সৃষ্টি হয়? পরিবহন ব্যান্ডে, তাই না? এই কথাবার্তাগুলা আমাদের বইতে ছবিতেও আছে, লিখেও আছে। আমি তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, ভালো করে ছবিটা মনোযোগ দিয়ে খেয়াল করো। এই দেখো, মুক্ত ইলেকট্রন, পরিবহন ব্যান্ড, আর এখানে হোল হচ্ছে যোজন ব্যান্ড, দেখছো? এবং দেখো নিচে দেখো, অন্যভাবে বলা যায় যে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন গমনের কারণে, তার মানে ইলেকট্রন চলে গেছে পরিবহন ব্যান্ডে, আর যোজন ব্যান্ডের সৃষ্টি হয় হচ্ছে হোল। কেমন? তাহলে আমার ইলেকট্রন এবং হোলের ধারণা কমপ্লিটলি ক্লিয়ার। এইবার আমরা যাব হচ্ছে এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এতক্ষণ ধরে আমরা এন টাইপ পি টাইপ এন টাইপ পি টাইপ করছি না? করছি। কিন্তু আমরা এই জিনিসটা কেমনে বানাইতে হয় এটা আমরা শিখবো। এটার জন্য কেমনে বানাইতে হয় সেটা শেখার পাশাপাশি কি কি লাগবে সেগুলো আমি তোমাকে একটু বুঝাই দিচ্ছি। আমি তোমাকে একটু দেখাই। এই দেখো, তোমার কম্পেনিয়ন বুকে 243 নাম্বার পেজে, 243 নাম্বার পেজে এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহের জন্য দেখবে একটা পার্থক্যের মতো বানাই দিচ্ছি। তুমি জানো পার্থক্যের এক পাশ পড়লে আরেক পাশ পড়া লাগে না, গুছায় পড়া হয়ে যায়। এইখানে কিছু পড়া আমরা অলরেডি পড়ছি। দেখো, কার সংখ্যাগুরুকে কার সংখ্যালঘুকে আমরা এটা পড়ছি। তারপরে তোমার এটাও বলছিলাম যে এন টাইপের নাম শুনলে মনে হয় ভিতরে ইলেকট্রন আছে, কিন্তু আসলে ভিতরে দুইটাই আছে। তো পি এর মধ্যেও দুইটাই আছে। হ্যাঁ, একটা বেশি আছে একটা কম আছে। যেমন এন টাইপ মানে নেগেটিভ, তাহলে ইলেকট্রন বেশি থাকবে। পি টাইপ মানে পজিটিভ, তাহলে কি থাকবে? হোল বেশি থাকবে, তাই না? প্রথমে যে দুইটা লাইন, এই দুইটা লাইন আমরা এখন বুঝবো, বুঝে শিখবো। আর এই যে দেখো, এখানে একটা এক্সট্রা সংখ্যা আছে, এটা মুখস্থ করতে হবে। এটা বইয়ের মধ্যে দাগাই দিছি, এটা এখানে আমি তোমাকে নোট করে দিছি। তো আমি তোমাকে একটু হোয়াইট বোর্ডে নিয়ে যাই। শুনো, মনে করো তুমি এন টাইপ আর পি টাইপ বানাইতে চাও, এন টাইপ আর পি টাইপ বানাইতে চাও। এখন যেটাই বানাও, এগুলা কি বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ? অবশ্যই এগুলো অবিশুদ্ধ, তাই না? তাহলে অবিশুদ্ধ বানানোর জন্য হাতে তো আগে থেকেই একটা বিশুদ্ধ থাকা লাগবে, তাই না? তাহলে অবশ্যই আমি যখন একটা ডোপিং করব বা একটা ভেজাল মেশাবো, তখন আমার হাতে কিন্তু একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী থাকা লাগবে। বিশুদ্ধ অর্ধপরিবাহী যোজনী কত? 4। তাহলে আমি বলতে পারি এন টাইপের জন্য আমি একটা চতুর্যোজী মৌল নিব, তার সাথে কিছু একটা মেশাবো, ঠিক? এবার পি টাইপের জন্য একই কথা, আমি আবার একটা চতুর্যোজী মৌল নিব, তার সাথে কিছু একটা মেশাবো, ঠিক? কি মেশাবো তার উপর ডিপেন্ড করে এন টাইপ বা পি টাইপ হবে। কি মেশাবো তার উপর ডিপেন্ড করে এন টাইপ বা পি টাইপ হবে। এখন কি আটকাইছে? বারবার বলতেছে যে আটকাচ্ছে। অনেক স্টুডেন্ট তো আমার কাছ সাইড থেকে আটকাইলে কিন্তু আমি নিজেই বলি, দেখো না, একটু পর পর জিজ্ঞেস করি আটকাইছে কিনা। আর তোমার সাইড থেকে আটকাইলে তুমি একটু লাইভ থেকে বের আবার ঢুকো, কারণ তোমার সাইড থেকে নেটে তো প্রবলেম হইতেই পারে। আমি তো তোমার নেটের দড়ি ধরে বসে নাই যে বাবা ওর বাসার নেট যাইতে হবে আজকে ক্লাস করতে, আমি কন্ট্রোল করতে পারবো না, তাই না? বলো। শোনো, যেটা বলতেছি সেটা হচ্ছে আমি এন টাইপ বানাইতে চাই। এন টাইপ মানে কি? যার মধ্যে ইলেকট্রন বেশি থাকবে, ঠিক? চতুর্যোজী মানে কি? তার চারপাশে কয়টা ইলেকট্রন থাকবে? 4টা। এটা চতুর্যোজী মানে যার চারপাশে 4টা ইলেকট্রন থাকবে। আমি বানাইতে চাই এন টাইপ, আমি বানাইতে চাই এমন কিছু যার মধ্যে ইলেকট্রন বেশি। তাহলে অবশ্যই আমার চতুর্যোজীর সাথে এমন কিছু মিশাইতে হবে যার মধ্যে ইলেকট্রন 4টার চেয়ে বেশি থাকে। এমন কি আছে? পঞ্চযোজী। তাহলে আমি চতুর্যোজীর সাথে একটা পঞ্চযোজী মেশাবো।
এই যে আমি যাকে দাওয়াত করে নিয়ে আসছি, যাকে আমি মিশাইছি, তার মধ্যে একটা ইলেকট্রন বেশি আছে, সে আইসা আমার ঘরেরটাকে একটা দান করবে। তাহলে যাকে আমি আনলাম সে দান করছে না গ্রহণ করছে? দান করছে। আমার ঘরেরটার মধ্যে একটা ইলেকট্রন বাড়ছে, তাহলে আমারটার নাম হবে এন টাইপ। তাহলে যাকে আমি আনছি সে কি দান করছে না গ্রহণ করছে? দান করছে। তো আমরা ইংরেজিতে ভাব নিয়ে বললাম আমরা ডোনার আনছি। কি আনছি? আমরা ডোনার আনছি। ভাব কেন নিছি পরে বলবো। আপাতত পি টাইপের জন্য আমি আবার চতুর্যোজীর সাথে একটা ত্রিযোজী মেশাবো। কি মেশাবো? ত্রিযোজী মেশাবো। এই ত্রিযোজীর মধ্যে একটা কম আছে না? সে আসবে, সে এসে আমার ঘরেরটা থেকে একটা নিয়ে চলে যাবে, মানে হাওয়াই তার আসলো, একটা ইলেকট্রন নিয়ে চলে গেছে। তাহলে আমার ঘরেরটার মধ্যে একটা ইলেকট্রন কমে গেল, মানে একটা হোল সৃষ্টি হবে। তাহলে কি পি টাইপ সৃষ্টি হবে। তাহলে যাকে আমি আনছি, দাওয়াত করে আনলাম, সে দান করছে না গ্রহণ করছে? সে গ্রহণ করছে। তাহলে সে হচ্ছে আমাদের একসেপ্টর। কি? একসেপ্টর। কেমন? এই যে আমি ভাব নিয়ে ইংরেজি বললাম, কেন বললাম? কারণ আছে। টিচার যখন তোমাকে জিজ্ঞেস করবে, এই বলতো দেখি এন টাইপের জন্য কি লাগবে, পি টাইপের জন্য কি লাগবে, তুমি বললো স্যার এন টাইপের জন্য ডোনার লাগবে, পি টাইপের জন্য একসেপ্টর লাগবে। স্যার বলবে এত তাড়াতাড়ি কেমনে সম্ভব? তুমি বলছো দেখেন খুবই সিম্পল, অক্ষর মিলান। অক্ষর মিলান। এন এর জন্য আমাদের এন লাগবে, পি এর জন্য আমাদের পি লাগবে। বোঝা যাচ্ছে? এন টাইপের জন্য ডোনার লাগবে, কেন লাগবে? ডোনারের মধ্যে এন আছে তাই। পি এর জন্য একসেপ্টর লাগবে, কেন লাগবে? একসেপ্টরের মধ্যে পি আছে তাই। অসম্ভব চমৎকার লজিক, তাই না? আমরা এইভাবেই মুখস্থ করব। তুমি এটা মুখস্থ করবে এইভাবে। এন টাইপের জন্য ডোনার লাগবে। ডোনেট কে করে? দান কে করে? যার নিজের বেশি আছে না কম আছে? কে দান করে? যার নিজের বেশি আছে। তার বেশি আছে, 3 এর না 5 এর? 5 এর। হয়ে গেল এটা। এবার পি এর জন্য কি লাগবে? স্যার একসেপ্টর লাগবে। একসেপ্ট মানে গ্রহণ কে করে? যার নিজের কম আছে না বেশি আছে? যার নিজের কম সে গ্রহণ করে। কার কম? 3 এর না 5 এর? অবশ্যই 3 এর। হয়ে গেল পড়া। আমি এই যে এটা যে লিখা এবং তোমাকে যে জিনিসগুলো মার্ক করে দিলাম, এটা আমি হ্যান্ডনোটের মধ্যে কোথায় করছি তোমাকে একটু দেখাই। এই যে দেখো, এটা এন টাইপের জন্য আমি অক্ষরগুলো মার্ক করে দিছি। এন টাইপের জন্য চতুর্যোজীর সাথে পঞ্চযোজী মেশাই, মানে ডোনার মেশাই, আর পি এর জন্য একসেপ্টর মেশাই। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে এই যে আমি এন টাইপের জন্য চতুর্যোজীর সাথে আমি যে পঞ্চযোজী মিশাইছি, কেন মিশাইছি? একটা ইলেকট্রন বাড়ানোর জন্য। একটা ইলেকট্রন কি করার জন্য? বাড়ানোর জন্য, রাইট? তাহলে আমি ষড়যোজী মেশাইতাম। ষড়যোজী মেশাইতাম, 2টা করে দিত ইলেকট্রন, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বেশি বেশি করে ডোপিং হইতো। বা আমি সপ্তযোজী মিশাইতাম, 3টা করে দিত। বা আমি এখানে ত্রিযোজী মিশাইছি, এই এটা আমার একটা করে নিয়ে চলে গেছে। আমি দ্বিযোজী মিশাইতাম, আরো বড় হাওয়াইতা, 2টা করে নিয়ে চলে যেত, বেশি বেশি ডোপিং হতো। কে বলতে পারে আমি কেন এখানে পঞ্চযোজী মিশাইলাম আর কেন ত্রিযোজী মিশাইলাম, কেন ষড়যোজী বা কেন দ্বিযোজী মিশাইলাম না? বলো। দিই তো, মার্ক করা স্লাইড আপলোড দিই তো, আমি পুরো জিনিসটা তো আপলোড দিয়ে দিচ্ছি। এই বলো কে বলতে পারে পঞ্চযোজী কেন মিশাইলাম, ষড়যোজী কেন মিশাইলাম না? মৃদুল ইসলাম বাপ্পি, ডোপিং এ সামান্য মিশাইতে হয় না, এটা সত্যি না। আমি বলি শোনো কি কেন মিশাইতে হয়। শোনো, তুমি আমাকে বলো 4টা আলুর সাথে 3টা পটল মিশালে কটা মূলা হয়? সঠিক উত্তর দিচ্ছে প্রথম সুজন, খুব চমৎকার। 4টা আলুর সাথে 3টা পটল মেশানো যাবে? যাবে না তো। মেশানোর জন্য, ভেজাল মেশানোর জন্য সমজাতের ভেজাল মেশাইতে হয়। যেমন তুমি একজন চাল ব্যবসায়ী, তুমি চালের মধ্যে ভেজাল মেশাবা, তুমি চালের মধ্যে ভেজাল মেশাবা ছোট নুড়ি পাথর দিয়ে, চালের গুঁড়া দিয়ে, যেন লোকজন না বোঝে তুমি ভেজাল মেশাচ্ছ, যেন তোমার ব্যবসা ভালো লাভ হয়। কেমন? তুমি আজকে সকালে উঠে ভাবলা আজকে আমি সব ভালো স্বপ্ন দেখছি, আজকে আমি অনেক বেশি পরিমাণ ভেজাল মেশাবো, আজকে আমি অনেক লাভ করবো। তুমি চালের মধ্যে এত বড় একটা প্লাস্টিকের রাবারের দলা দিয়ে দিলা, এত বড়, অনেক ওজনের ভেজাল মেশাইছি, অনেক লাভ হবে। কাস্টমারের রাবারের দলা তোমার মাথার মধ্যে ভাঙবে না? ভেজাল মেশানোর জন্য সমজাতের জিনিস দিয়ে ভেজাল মেশাইতে হয়, তাই না? মনে আছে? যারা চতুর্যোজী তারা বিশুদ্ধ অর্ধপরিবাহী, এবং তাদের আশে এবং পাশে যারা থাকে, মানে যাদের যোজনী 3 এবং যাদের যোজনী 5, তাদের মধ্যে অর্ধপরিবাহী ফ্লেভার থাকে। তার মানে ভেজাল যদি মিশাইতে হয় তাদেরকে দিয়ে মিশাইতে হবে। আমরা দ্বিযোজী বা ষড়যোজী মিশাইতে পারবো না, কারণ তারা অর্ধপরিবাহী না। তুমি চিন্তা করো, তুমি অষ্টযোজীর কাছে গেছো, আর্গনের কাছে গেছো, 4টা ইলেকট্রন দেন, আর্গন তোমাকে মাইরা ভর্তা বানিয়ে দিবে না? এই জন্য আমরা ত্রিযোজী আর পঞ্চযোজীর মধ্যে দৌড়াই, বাকিগুলো আমরা নিতে পারি না। কেমন? এটা গেল। এইবার আমরা যাচ্ছি হচ্ছে এটা কমপ্লিট, জাংশন ডায়োডে যাব। জাংশন ডায়োড
গঠন ও কার্যক্রম। এই যে এতক্ষণ ধরে আমরা বুঝাইলাম আমাদের ইলেকট্রনিক্সের বেসমেন্ট যে স্ট্রং করলাম, এটা কিন্তু আমাদের নেক্সট দুইটা আর্টিকেলের জন্য 10.6 আর 10.7, এই দুইটা আমাদের আজকে শেষ আর্টিকেল। কেমন কলেজে আমরা এই পড়া বাদ দিয়ে আসছি, ফাঁকি দিয়ে আসছি, অথবা পড়তে ভয় পাইছি, ঠিক মতো আমরা বুঝে পড়ি নাই, এই জন্য আমাদের এই চ্যাপ্টারের প্রতি একটা অসম্ভব ভয় কাজ করে। আমরা চোখ বন্ধ করে মুখস্থ করার ট্রাই করি, আলটিমেটলি মনে থাকে না। আমি চেষ্টা করছি এতক্ষণ পর্যন্ত তোমাদের বুঝায় দেওয়ার জন্য, চেষ্টা করছি। আমার বিশ্বাস তোমরা সবাই বুঝছো, যদি বোঝো তাহলে 10.6 ভালো করে বুঝবা। আসলে আমরা 10.6 স্টার্ট করি। জাংশন ডায়োড। ডায়োড এর ডাই শব্দের মানে হচ্ছে দুই, আর ওট শব্দের মানে হচ্ছে মাথা, মানে প্রান্ত। কেমন ডায়োডের ডাই মানে দুই, ওট মানে হচ্ছে প্রান্ত। তাহলে যেই যন্ত্রের নাম ডায়োড তার দুইটা মাথা। আমরা ইলেকট্রনিক্সের মাথা কাকে বলি? যেখানে চোখ আছে, নাক আছে, মুখ আছে, সেটা মাথা এমন না। যেই জায়গাতে তার কানেক্ট করা যায় সেটাকে আমরা বলি মাথা। যেমন একটা ভোল্ট মিটারের দুই মাথায় তার কানেক্ট হয়, তো ভোল্ট মিটার একটা ডায়োড। একটা অ্যামিটারের দুই মাথায় তার কানেক্ট হয়, অ্যামিটার একটা ডায়োড। একটা রোধের দুই মাথায় তার কানেক্ট হয়, রোধ একটা ডায়োড। শুধুমাত্র ট্রানজিস্টরের তিন মাথায় তার কানেক্ট হয়, ট্রানজিস্টরের, এই জন্য ট্রানজিস্টরকে আমরা বলি ট্রায়োড, কারণ তার তিন মাথায় তার কানেক্ট হয়। আপাতত আজকের পড়ার মধ্যে ট্রানজিস্টর নাই। কেমন আপাতত আমাদের সবকিছুই বইতে ডায়োড, শুধু ট্রানজিস্টর হচ্ছে ট্রায়োড, তিন মাথা ওইটা। এখন যে যন্ত্রের নাম ডায়োড তার দুইটা মাথা, আর যেই যন্ত্রের নাম হচ্ছে জাংশন ডায়োড তার মাথা দুইটা এবং তার অঞ্চল তিনটা। যে যন্ত্রের নাম জাংশন ডায়োড তার মাথা দুইটা, তার অঞ্চল তিনটা। কেমনে মাথা দুই, কেমনে অঞ্চল তিন, আমরা এখন এটা বুঝবো। তুমি দেখো আমি এখানে একটা পি টাইপ অর্ধপরিবাহী আঁকতেছি, আর পাশাপাশি একটা এন টাইপ অর্ধপরিবাহী আঁকতেছি। কেমন এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। আমি পি টাইপের মধ্যে কিছু আঁকতে চাই। পি টাইপের মধ্যে আমি পি টাইপের মধ্যে কি আঁকবো? হোল না ইলেকট্রন? বলতো। আমি পি টাইপের মধ্যে দেখো হোল আঁকতেছি, হোল 9টা হোল আঁকছি। পি টাইপের মধ্যে হোল বেশি থাকে না, আমি এই জন্য হোল আঁকছি 9টা। আমাকে বলো দেখি পি টাইপের মধ্যে কি ইলেকট্রন থাকে না? থাকে কিন্তু। পি টাইপের কিন্তু সংখ্যাগুরু হচ্ছে হোল, আর সংখ্যালঘুকে ইলেকট্রন। তো পি টাইপের মধ্যে না 10 লাখ যদি হোল থাকে, তার বরাবর একটা করে ইলেকট্রন থাকে। প্রতি 10 লাখ হলে একটা ইলেকট্রন। তাহলে আমি 10 লাখ হোল আঁকলে একটা ইলেকট্রন আঁকতাম। 9টা আঁকছি, কয়টা আঁকবো? ইলেকট্রন আঁকবো না, আছে বাট দেখাই নাই। আবার এই পাশে দেখো আমি 9টা ইলেকট্রন আঁকতেছি, হোল আছে কিন্তু এখানে এন টাইপের মধ্যে কিন্তু হোল আছে, দেখাচ্ছি না। আমি শুধু যার যার এলাকার ওস্তাদদের রাখতেছি, বুঝো। কিন্তু আমি যার যার এলাকার সংখ্যা গুরুদের রাখতেছি, আমি যার যার এলাকার সংখ্যালঘুকে পাত্তাই দিচ্ছি না। ঠিক আমি এদেরকে একটা কারেন্টের তার দিয়ে, না টিচারদের কখনো অসম্মান করা যাবে না। টিচাররা এইচএসসি সেকেন্ড ইয়ারে অনেক সময় কম পায়, অনেক সময় কম পায়। সেই সময় তোমার এত কিছু কিন্তু এক একটা ক্লাসে পড়ায় শেষ করা কোনোভাবেই সম্ভব না। তুমি লাইফে যখনই যার কাছ থেকে একটা ওয়ার্ডও শিখছো, তাকে কোনোভাবেই টিজ করা যাবে না, অসম্মান করা যাবে না। এটা তোমার কাছ থেকে যারা শিখবে তারা তোমাকে অসম্মান করবে। যা তুমি করবা তা তুমি পাবা, কখনোই করবা না। কেমন প্রত্যেক টিচারে আমাদের লাইফে কোনো না কোনো ভাবে বেসমেন্ট ক্রিয়েট করে দেয়। শোনো যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমি এটাকে একটা তার দিয়ে কানেক্ট করে দিলাম। বেশি খুশিতে ব্যাটারি দিতে ভুলে গেছি, ব্যাটারি দেইনি। ব্যাটারি না দেই নাই, এখন এখানে কারেন্ট যাবে? কারেন্ট যাওয়ার তো কথা না, বাট এখানে যাবে, কারণ এরা আল্লাহর দেয়া 3 in 1, মনে আছে? এদের রং রূপ বারবার বদলায়, তাই না? এখানে একটা পিওর বায়োলজিক্যাল প্রসেস হবে, পিওর একটা বায়োলজিক্যাল প্রসেস। ব্যাপন, এই বলো ব্যাপন মানে কি? কম থেকে বেশি নাকি বেশি থেকে কম? বলো ব্যাপন মানে কি? কম থেকে বেশি না বেশি থেকে কম? বলতে হবে। ব্যাপন মানে হচ্ছে বেশি থেকে কমের দিকে যাবে। একটা এক্সট্রা শব্দ আছে, স্বতঃস্ফূর্ত ভাবে যাবে, স্বতঃস্ফূর্ত ভাবে যাবে। মানে বোঝায় এটা, এটা মনে করো তুমি বাসা থেকে বেরোবা, বেরোর আগে তুমি একটু নিজেকে একটু ইয়ে করলা, সাজাইলা গোছাইলা, একটু পরিপাটি করলা। কিভাবে? তুমি একটু গায়ে একটু বডি স্প্রে দিলা, যে তোমার আশপাশ থেকে যেন সবাই একটু সুগন্ধ পায়। তো তুমি দেখছো যে বডি স্প্রে দেওয়ার পর কিন্তু বডি স্প্রে স্মেলটা পুরো ঘরে ছড়ায় যায়। তুমি কি ঘ্রাণ কি ফুদিয়ে ফুদিয়ে ছড়াও, যে পুরো ঘরে ছড়ায় যাও, আমার ঘ্রাণ পৌঁছায় দাও? তা তো না, এটা অটোমেটিক ছড়ায় স্বতঃস্ফূর্ত ভাবে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। এখানে তাই হবে। আমি এখানে কোনো ব্যাটারি দিই নেই, কোনো প্রেসার দিই নেই, কোনো প্রেসার ছাড়া, কোনো ফু ছাড়া এখানে ছড়াবে সবকিছু। কিভাবে? দেখো পি এর মধ্যে অনেক হোল আছে না, এন এর মধ্যে কি হোল আছে? আছে বাট কম। তার মানে পি এর মধ্যে হোলের ঘনত্ব বেশি, এন এর মধ্যে হোলের ঘনত্ব কম। তাহলে হোল গুলা যাবে হচ্ছে পি থেকে এন এর দিকে।
আর ইলেকট্রন গুলা আসবে হচ্ছে এন থেকে পি এর দিকে। ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার উল্টা দিকে যায়। এই যে কারেন্ট যাওয়া স্টার্ট, একটা পদার্থে বিনা বাধায় বিনা সমস্যায় বিনা ঝামেলায় কারেন্ট যাচ্ছে, এই পদার্থের নাম তুমি কি দিবা? পরিবাহী। ঠিক, তুমি কি মজাটা দেখছো? পি এবং এন আলাদা আলাদা করে অর্ধপরিবাহী, ডোপিং করা অর্ধপরিবাহী, বাট যখন জোড়া দিলাম পুরো সেটআপটা হঠাৎ করে পরিবাহীর মতো আচরণ করা শুরু করছে। পি এবং এন এর ঘরে ঘরে আজকে ঈদের আনন্দ, তাদের আজকে খুশির কোনো সীমা নাই, খুশির বন্যা বয়ে যাচ্ছে। আমরা আলাদা আলাদা করেছিলাম অর্ধপরিবাহী, জোড়া দিছে, আজকে আমরা পরিবাহীর মতো আচরণ করতেছি, আমাদের অনেক খুশি। তাদের এই খুশিতে, আগুনের মধ্যে, এই খুশির আগুনে পানি ঢালবে এই মাঝখানের মির্জাফর অঞ্চলটা। এই যে মাঝখানের মির্জাফর অঞ্চল, এরা এই মাঝখানে মির্জাফর অঞ্চলে যে হোল এবং ইলেকট্রন গুলো আছে, এরা যখন মিলেমিশে একাকার হয়ে যাবে তখন তাদের পজিটিভ এবং নেগেটিভ চার্জ মিলে নিষ্ক্রিয় চার্জ হয়ে যাবে। আর যখন তারা নিষ্ক্রিয় হয়ে যাবে তখন তারা নড়াচড়া করার আগ্রহ হারায় ফেলবে, তারা চুপ করে এখানে বসে পড়বে। এখন চুপ করে কোথাও বসে থাকাটা অপরাধ না, বাট মহাসড়কের মাঝখানে চুপ করে বসে থাকাটা অপরাধ। এই পাশ থেকে বাকি হোলগুলো সমানে ধাক্কাচ্ছে, যাওয়ার চেষ্টা করতেছে, ওরা যাইতে দিচ্ছে না। ওই পাশ থেকে ইলেকট্রন ধাক্কাচ্ছে, আসতে যাচ্ছে, ওরা আসতে দিচ্ছে না। ওরা মাঝখানে চুপ করে বসে গেছে, পুরো এলাকায় কারেন্টের ফ্লো বন্ধ, কোনোভাবেই কারেন্ট যাচ্ছে না। এই পদার্থের নাম তুমি কি দিবা? পরিবাহী না অন্তরক? অন্তরক। কিন্তু তুমি দেখছো বারবার যে রং রূপ বদলাচ্ছে, দেখছো এই যে বারবার যে রং রূপ বদলাচ্ছে, এটা কেন বদলাচ্ছে? এই মাঝখানে মির্জাফর অঞ্চলের কারণে। ঠিক মনে করো ঢাকা শহরের সবচাইতে পপুলাস এলাকা হচ্ছে তোমার শাহবাগ মোড়, যেখানে সবচেয়ে বেশি গাড়ি ঘোড়া চলাচল করে। মেডিকোর ব্রাঞ্চ হচ্ছে, একটা ব্রাঞ্চ আছে ফার্মগেটে, এটা অনেক পপুলাস। ফার্মগেট মোড়টার কথাই ধরে নেই। ফার্মগেট চৌরাস্তায় আমি 50 জন লোককে ডেকে বসাইলাম যে আপনারা চৌরাস্তা দখল করে বসেন, আপনাদেরকে ট্রিট দিব। কি দিব? ট্রিট দিব, খাওয়াবো। কারণ আমি শুনছি খাওয়ানো অনেক সবের কাজ, আমি সবের কাজ করবো। খাওয়ানো সবের কাজ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু চৌরাস্তা দখল করে, তাও এত বড় একটা পাওয়ারফুল চৌরাস্তা দখল করে আমি সবাইকে গোল করে বসাইছি, খান, ট্রিট দিব। পুরা মহাসড়কে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে না, পুরো রোডে গাড়ি ঘোড়া বন্ধ, বিশাল ট্রাফিক জ্যাম সৃষ্টি হবে, তাই না? এখানে অনেকটা তাই হয়েছে। এখানে এরা মাঝখানে চুপ করে বসে আছে, পুরো এলাকার কারেন্টের ফ্লো বন্ধ। এই জায়গাটা, এই জায়গাটা মির্জাফর অঞ্চলের কারণে যেহেতু এই ঘটনাটা ঘটছে, এইটাকে আমরা খুবই ইম্পর্টেন্ট দিয়ে পড়বো। এটাকেই আমরা বলি জাংশন অঞ্চল। কি বলি? কি বলি? এটাকে আমরা বলি জাংশন অঞ্চল। যেহেতু এই অঞ্চলটা এত জনপ্রিয়, এত জনপ্রিয়, আমাদের বিভিন্ন টিচাররা তাদের বইতে এই অঞ্চলকে ভালোবেসে বিভিন্ন নাম দিচ্ছে। যেমন একজন বলছে যেহেতু এই অঞ্চল ইলেকট্রন চলাচলে বাধা সৃষ্টি করে, আমি এটাকে বলতে পারি প্রতিবন্ধক অঞ্চল, বাধা দিচ্ছে, প্রতিবন্ধক অঞ্চল। আবার একজন বলছে যেহেতু এখানেই সব ঘটনা ঘটে, এটা ডিপ্রেশন লেয়ার। ডিপ্রেশন না, কিন্তু ডিপ্লেশন। ডিপ্লেশন মানে যেখানে ঘটনা ঘটে, সব ঘটনা মাঝখানে ঘটতেছে না, এটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। তারপরে আবার এটাকেই বলছে তোমার যেহেতু এখানে এসে সব ইলেকট্রন বেগ হারায় ফেলে, তাদের বেগ শেষ হয়ে যায়, এই জন্য এই অঞ্চলের নাম দিচ্ছে নিঃশেষিত অঞ্চল। যেটাই বলুক বাধাই তো বোঝাচ্ছে, নাকি নামগুলা দিয়ে বাধা মনে হচ্ছে না? তুমি আমাকে বলো তো, ইলেকট্রন চলাচলে যে বাধা দেয় তাকে আমরা রোধ বলি না? তাহলে এই অঞ্চলটা কিসের মতো আচরণ করবে? রোধের মতো আচরণ করবে, ঠিক বলা যায়। আমরা একটু দেখে আসি এটা আমাদের বইতে আসলে কতটুকু আছে, আর আমাদের বইতে আসলে কি কি পড়া লাগবে তোমাকে একটু দেখাই। দেখো এই যে এখানে দেখবা ওই যে ব্যাপন ক্রিয়ার কথা বলছি না, ব্যাপন ক্রিয়া, দেখো এই যে ব্যাপন ক্রিয়া লেখা আছে। ছবিটা এখানে জটিল করে আঁকা, আমরা সহজ করে বোধগম্য ভাবে আঁকছি। কেমন? এখানে কিছু সংখ্যা আছে, তুমি দেখবা -6 থেকে -8 এর প্রস্থ কত, কেমন? এই মানগুলো আমাদের লাগবে। এই মানগুলো আমি এবার তোমাকে সুন্দর করে গুছাই দিছি ক্লাস নোটের মধ্যে। ক্লাস নোটের 244 নাম্বার পেজ, মানে তোমার কম্পেনিয়ন বুকের 244 নাম্বার পেজ, তুমি দেখবা এখানে প্রথমে জাংশন ডায়োডের ব্যাপারে বলা আছে। প্রথমে এটা সংজ্ঞাটা দিচ্ছে, পি এবং এন মিলাইলে জাংশন ডায়োড হয়। এটার নাম কি? এই যে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে হয়, ইলেকট্রন হোল গুলা মিলিত হয়, তাদের চার্জ নাই হয়ে যায়। এগুলো আমরা মাত্র এতক্ষণ ধরে ব্যাখ্যা করে বুঝাইলাম না, এগুলো দেখো সুন্দর করে লেখা আছে। তুমি ক্লাস দেখে দেখে ব্যাখ্যাটা তোমার মনে পড়বে, পড়লে তোমার পড়াটা হয়ে যাবে, এবং এরা কি হয় গতিহীন হয়ে যায়। লাস্টে যে ব্যবহারগুলো দেওয়া আছে, এই ব্যবহারগুলা কিন্তু 10.8 এর পরের পড়া, এটা আজকের পড়ার মধ্যে নাই। 10.8 এর পরে পড়া, রেকটিফিকেশনের পড়া, এটা আজকের পড়ার মধ্যে নেই। উপরের গুলা পড়লেই তুমি আজকের পড়াটা বুঝবা। আরেকটু লাগবে, সেটা হচ্ছে নিচে দেখো এই যে মির্জাফর অঞ্চলের ব্যাপারে বিশেষ করে একটা ছক লিখছি আলাদা করে, যে এটা সংজ্ঞা কিভাবে হয়। দেখো পিএন জাংশনের মধ্যে এটা হয়, এবং খুবই সরু স্তর, মানে মাঝখানে ছোট একটা জায়গার মধ্যে এটা হয়। এবং দেখো এটার কি কি নাম, দেখো সবগুলো নাম আমি একটু আগে লিখছি, এই নামগুলো এখানে লেখা আছে। এগুলা কিন্তু কি করে? রোধ দেয়, বাধা দেয়। এবং দেখো এটার বেদ কত লিখে দিছি, নোট করে দিছি এখান থেকে। এটা চার্জ নিরপেক্ষ অঞ্চল, এটাও লিখে দিছি। এবং দেখো বলছি কি এই বিভব পার্থক্য সাধারণত 0.1 থেকে 0.3, বিভিন্ন ক্লাসের জন্য মান ভিন্ন। এই কথার মানে হচ্ছে এই পিএন ডায়োড আমরা কি অর্ধপরিবাহী দিয়ে বানাই না?
তোমার মনে আছে আমাদের অর্ধপরিবাহী ছিল কার্বন, ছিল সিলিকন, ছিল জার্মেনিয়াম, তার মধ্যে একটা ছিল বেয়াদব অর্ধপরিবাহী কার্বন, এটা অন্তরকের মতো আচরণ করে, তাই না? ওটা বাদ বাকি দুটা কি সিলিকন আর জার্মেনিয়াম। তো বিভিন্ন ক্লাসের জন্য মান ভিন্ন, তার মানে সিলিকন ডাইঅডের জন্য এটা মান আলাদা হবে, জার্মেনিয়ামের জন্য মান আলাদা হবে। তো আসো আমরা সিলিকন ডাইঅডের জন্য মান আর জার্মেনিয়াম ডাইঅডের জন্য মানটা একটু বোঝার চেষ্টা করি। আসো একটু এখানে একটু আসো। দেখো এখন এটা কি রোদ দিচ্ছে না, মাঝখানে লেয়ারটা বাধা দিচ্ছে না বলো? তোমার কি মনে আছে সিলিকন আর জার্মেনিয়ামের মধ্যে আমরা সস্তা বলে সিলিকন ব্যবহার করি, সস্তা বলে সিলিকন ব্যবহার করি। পারলে আমরা কাকে ব্যবহার করতাম? কাকে ব্যবহার করা বেশি ইজি ছিল? কে বাধা কম দিত, সিলিকন নাকি জার্মেনিয়াম? বলো তো, কে বাধা কম দিত, সিলিকন নাকি জার্মেনিয়াম? জার্মেনিয়াম বাধা কম দিত না, তাই না? সিলিকন বাধা বেশি দিত। তার মানে আমি যদি এই ডায়োডটা সিলিকন দিয়ে বানাই, এটার বাধাটা বেশি স্ট্রং হবে, কারেন্ট যেতে বাধা বেশি দিবে। যদি জার্মেনিয়াম দিয়ে বানাই, এটার বাধাটা কম স্ট্রং হবে, কারেন্ট যেতে বাধাটা কম দিবে। আমাদের বইতে লিখছে সিলিকন দিয়ে যদি আমি এটা বানাই, তাইলে সিলিকন দিয়ে যদি বানাই তাইলে এটার বাধার পরিমাণ হবে 0.7 ভোল্ট, জার্মেনিয়াম দিয়ে বানাইলে এটার বাধার পরিমাণ হবে 0.3 ভোল্ট। এখন এই যে সিলিকন দিয়ে বানালে 0.7, জার্মেনিয়াম দিয়ে বানালে 0.3, এটার মানেটা কি এটা বোঝার দরকার আছে। আসলে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি, এটার মানেটা কি। এই লাইনগুলো বাদ দিয়ে দিই। হ্যাঁ, মনে করো আমি এখানে তো এখন কারেন্ট যাচ্ছে না, তাই না? আমি এখন জোর করে কারেন্ট নিতে চাই, জোর করে। জোর করা মানে কি? ব্যাটারি লাগাইতে। আচ্ছা আমরা এখানে ব্যাটারি লাগাই, এই যে ব্যাটারি লাগাইলাম। ব্যাটারি তুমি জানো বড় মাথাকে আমরা বলি প্লাস মাথা, ছোট মাথাকে আমরা কি বলি? মাইনাস মাথা বলি, বলি কিনা? তো আমি টেস্ট করব কারেন্ট যায় কি যায় না। টেস্ট করার জন্য কি করলাম, ব্যাটারির বড় মাথা এই সাইডে দিচ্ছি, যেন কারেন্ট এখান দিয়ে বেরোয়। কারেন্ট এখান দিয়ে বেরোবে, তারপর এখান দিয়ে আসবে, এসে এটার মধ্যে ঢুকবে। যদি এই বাধাটা পার হইতে পারে তাহলে কারেন্টটা এখান দিয়ে আবার বেরোবে, বেরোয় এসে আমি এখানে একটা বাতি লাগাই দিচ্ছি, এখানে বাতি। এই বাতি তখনই জ্বলবে যখন আমার কারেন্টটা এখান থেকে এই বাধা পার হয়ে আসতে পারবে। বাতি জ্বললে আমি বুঝবো বাধা পার হয়ে আসছে, টেস্ট করার জন্য করছি আর কি। কেমন? এখন মনে করো আমি এটা সিলিকন দিয়ে বানাইছি, তাহলে বাধা কত ভোল্টের? 0.7 ভোল্টের, রাইট? এখন তুমি কল্পনা করো তো, আমি যদি এখানে 0.1 ভোল্টের ব্যাটারি দেই, কারেন্ট কি যাবে? 0.1 ভোল্ট কারেন্ট যাবে? যাবে না। বাধাই তো 0.7, কেমনে যাবে? আমি যদি 0.2 দিই কারেন্ট যাবে? যাবে না। 0.3 দিলে যাবে? যাবে না। 0.4 দিলে, 0.5 দিলে যাবে না। 0.7 দিলে কারেন্ট যাওয়া শুরু করবে, কারণ বাধা কত ভোল্টের? 0.7। তাহলে বাধাটা ভাঙার জন্য আমার 0.7 এর ধাক্কার দরকার হবে, তখন বাতিটা জ্বলবে। আচ্ছা তোমার কি মনে হচ্ছে না এই গেটের মধ্যে, এই গেটটা আসলে একটা দারোয়ান, ঘুষখোর, কমিশন খাওয়া দারোয়ান, যে বলতেছে স্যার আমাকে 0.7 টাকা ঘুষ দেন, 0.7 টাকা ঘুষ দেন, আমি আপনাকে যাইতে দিব। ঠিক? তোমার কি মনে হচ্ছে না একটা বাতি জ্বলতেছে, মনে হচ্ছে না তুমি একটা সুইচ অন করছো? তোমার কি মনে হচ্ছে যে এই সুইচটা কখন অন হবে? যখন আমার ভোল্টেজটা 0.7 হবে। তুমি আমাকে বলো তো, সিলিকন ডায়োড একটা সুইচের মতো কাজ করে, যেই সুইচ 0.7 এর পর থেকে বাতি জ্বালায়। তাহলে জার্মেনিয়াম ডায়োড কতর পর থেকে বাতি জ্বালাবে? 0.3 এর পর থেকে। ঠিক? আমি কি এটা বলতে পারি এই সার্কিটটা সিলিকন ডায়োডের জন্য 0.7 থেকে স্টার্ট হবে, আর জার্মেনিয়াম ডায়োডের জন্য 0.3 থেকে স্টার্ট হবে। এটাকে আমরা স্টার্টিং ভোল্টেজ বলতে পারি। ভাষাটা বুঝতেছো? স্টার্টিং ভোল্টেজ। তুমি এটা গতিবিদ্যায় পড়ছো না যে আমরা যেখান থেকে স্টার্ট করি তাকে আমরা নট দিয়ে প্রকাশ করি, যেমন আদি সরণ এক্স নট, আদি বেগ ভি নট। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনায় আদি কম্পাঙ্ক বা সূচন কম্পাঙ্ক নিউ নট। কার চাপে খুব পড়ছিলা কলেজে, মনে আছে? তাহলে আমরা যে কোনো জিনিস কি নট দিয়ে প্রকাশ করি যখন সেটা স্টার্ট হয়। তাহলে আমার সিলিকনের জন্য এই 0.7 হচ্ছে আদি ভোল্টেজ, আদি ভোল্টেজ, স্টার্টিং ভোল্টেজ। আমি এটাকে বলবো সিলিকনের ভি নট। প্রশ্ন করবে সিলিকনের ভি নট কত রে? স্যার 0.7। 0.7। জার্মেনিয়ামের ভি নট কত রে? স্যার 0.3। কারণ কত ভোল্ট থেকে কি হয় সার্কিটটা স্টার্ট হয়। এটা কি বুঝতেছো? এই মানগুলো আমরা একটু দেখবো, আমাদের নোটের মধ্যে এটা আমি গুছাই দিচ্ছি। আসলে দেখাই, এইখানে দেখো কিছু সংজ্ঞা এবং তথ্য। প্রথমটা দেখো, একটু প্রথমটা খেয়াল করে দেখো। সম্মুখ বায়াসে যে ভোল্টেজের পর ডায়োড কি হয়? অন হয়, মানে স্টার্ট হচ্ছে। প্রতীকটা খেয়াল করছো? ভি নট। ভালো কথা, সিলিকনের জন্য আমাদের বইতে দুই ভাবে মান দেয়া, এক জায়গায় রেঞ্জ দেয়া 0.6 থেকে 0.7, আরেক জায়গায় এক্সাক্ট মান দেয়া 0.7। জার্মেনিয়ামের জন্য সেম কথা, এক জায়গায় রেঞ্জ দেয়া 0.2 থেকে 0.3, আরেক জায়গায় শুধু মান দেয়া 0.3। বুদ্ধিমানেরা বুঝে পড়বে। যদি পরীক্ষায় রেঞ্জ দিয়ে প্রশ্ন আসে তাহলে একরকম, যদি মান দিয়ে প্রশ্ন আসে তখন আবার 0.2 দেখানো যাবে না কিন্তু। যেমন জার্মেনিয়ামের জন্য রেঞ্জ দিয়ে আসলে 0.2 থেকে 0.3,
রেঞ্জ আসে মানে সবগুলাতে রেঞ্জ থাকবে, আর যদি মান আসে তখন জার্মেনিয়ামের জন্য পয়েন্ট। সিলিকনের জন্য সেম কথা, ভুল করা যাবে না কিন্তু। এবার নামগুলা খেয়াল করে, দেখো এখানে অনেকগুলা নাম আছে, প্রত্যেকটা নামে কিন্তু স্টার্টিং বোঝায়, নাম দেখে ভয় পাওয়ার কিছু নেই। দেখো অপারেটিং মানে কি, অপারেট করা মানে চালনা করা মানে স্টার্ট করা, তাই না? কাটিং মানে জানো, কাটিং মানে কি, তুমি একটা জায়গাতে যাচ্ছ, সামনে দেখলে একটা পর্দা, তুমি কাইটটার ভিতরে ঢুকে গেলা মানে কাটিং করলা, মানে রাস্তা ক্রিয়েট করলা। সুন্দর বাংলা হচ্ছে অনুপ্রবেশ করা, মানে স্টার্ট করা, শুরু করা বোঝায়। নি বাদ দাও। থ্রেশহোল্ড, সূচন কম্পাঙ্ক ছিল না, ওটার ইংরেজি ছিল থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটা থ্রেশহোল্ড মানেও স্টার্টিং বোঝায়, সূচন মানেও স্টার্টিং বোঝায়। তার মানে সিলিকন আর জার্মেনিয়ামের জন্য যাই বলুক, সূচন বলুক, থ্রেশহোল্ড বলুক, নি বলুক, কাটিং বলুক, অপারেটিং বলুক, যাই বলুক, সিলিকন মানে 0.7 আর জার্মেনিয়াম মানে পয়েন্ট। সোজা কথা। একটা জিনিস তুমি বুঝবা না, সেটা হচ্ছে যে ভাইয়া সবই বুঝলাম, এটাকে নি কেন বলে? নি মানে তো হাঁটু, নি মানে তো হাঁটু, এটা তো হাঁটুর ভোল্টেজ। হাঁটুর ভোল্টেজ কেন বলে দুনিয়াতে এত কিছু থাকতে? তো আসো আমরা এটাকে হাঁটুর ভোল্টেজ কেন বলে একটু বোঝার চেষ্টা করি। মনে করো আমি একটা গ্রাফ আঁকলাম, এই গ্রাফের এক্স অক্ষ বরাবর দিলাম ভোল্টেজ আর ওয়াই অক্ষ বরাবর দিলাম তোমার কারেন্ট, কেমন? আমি মনে করো সিলিকন ডায়োড লাগাইছি, কেমন? সিলিকন ডায়োডে মনে আছে 0.7 পর্যন্ত যে কারেন্ট যায় না, 0.7 এর পর থেকে কারেন্ট যায়, মনে আছে না? বলছিলাম যে মনে করো আমি 0.1 ভোল্ট দিছি, এটা 0.1 ভোল্ট, কারেন্ট যাবে? কারেন্ট যাবে না তো। কারেন্ট যদি যাইতো তাহলে এটাকে আমি উপরের দিকে তুলতাম, কারেন্ট যাবে না, তো এটা এখানে বসে আছে, এক্স অক্ষে বসে আছে। 0.2 দিব, যাবে? 0.2 যাবে না, 0.3 তে যাবে না, 0.4 এ যাবে না, 0.5 এ যাবে না, 0.6 যাবে না, 0.7 এখান থেকে কারেন্ট যাওয়া শুরু করবে, তার মানে এখন গ্রাফটা উপরের দিকে উঠবে, দেখো উপরের দিকে নিচ্ছি, এরপর থেকে কারেন্ট যাচ্ছে, ঠিক? আমি গ্রাফটা জোড়া দিই, তারা বলছে, আমার গ্রাফটা ভালো মতো জোড়া দেওয়া হয়নি, তারা বলছে না এটা না একটা হাঁটু ভাঙা অঞ্চলের মতো লাগে। এখন তুমি এখানে হাঁটুও দেখবা না, অঞ্চলও দেখবা না, ভাঙাও দেখবা না। তো আমি কি করি, আমি এই এক্স অক্ষ ওয়াই অক্ষটা পুরোটা মুছে দিই, শুধু গ্রাফটা রাখি। তারা বলছে এটা একটা হাঁটু ভাঙা অঞ্চল, তুমি এখনো বুঝবে না, কারণ গ্রাফটা উল্টা করে ধরতে হবে আর কি, বোঝার জন্য খাতা উল্টা করে ধরতে হবে। তো আমি এটাকে উল্টা করে আঁকি, দাও তোমার জন্য, আমি এটাকে এমনি আঁকি, বুঝা যাচ্ছে? উল্টা করে আসছে যে, মনে করো এই যে হচ্ছে তোমার মাথা, এই যে তোমার বডি, এই যে তোমার কোমর, এই যে তোমার ঠ্যাং, এই যে তোমার হাঁটু, এই যে তোমার ভাঙছে, বুঝা যাচ্ছে? কত ক্রিয়েটিভ, বুঝতেছো? এটাই 0.7। ব্যাপারটা কিরকম আমি তোমাকে বলি, তুমি আমার হাতটা খেয়াল করো, হাত, মনে করো আমি আমার হাতটা লম্বা লম্বি রাখছি না, সোজা রাখছি, কেমন? আমার হাতের এখান থেকে 0.1 আমি কাউন্ট করা শুরু করবো, 0.1 কারেন্ট যাবে না, 0.2 যাবে না, 0.3 যাবে না, 0.4 যাবে না, 0.5 যাবে না, 0.6 যাবে না, 0.7 থেকে কারেন্ট কি করবে, যাওয়া শুরু করবে। তার মানে আমার হাতটা এখানে এসে ভেঙে গেল, কোন বরাবর? কোনই বরাবর, রাইট? এটা আমার হাতের জয়েন্ট না, তাহলে আমি কি বলতে পারি না এটা আমার কোনর ভোল্টেজ? তারা এটাকে বলছে হাঁটুর জয়েন্টের মতো আর কি। তুমি বলতে পারো যে ভাইয়া আপনি হাঁটুর ভোল্টেজের এক্সাম্পল দিচ্ছেন কোনই দিয়ে, আমরা তো এটাকে কোনর ভোল্টেজ বলতে পারি। আমি বললাম কথা ঠিক, তুমি যে কোনো জয়েন্টের ভোল্টেজ বলতে পারো, এটা তুমি বলতে পারো এটা কবজির ভোল্টেজ, আঙুলের ভোল্টেজ, গলার ভোল্টেজ, যে সমস্ত জায়গায় তোমার বডিতে জয়েন্ট আছে, কিন্তু এটাকে হাঁটুর ভোল্টেজ কেন বলে, এটার পিছনে একটা চমৎকার বাংলা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে আমাদের মামা, চাচা, ফুপা, খালু, যাদের সাথে আমরা ছোট বয়সে ভুলবশত বেয়াদবি করে ফেলতাম, তারা মাঝে মাঝে বেয়াদবি করার পরে তারা খেপে যাইতো, খেপে আমাদের মাঝে মাঝে বলতো, তুই আমার হাঁটুর সমান বয়সী, কোন সাহসে বেয়াদবি করস? ঠিক না? হাঁটুর সমান বয়সী বলতে উনি বুঝাইতো যে ওনার তুলনায় আমাদের লাইফ এখনো শুরুই হয়নি, আমরা এখনো মাটির সাথে কথা কই। তো হাঁটুর সমান বয়সী বলতে আমরা বুঝি যে মাত্র লাইফ স্টার্ট করলো, তাই না? হাঁটুর ভোল্টেজ বলতে আমরা বুঝি যে মাত্র ভোল্টেজ স্টার্ট করলো, এই জন্য এটাকে বলা হয় হাঁটুর ভোল্টেজ, কেমন? আচ্ছা, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে সম্মুখী বিমুখী বায়াসটা আমরা শিখবো। আমি ওই ছবিটা আরেকবার নতুন করে ফ্রেশ করে আঁকি, সম্মুখী বিমুখী বায়াসটা একবার বোঝানোর জন্য। এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। তো আমি কি করছিলাম মনে আছে, এখানে 3টা হোল আঁকছিলাম, তাই না? এখানে ইলেকট্রন আঁকছিলাম, সংক্ষেপে আঁকি আর কি, বেশি আর না দেখাই। তারপরে এখানে একটা ব্যাটারি দিয়েছিলাম না, মনে আছে? ব্যাটারির এই বড় মাথাটাকে এদিকে দিয়েছিলাম প্লাস মাথা, আর ছোট মাথাটাকে এদিকে দিয়েছিলাম মাইনাস মাথা, তাই না? আসো তো একটু সম্মুখী বিমুখী হিসাব করি, আসো তো, আমাকে বলো দেখি একটু। আমি এখানে প্লাস মাথা কানেক্ট করছি কার সাথে? পি এর সাথে। পি এর মধ্যে কি আছে? হোল, হোলের চার্জ কি? পজিটিভ। তাহলে এই প্লাসকে কি করবে? বিকর্ষণ,
ঠিক কিনা? একইভাবে বর্তনীর ঋণাত্মক প্রান্ত আমি কানেক্ট করছি কার সাথে? এন এর সাথে। এন এর মধ্যে আছে কি? ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। তাহলে এই মাইনাস গুলাকে বিকর্ষণ করবে কোন দিকে? ঠেলবে না? তুমি দেখো তো একটু, দুইজন দুই দিক থেকে ঠেলা খেয়ে মুখোমুখি ছুটে আসতেছে না? এটা কি সম্মুখী না বিমুখী? সম্মুখী। যদি আমি এখানে উল্টা কাজটা করতাম, ধরো আমি যদি এই বর্তনী সেটআপটা উল্টা করে দিতাম, আমি যদি এখানে দিতাম হচ্ছে ছোট প্রান্ত আর এখানে দিতাম হচ্ছে বড় প্রান্ত, তাহলে এটা হইতো মাইনাস প্রান্ত, এটা হইতো কি প্লাস প্রান্ত। এই মাইনাস তখন কিন্তু সে বিকর্ষণ করতো না, তখন সে আকর্ষণ করতো। এই মাইনাস তখন এই হোল গুলাকে, এই পজিটিভ গুলাকে তার দিকে আকর্ষণ করতো, তাই না বলো? আবার এই প্লাস এইগুলাকে তার দিকে কি করতো? আকর্ষণ করতো, ঠিক কিনা? এগুলা কি আপনার লজিক নাকি বই লজিক? অবশ্যই অবশ্যই অ্যাকচুয়াল লজিক, বই এটার ব্যাখ্যা দেয়া নাই। কেন আমার লজিক হলে বিশ্বাস করবে না? আমার লজিক হলে বিশ্বাস করবে না? বইটার ব্যাখ্যা দেয়া নেই, কেমন? বলো এখন এটা জেনে তোমার মনে কি এটার প্রতি আরো বিশ্বাস বাড়ছে, নাকি আরো কিছু রেফারেন্স দিবে? বলো। এখন দুই দিক থেকে আকর্ষণ হবে, তার মানে কি এখন আকর্ষিত হয়ে হোল গুলা চলে আসবে এইদিকে, ইলেকট্রন গুলা চলে যাবে এইদিকে, তার মানে দুজন দুই দিকে চলে যাচ্ছে। এটা কি সম্মুখী না বিমুখী? এটা অবশ্যই বিমুখী। এখন ছবি দেখে জিনিসটা বুঝতে ভালো লাগে, কিন্তু এক্সাম হলে যখন প্রশ্ন আসবে তখন তুমি কিন্তু ছবি এঁকে এর কোনটা সম্মুখী কোনটা বিমুখী বুঝতে পারবে না। টিচার তোমাকে জিজ্ঞেস করবে এই বলতো দেখি, তার তোমাকে জিজ্ঞেস বলতো দেখি বর্তনীর ধনাত্মক প্রান্ত পি টাইপে যুক্ত করলে কোন বায়াস হয়? হ্যাঁ, তখন তুমি ওই ছবি এঁকে এটা বুঝতে পারবে না। তোমার যেটা করতে হবে, মাথায় রাখতে হবে এইভাবে যে সম্মুখী বায়াস এই নামটা শুনলেই মনের মধ্যে একটা পজিটিভ ফ্লেভার আসে, আর বিমুখী বায়াস এই নামটা শুনলে আমার মাথার মধ্যে একটা নেগেটিভ ফ্লেভার আসে। এটা বলা যায় না সম্মুখী হইলে পজিটিভ ফ্লেভার আসে আর বিমুখী হইলে মাথার মধ্যে একটা নেগেটিভ ফ্লেভার আসে, মনে হয়, কিন্তু আমার মাথায় রাখবো লাইন যেভাবেই দিই, যদি আমি মিলায় জিলে একটা প্লাস বানাইতে পারি তাহলে সম্মুখী, আর যদি মিলায় জিলে যদি একটা মাইনাস বানাইতে পারি তাহলে বিমুখী। আসো টেস্ট করে দিই। তুমি স্যারকে বলবা স্যার আপনি বলছেন বর্তনীর ধনাত্মক প্রান্ত, ধনাত্মক মানে প্লাস, আপনি বলছেন পি টাইপ, পি মানে প্লাস, আমরা পাইছি দুইটা প্লাস, প্লাসে প্লাসে হয় প্লাস, তার মানে এটা সম্মুখী। বুঝা যাচ্ছে? এটাও কিন্তু আমার লজিক, এটাও কিন্তু বইয়ে নাই, তুমি বইয়ে এই প্লাসে প্লাসে প্লাসের লজিক খুঁজলে পাবা না, কেমন? তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে এইটা নিয়ে না আমরা একটা ছক বানাইছি, এটা তোমার কম্পেনিয়ন বুকের 245 নাম্বার পেজে আছে। সম্মুখী বিমুখী বায়াসের যাবতীয় যত তথ্য আছে সব তথ্য এই ছকের মধ্যে। এই ছক যার পড়া হয়ে যাবে তার সম্মুখী বিমুখী বায়াসের কিচ্ছু পড়া লাগবে না, কেমন? এই ছকটা একটা পার্থক্যের মতো করে বানাইছে। তুমি জানো পার্থক্যের এক পাশ পড়লে আরেক পাশ পড়া লাগে না, তাই না? তুমি খেয়াল করো এই পার্থক্যের একদম বামে দেখবা লেখা আছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কথাটার মানে হচ্ছে প্রশ্ন কিভাবে হবে এটা বোঝার জন্য। সম্মুখী বায়াসের পাশে দেখো আমি ছোট্ট করে একটা প্লাস দিলাম, বিমুখী পাশে একটা মাইনাস দিলাম। তুমি দেখো এই প্লাস মাইনাস দিয়ে আসলে সবগুলা লাইন পড়া হচ্ছে কিনা। প্রথম প্রশ্ন সম্মুখী বায়াস কোন ভোল্টেজে কাজ করে? যেহেতু সম্মুখী মানে প্লাস, তাহলে সম্মুখী বায়াস পজিটিভ ভোল্টেজে কাজ করবে, বিমুখী বায়াস নেগেটিভ ভোল্টেজে। হয়ে গেল। তোমাকে আমি একটু আগে একটা সংযোগের লাইন দেখায়া প্লাস মাইনাস টেস্ট করতে শিখাইছিলাম না? আসো আমরা এখন 4 বার টেস্ট করি, দেখি মিলে কিনা। লাইনগুলো এইভাবে থাকবে, দেখো বর্তনীর পজিটিভ প্রান্ত পি টাইপে যুক্ত হলে এইভাবেও থাকতে পারে, অবলিক বর্তনীর নেগেটিভ প্রান্ত এন টাইপে যুক্ত হলে এইভাবেও থাকতে পারে, যে কোনো একটা লাইন আসবে। তো পজিটিভ প্রান্ত পিতে প্লাসে প্লাসে প্লাস, এটা সম্মুখী। নেগেটিভ প্রান্ত এনে মাইনাসেও প্লাস, নেগেটিভ মানে মাইনাস, এন মানে মাইনাস, মাইনাস প্লাস, এটা সম্মুখী। আবার বিমুখী দেখো পজিটিভ প্রান্ত এনে, পজিটিভ মানে প্লাস, এন মানে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে বিমুখী। আবার নেগেটিভ মানে মাইনাস, পি মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিমুখী। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? আমাদের কথাটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এইবার তারপরের লাইন, সংখ্যাগুরু বাহকের উপর প্রভাব কি? সংখ্যাগুরু বাহকের উপর প্রভাব হচ্ছে, আমরা একটু আগে দেখছি সম্মুখীতে বিকর্ষণ হয় আর বিমুখীতে কি হয়? আকর্ষণ হয়।
তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো একটু আগে বললেন যে ছবি দেখে অ্যান্সার বের করাটা একটু সময় সাপেক্ষ এক্সাম হলে, আমি এটা ছবি দেখে বুঝছি বিকর্ষণ আকর্ষণ হয়, আমি কি প্লাস মাইনাস দিয়ে বুঝতে পারবো বিকর্ষণ আকর্ষণ কিভাবে হয়? বোঝা সম্ভব? কিভাবে সম্ভব বলি তোমাকে, এভাবে বুঝবা যে খেয়াল করে এইভাবে ভাববা, সম্মুখীতে কি হয় রে স্যার? সম্মুখী মানে প্লাস। একটা প্লাস তৈরি করা যায় স্যার দুই ভাবে, একটা প্লাস তৈরি করা যায় দুই ভাবে, দুইটা প্লাসকে পাশাপাশি বসায় দেন, প্লাসে প্লাসে প্লাস, অথবা দুইটা মাইনাসকে পাশাপাশি বসায় দেন, মাইনাসে মাইনাসে প্লাস। এখন স্যার হঠাৎ করে ভাবেন এগুলো আসলে প্লাস না, এগুলো আসলে চার্জ। পজিটিভ পজিটিভ চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ। নেগেটিভ নেগেটিভ চার্জ পরস্পর কি করে? বিকর্ষণ। হয়ে গেল সম্মুখী মানে বিকর্ষণ। আবার স্যার যদি তোমাকে বলে এই বলতো দেখি বিমুখী মানে কি আকর্ষণ না বিকর্ষণ, তুমি স্যারকে বলবা স্যার বিমুখী মানে হচ্ছে মাইনাস। একটা মাইনাস বানানোর স্যার পদ্ধতি একটাই, একটা প্লাস একটা মাইনাস পাশাপাশি রাখেন, তাহলে স্যার প্লাসে মাইনাস তো মাইনাস হয়ে যায়। অথবা স্যার আপনার যদি মনে চায় আপনি একটা মাইনাস আগে দেন একটা প্লাস পরে দেন, তাতেও চলে। এখন স্যার ভাবেন এগুলা চার্জ, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করে? আকর্ষণ। নেগেটিভ চার্জ পজিটিভ কি করে? আকর্ষণ। হয়ে গেল, তার মানে আমি কিন্তু প্লাস মাইনাস দিয়ে আকর্ষণ বিকর্ষণও ভেরিফাই করতে পারি, চেক করতে পারি। কেমন? এইবার দেখো জাংশন অঞ্চলের উপর প্রভাব। দেখো খেয়াল করো এটা কিন্তু গাঢ় কালার করা, দেখছো গাঢ় কালার কেন? বেশি ইম্পর্টেন্ট। তাই বেশি ইম্পর্টেন্ট কেন? ওই যে বলছিলাম মির্জাফর অঞ্চল খুবই জনপ্রিয় টিচারদের কাছে, মির্জাফর অঞ্চলের ব্যাপারে বইতে অনেক বিবরণ দেওয়া আছে, তো আমরা এই বিবরণগুলা সংক্ষেপে বুঝে পড়তে চাই। সংক্ষেপে আমার লজিক শুনো, আমি দুইটা হাত দুই দিক থেকে আনবো, তুমি একটা শব্দ বলবা চাপ, একটা শব্দ বলবা টান। আগে বলতে হবে এইটা চাপ না টান? এটা এটা কি? চাপ। আর এইটা টান। কল্পনা করো মাঝখানে কোনো একটা বস্তু আছে, তুমি বস্তুর উপর দুই পাশ থেকে এইভাবে করতেছো, চাপ দিচ্ছ। আর যদি এইভাবে করো তাহলে কি দিচ্ছ? টান দিচ্ছ। এখন ভাবো একটা সম্মুখী একটা বিমুখী, বলতে হবে এটা কি? সম্মুখী জেস্টার। আর এটা কি? বিমুখী জেস্টার। তুমি কি বুঝতেছো? সম্মুখী বায়াস মানে হচ্ছে দুই পাশ থেকে চাপ দেয়া, আর বিমুখী বায়াস মানে হচ্ছে দুই পাশ থেকে টান দেয়া। এটা কথা বুঝছো? ওই যে বললাম না মাঝখানে একটা জিনিস কল্পনা করো, তোমার মাঝখানের জিনিসটা হচ্ছে তোমার ডায়োডের ডিপ্লেশন লেয়ার, মির্জাফর অঞ্চল যে রোধ দেয়। মনে আছে মির্জাফর অঞ্চল রোধের পরিচয়ক, এটা যত স্ট্রং রোধ তত বেশি, মনে আছে বলছিলাম। এখন ভাবো একটু, সম্মুখী বায়াসে আমরা দুই পাশ থেকে কি দেই? চাপ দেই। চাপলে মাঝখানের লেয়ারটা চ্যাপ্টা হবে, লেয়ার চ্যাপ্টা মানে এটা প্রস্থ কমবে, তার মানে এটা বাধা কমবে, তার মানে এটার রোধ কমবে, তার মানে এটার কারেন্ট বাড়বে। যদি উল্টা করে বলি, বিমুখী বায়াসে আমরা চাপ দিই না টান দিই? বিমুখী বায়াসে আমরা দুই দিক কি করি? আমরা টান দিই। টানলে মাঝখানের লেয়ারটা কি হবে? মোটা হবে, তার মানে এটা প্রস্থ বাড়বে, বাধার এলাকা বাড়বে, তার মানে রোধ বাড়বে, তার মানে কারেন্ট কমবে। বোঝা যাচ্ছে আমার কথা? এই যে আমি তোমাকে যা যা বললাম এগুলাই কিন্তু এইখানে আমাদের বইতে লিখে দেওয়া আছে। দেখো সম্মুখী বায়াসের চাপের কারণে বেদ হ্রাস পায়, রোধ কমে যায় এবং কারেন্ট বেড়ে যায়। বিমুখী বায়াসের টানের কারণে বেদ বৃদ্ধি পায়, রোধ বেড়ে যায়, প্রবাহ কমে যায়। তুমি যদি এটা শুধু মনে রাখো সম্মুখী মানে এইরকম আর বিমুখী মানে এইরকম, তুমি চাপ এবং টান ডিফারেন্সিয়েট করতে পারবা, তুমি এগুলো বলতে পারবা। এইটার পরে তুমি শুধু ডিপ্রেশন শুনতেছো, যার যেটা ভাল লাগে সে সেটা শোনে, যার যেটা ভালো লাগে সে সেটা শোনে। যেমন আমি যখন বলছিলাম ট্রিট 50 জনের ট্রিট, কেউ শুনছে বার্গার, কেউ শুনছে পিৎজা, যার যেটা ভালো লাগে সে সেটা শোনে, যার যেটা খাইতে মন চায় সে সেটা কল্পনা করে। এমন যার যার মনের তার তার ব্যাপার। শোনো যেটা বলতেছিলাম, এটা বলার পরে একজন স্টুডেন্টের প্রশ্ন ছিল যে ভাইয়া বিমুখী বায়াসে একজন চলে যায় উল্টা দিকে, আরেকজন চলে যায় উল্টা দিকে, সার্কিট তো কমপ্লিটই হওয়ার কথা না, কারেন্ট কিভাবে যায়? ওর প্রশ্নটা শুনো। প্রশ্নটা হচ্ছে যে বিমুখী বায়াসে হোল গুলা চলে যাচ্ছে, খেয়াল করো সবুজটা খেয়াল করো, হোল গুলা চলে যাচ্ছে এই দিকে, ইলেকট্রন গুলা চলে যাচ্ছে এই দিকে, দুইজন তো ময়দান ছেড়ে দুই দিকে পালা যাচ্ছে, সার্কিট তো কমপ্লিট হচ্ছে না। বিমুখী বায়াসে তো কারেন্ট যাওয়ারই কথা না, কারেন্ট যাচ্ছে কিভাবে? তুমি চিন্তা করো, আমি যখন এই ছবিটা আঁকছিলাম তখন আমি একটা কথা বলছিলাম, আমরা এখানে যে হোল আর ইলেকট্রন গুলাকে আঁকছি, আমরা কি যার যার ওস্তাদকে আঁকছি না? আমরা যার যার সংখ্যাগুরুকে আঁকছি না? আমরা কি কারো এলাকার কোনো সংখ্যালঘুকে পাত্তা দিছি? এই পি এর মধ্যে তো ইলেকট্রন আছে, আমরা কি আঁকছিলাম? আঁকি নাই। এন এর মধ্যে তো হোল আছে, আমরা কি আঁকছিলাম? আঁকি নাই। কিন্তু তুমি ব্যাপারটা খেয়াল করো, যখন সম্মুখী বায়াস ছিল মানে দেশের যখন সুদিন ছিল, তখন আমরা যাদের উপর ভরসা রাখছিলাম মানে সংখ্যাগুরুর উপর, তারা আমাদের পারপাস সার্ভ করতেছিল, তারা কারেন্ট পাস করতেছিল। আজকে যখন দেশের দুর্দিন, আজকে যখন দেশের বিমুখী বায়াস, তখন আমি যাদের উপর ভরসা রাখছিলাম তারা আমার ভরসার মধ্যে মূলা দেখায় তারা দুইজন ময়দান ছেড়ে দুই দিকে পালায় যাচ্ছে। কেন? ভিনদেশী আকর্ষণের কারণে। ঠিক আজকে আমার নাও পার করবে কে?
আজকে আমার কারেন্ট পাস করবে কে? আজকে যেটা হবে, এইখানে যে ইলেকট্রনটা এতদিন মাথা নিচু করেছিল 10 লাখ হোলের মাঝখানে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রন আজকে মাথা উঁচু করে দাঁড়াবে। সে ভাববে বড় ভাই ব্রাদার যারা এতদিন কারেন্ট পাস করতো, আজকে তো তারা নাই, আজকে আমরা যদি না জাগি মা কেমন সকাল হবে। তুমি কি বুঝতেছো? তোমার এই বর্তনীর নেগেটিভ চার্জ বাদ বাকি সব হোলকে টেনে নিয়ে সরায় গেলেও তোমার বর্তনীর নেগেটিভ চার্জ এই জেগে ওঠা ইলেকট্রনকে সামনের দিকে ঠেলবে, বিকর্ষণ করবে, এবং এইখানে কোনো না কোনো হোল জেগে উঠবে যে এই বর্তনীর পজিটিভ চার্জ দিয়ে বিকর্ষিত হয়ে সামনের দিকে যাবে। তার মানে কেউ না কেউ তো আছে যারা কারেন্ট পাস করবে। তারা কারা? তারা আমাদের বিপদের বন্ধু, মানে কারা? সংখ্যার লঘুরা। তাহলে আমি কি বলতে পারি না সম্মুখীতে কারেন্ট পাস হয় সংখ্যা গুরুদের দিয়ে, আর বিমুখীতে কারেন্ট পাস হয় সংখ্যা লঘুদের দিয়ে? কারা সংখ্যায় বেশি? সংখ্যা গুরুরা সংখ্যায় বেশি, তাহলে সম্মুখীতে কারেন্ট যাবে বেশি, বিমুখীতে কারেন্ট যাবে কম। তাহলে এবার একটু ভাবো, সম্মুখীতে কারেন্ট বেশি যাবে, তাহলে মাপার জন্য আমার একটা বড় একক লাগবে। তাহলে সম্মুখীতে আমরা কারেন্ট মাপি মিলি অ্যাম্পিয়ার এককে, আর বিমুখীতে আমার কারেন্ট কম যাবে, তাহলে মাপার জন্য অত বড় একক দরকার নাই, ছোট একক হইলেই চলে। আমরা মাপবো মাইক্রো অ্যাম্পিয়ারে। মিলি অ্যাম্পিয়ার বড় নাকি মাইক্রো অ্যাম্পিয়ার বড়? বলে ভাই মাইক্রো অ্যাম্পিয়ার বড়। আমরা কেমনে বুঝলা? বলবে 3 অক্ষর, খবরদার, মিলি অ্যাম্পিয়ার বড়, তাই না? মাইক্রো অ্যাম্পিয়ার ছোট। তাহলে সম্মুখীতে আমরা কারেন্ট মাপবো মিলি অ্যাম্পিয়ারে, বিমুখীতে মাপবো কি? মাইক্রো অ্যাম্পিয়ারে। দেখাই তোমাকে একটু, এই যে দেখো পরের লাইন, তড়িৎ প্রবাহের জন্য দায়ী কারা? সম্মুখীতে সংখ্যা গুরু বাহক, আর বিমুখীতে কি? সংখ্যা লঘু বাহক। বুঝতেছো? এতদূর পর্যন্ত আমার এক পাশ করলে আরেক পাশ হয়ে যাচ্ছে, কেমন? এইবার কত ধাপে আচরণ করে, কত ধাপে আচরণ করে সেটা হচ্ছে তোমার, এটা কিন্তু পার্থক্য না, লাস্টেরটা এটা কিন্তু পার্থক্য না, এটা কিন্তু বিবরণ, দুই পাশে পড়তে হবে। এতক্ষণ ধরে এক পাশ করলে আরেক পাশ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এবার কি করবো? দুই পাশে পড়তে হবে। বাম পাশ আমরা অলরেডি পড়ছি। বাম পাশ থেকে প্রথম প্রশ্ন কি আসতে পারে? সম্মুখী বায়াস কয় ধাপে কাজ করে? 2 ধাপে, শেষ। সেকেন্ড লাইনটা আমরা আগেই পড়ছি, মনে আছে? সিলিকন ডায়োড 0.7 পর্যন্ত কারেন্ট যাইতো না, মনে আছে? 0.7 পর্যন্ত কারেন্ট যাইতো না, এরপর থেকে কারেন্ট যাইতো, এবং 0.7 কে আমরা বলতাম অপারেটিং হার্টরি ভোল্টেজ, নি ভোল্টেজ, মনে আছে? বলছিলাম। দেখো এটাকে সুন্দর ভাষা দিয়ে দেখো বলছে, অপারেটিং ভোল্টেজ পর্যন্ত প্রবাহ শূন্য, মানে কি 0.7 পর্যন্ত শূন্য, এরপর থেকে কারেন্ট বাড়বে, বলা যায়। তার মানে এতক্ষণ ধরে যা শিখছি এটাই সুন্দর সুললিত শব্দ ব্যবহার করে মাধুর্যপূর্ণ ভাষায় এটা লিখছে আর কি, একই জিনিস। ডান পাশটা পরে একটু, ডান পাশে কিছু টেকনিক্যাল টার্ম আছে, দেখো একটা হচ্ছে বিপরীত সম্পৃক্ত প্রবাহ হয়, এটা একটা, একটা হচ্ছে লিকেজ কারেন্ট পাওয়া যায়, এটা একটা, আরেকটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। ওরা কি করবে? টার্মগুলা তুলে তুলে বলবে কোনটা কোন বায়াসে পাওয়া যায়। এখন বিপরীত সম্পৃক্ত প্রবাহ কোন বায়াসে পাওয়া যায়? বিপরীত শব্দটা দেখেই তো বোঝা যাচ্ছে যেটা বিমুখী বায়াস। ভেজাল করবে কে জানো? ভেজাল করবে হচ্ছে সম্পৃক্ত কথাটা, সম্পৃক্ত। যদি এটাকে পরীক্ষা অসম্পৃক্ত বানায় দেয় তখন আমরা ভুল করে বসবো। আমরা কেমনে বুঝবো যে বিপরীত বায়াসের প্রবাহটা সম্পৃক্ত হয়? সম্পৃক্ত ব্যাপারটা বোঝার দরকার আছে। সম্পৃক্ত মানে স্যাচুরেশনে পৌঁছায় গেছে। ব্যাপারটা কিরকম? ধরো তুমি কোনো একটা বিয়ে বাড়িতে খাইতে গেছো, তুমি অ্যাজ এ গার্জিয়ান গেছো, তোমার সাথে কে গেছে? তোমার ছোট ভাই গেছে। মনে করো তোমার নিজের ছোট ভাই না থাকলে কাজিন টাজিন কাউকে নিয়ে গেছো। এখন ছোট মানুষরা বিয়ে বাড়িতে গেলে খায় কেমনে জানো? একটা মুরগির ঠ্যাং নিবে, রান একটা নিবে, নিয়ে এক গোড়া থেকে খাওয়া শুরু করবে, খাইতেই থাকবে খাইতেই থাকবে খাইতেই থাকবে, একটু পর বলবে আমি আর খাবো না, ক্ষুধা শেষ। একটু পর বলে আমি আর খাবো না, আমার ক্ষুধা শেষ। তার মানে এই যে সে বললো আমি আর খাবো না, এটাকে আমরা বলি স্যাচুরেশনাল স্টেট, সম্পৃক্ত অবস্থা। কেমন? সে কি অনেক বেশি খাইছে? না, কিন্তু সে খাইছে অল্প, সে একটু পরে বলে আমি আর খাবো না। আর তুমি আরেক দিকে বসে বসে খাইতেই আসো 5 পিস একদম ঝেপে দিছো। 5 পিস ঝাপার পরে ওই বাড়ির হোস্ট আসছে, এসে বলতেছে বাবা তুমি তো কিছুই খাইলা না। তুমি মনে মনে বলতেছো আমি তো খাইছি আঙ্কেল, আপনি দেখেন নাই। তো আঙ্কেল বলতেছে বাবা তোমাকে আরেক পিস রান খাইতেই হবে। তুমি বললে আঙ্কেল আর দিয়ে না, আর দিয়ে না, গলা দিয়ে পড়ে যাবে। এই যে তুমি বললা আর দিয়ে না, গলা দিয়ে পড়ে যাবে, এইটাকে আমরা বলি স্যাচুরেশনাল স্টেট। তুমি আমাকে বলো তো, তুমি যে বললা আর দিয়ে না খাইতে পারবো না, এটা কে আগে বলবে? তুমি না তোমার ছোট ভাই? তোমার ছোট ভাই আগে বলবে। স্যাচুরেশনে সেই আগে পৌঁছায় যার খাওয়ার ক্ষমতা কম, যার দেওয়ার ক্ষমতা কম, ঠিক? এটা তুমি ভাবো, সম্মুখী বায়াসের কারেন্ট দেওয়ার ক্ষমতা অনেক, সম্মুখী বায়াস সহজে স্যাচুরেশনে পৌঁছাবে না, বিমুখী বায়াস অল্প কারেন্ট দিতে পারে। তার মানে সে দ্রুত বলবে আর পারবো না ভাই, সর্বোচ্চ দিয়ে দিচ্ছি। তার মানে এটার প্রবাহ কি হবে? সম্পৃক্ত হবে। সম্পৃক্ত মানে এটার মান যে বেশি তা কিন্তু না, এটার মান অল্প, এই জন্য তাড়াতাড়ি স্যাচুরেশনে চলে গেছে, এবং এই মান আর বাড়ানো যায় না। আরেকটা ব্যাপার, এইটার কারেন্টকে আমরা বলি লিকেজ কারেন্ট। তুমি মনে করো একটা পোটলার মধ্যে পানি নিয়ে ঘুরতেছো, পোটলার মধ্যে প্লাস্টিকের পোটলা, হঠাৎ করে দেখলাম পোটলার তলায় ফুটা হয়ে গেছে, ফোটায় ফোটায় পানি বেরোচ্ছে পোটলার ফুটা দিয়ে, তুমি কি বলবে না এটা লিকেজ ওয়াটার? ফোটায় ফোটায় পানি বেরোচ্ছে, লিকেজ ওয়াটার শুনলে কি মনে হয় গোল গোল করে পানি বেরোচ্ছে? তা তো মনে হয় না। তো লিকেজ কারেন্ট শুনলে কি মনে হবে? বেশি কারেন্ট না কম কারেন্ট? কম কারেন্ট। কম কারেন্ট কোথায় যায়? বিমুখী বায়াসে যায়। লিকেজ কারেন্ট কোন বায়াসে পাওয়া যায়? বিমুখী বায়াসে পাওয়া যায়। কথা বোঝা যাচ্ছে? লাস্টেরটা, ব্রেকডাউন ভোল্টেজের পর প্রবাহ বহুগুণে বাড়ে। তোমাকে আমি একটু আগে শিখাইছিলাম, ফ্যানের মধ্যে যদি লোহার চিপ লাগাই ফ্যান অনেক জোরে ঘুরবে। এই জ্ঞান দিয়ে আমাকে বলো
বাম পাশে লেখা আছে প্রবাহ বাড়ে আর ডান পাশে লেখা আছে প্রবাহ বহুগুণে বাড়ে। ইলেকট্রনিক্সের দুনিয়ায় প্রবাহ বেড়ে যাওয়া সেফ নাকি প্রবাহ বহুগুণে বেড়ে যাওয়া সেফ? কে পারে বলতে হবে? বলো বলো বলো। বাম পাশে আছে প্রবাহ বাড়ে, ডান পাশে আছে প্রবাহ বহুগুণে বাড়ে, কোনটা সেফ? প্রবাহ বেড়ে যাওয়া সেফ নাকি বহুগুণে বেড়ে যাওয়া সেফ? বলো। হুম, কোনটা সেফ? প্রবাহ বেড়ে যাওয়া সেফ, বহুগুণে বেড়ে যাওয়া আমাদের জন্য আনকন্ট্রোলেবল কারেন্ট, আমরা কন্ট্রোল করতে পারবো না, সেটা আমাদের জন্য একদম খুব বিপজ্জনক। এটা কিভাবে আমি তোমাকে বলি, একটু বোঝাই। মনে করো তুমি হাতে একটা বনরুটি নিছো, হাতের মাঝখানে বনরুটি কেন নিছো? সকালে খাইতে বসছো। এই ঘটনা কেন বলতেছি? তুমি ডাইনিং টেবিলে বসছো, কার সাথে? তোমার আব্বা আম্মার সাথে। আব্বা আম্মারা ন্যাচারালি আমাদেরকে অন্য সময় পায় না, ডাইনিং টেবিলে খাওয়ার সময় পায়, এবং তখনই তাদের মনে হয় যে আমি দুনিয়া থেকে কি পাপ করছি, এবং শুরু হয় একটা লেজিট পাপ দিয়ে, যে তুমি এই পাপটা করছো, এই অন্যায়টা করছো। এবার বকা শুরু হয়, প্রথম স্তরের বকা শেষ হওয়ার পর এরপর 2 মাস আগে এটা করছো, 3 বছর আগে এটা করছো, অমুক পরীক্ষা নাম্বার কম পাইছে, এগুলোর জন্য বকা কন্টিনিউ হতে থাকে। যখন আমাদেরকে কোনো মানে যথার্থ কারণে বকে, তখন আমাদের মনে হয় যে না ঠিক আছে, কাজের জন্য বকতেছে, ঠিক আছে শুনি। এরপর যখন একটা মানে মানে তোমার ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজের জন্য বকে, যেটার জন্য আমার এখন বকা খাওয়ার দরকার নেই, যেটার জন্য আমি অলরেডি 2 হালিবার বকা খেয়ে ফেলছি, তখন আমাদের প্রচন্ড রাগ হয়। তখন আমরা দেখা যায় কি করি, রাগটা আমরা কোনো কিছুর উপর ঝাড়ি। বাপ যখন বকে, পাল্টা তো বাপকে বকা যায় না, এটা তো বিনাশ। তখন আমরা রাগটা ঝাড়বো কার উপর? বন্ধুটির উপর। তুমি তোমার হাতে কল্পনা করো, তোমার হাতে বন্ধুটি, তুমি বন্ধুটির উপর রাগ ঝাড়বা। রাগ ঝাড়বা কিভাবে? 2 ভাবে। হয় তুমি বন্ধুটির উপর চাপ দিবা, যে চাইপা ভর্তা বানাই দিব, অথবা তুমি বন্ধুটির উপর টান দিবা, টাই না ছিঁড়া ফেলবো আজকে। কল্পনা করো, তুমি প্রথমে চাপ দিচ্ছ, তোমার হাতের মাঝখানে বন্ধুটি, 2 পাশ থেকে চাপ দিচ্ছ। চাপলে বন্ধুটি কি মোটা হবে না চ্যাপ্টা হবে? চ্যাপ্টা হবে। যত চাপবা তত চ্যাপ্টা, অনেক চাপবা অনেক চ্যাপ্টা, রাইট? কখনো কি এমন হবে চাপ খুলে দেখলাম বন্ধুটি ভ্যানিশ, চলে গেছে দুনিয়া ছেড়ে, যে এত চাপছে, এত অত্যাচার সহ্য করতে পারি না? তা তো হবে না। বরঞ্চ চাপ খুলে দেখবা বন্ধুটি একটা পাতলা প্লেটের মতো হয়ে রয়েছে, বাট আছে। বন্ধুটি পাতলা হবে, পাতলা হবে, পাতলা হবে, পাতলা প্লেটের মতো হবে, কিন্তু কখনো নাই হবে না। এইবার ভাবো, এই যে তুমি চাপ দিচ্ছ না, এটা সম্মুখী বায়াস। মাঝখানে যে বন্ধুটি না, এটা তোমার ডিপ্লেশন লেয়ার, মাঝখানে বসে আছে বেচারা। 2 পাশ থেকে চাপ দিচ্ছ, ডিপ্লেশন লেয়ার, চাপটা হবে, চাপটা হবে, রোধের মান কমবে, 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 অনেক কমবে, বা ডিপ্লেশন লেয়ার নাই হবে না, মানে রোধ কখনো শূন্য হবে না। আমরা জানি রোধের মান কমা ভালো, সেফ, কিন্তু শূন্য হওয়াটা আনসেফ। এটা সম্মুখী বায়াসে রোধের মান শূন্য হওয়ার কোনো চান্স নাই, সম্মুখী বায়াস আমাদের জন্য টোটালি সেফ। কেমন? এইবার তোমার রাগ যদি উল্টা দিকে হয়, তোমার রাগ যদি এখন টান দিয়ে হয়, টাইন আজকে ছিঁড়াই ফেলবে একদম। তুমি কি করলা, বন্ধুটি টান দিলা, টানলে প্রথমে বন্ধুটি বড় হবে, বড় হবে, বড় হবে, ডিপ্লেশন লেয়ার বড় হবে, বড় হবে, একটু পর কি বন্ধুটি ছিঁড়ে যাবে, মানে ডিপ্লেশন লেয়ারটা ব্রেকডাউন হয়ে যাবে। ডিপ্লেশন লেয়ার যখন ব্রেকডাউন হয়ে যাবে, পদার্থ তখন ভেঙে যাবে না, কিন্তু পদার্থ ভেঙে যাবে না, কি হবে জানো? বাধাটা ভেঙে যাবে। মনে আছে ওই যে 50 জন লোককে আমি ফার্মগেটের চৌরাস্তায়, মনে আছে আমি ট্রিট খাইতে বসাইছিলাম, তারা এখনো ট্রিট খাচ্ছে, গাড়ি ঘোড়া বন্ধ। এই মাত্র হঠাৎ করে পুলিশ এসে লাঠি একটা নিয়ে সমানে বাইরানো শুরু করছে। এই যে বাড়ি দেওয়া শুরু করলো, এই কারণে কি রাস্তা ভেঙে যাবে? রাস্তা তো ভাঙবে না, বাধাটা ভাঙবে, প্রোটেস্টটা ভাঙবে, সবগুলা পালায় যাবে, রাস্তা ক্লিয়ার, গাড়ি ঘোড়া আগের মতো চলাচল শুরু করবে। মনে আছে গাড়ি ঘোড়া যখন চলাচল করতেছিল, তখন পি এবং এন এর ঘরে ঘরে ঈদের আনন্দ বইতেছিল, যে আমরাও প্রবাহীর মতো আচরণ করতেছি, এরকম ছিল। বেশি দিন আনন্দ দীর্ঘস্থায়ী হয় নাই, কারণ মাঝখানে খাইতে বসে গেছে এগুলা, এগুলা বাইরে এখন উঠাই দিছে, তার মানে আবার আগের মতো আনন্দ ফেরত আসলে, তার মানে পদার্থ এখন কিসের মতো আচরণ করবে? পরিবাহীর মতো। তার মানে এই ভয়ে আমি ফ্যানের মধ্যে লোহার চিপ লাগাই নাই, আমার এখন সেই ভয় সত্যি হবে। আমার সিলিকনের মধ্যে এখন রোদ বলতে কিছু থাকবে না, সিলিকন এখন পিওর লোহার মতো আচরণ করবে। তার মানে তোমার এখন যন্ত্রপাতির মধ্যে প্রচুর পরিমাণ কারেন্ট যাবে, যন্ত্রপাতি রোধের মান একদম কমে যাবে, এবং যন্ত্রপাতি একটু পরে নষ্ট হয়ে যাবে। এই জন্য যেহেতু এতটুকু পরিমাণ ভোল্টেজ দিলে যখন এটা ছিঁড়ে যায়, এই বাধাটা যখন ভেঙে যায়, সেটা যেহেতু আমাদের যন্ত্রপাতির জন্য বিপজ্জনক, এই জন্য আমরা এটাকে বলি ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন। এইটা 1934 সালে বিজ্ঞানী জেনার আবিষ্কার করে গেছে। ওনার নাম অনুযায়ী এটাকে বলে জেনার ভোল্টেজ। যে ভোল্টেজে পৌঁছানোর পর ডায়োডের বাধা ভেঙে যায়, তাকে আমরা বলি জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ। এবং এই ভোল্টেজে কি কি হয়? ডায়োডের বাধা ভেঙে যায়, রোধের মান কমে যায়, কারেন্টের মান বেড়ে যায়, ডায়োড পরিবাহীর মতো আচরণ করে, এই জন্য আমরা এটাকে বলি ব্রেকডাউন ভোল্টেজ। এবং এই পুরো ক্রিয়াটাকে আমরা বলি জেনার ক্রিয়া। আরেকটা ব্যাপার, এইটাকে আমাদের বইয়ের মধ্যে বলা আছে অ্যাভালান্স ব্রেকডাউন। আমি দেখাচ্ছি তোমাকে, এই যে দেখো এখানে 1934 সালে বিজ্ঞানী জেনার 1934 সালে বিজ্ঞানী জেনার এটা আবিষ্কার করছে। এই ক্রিয়াকে বলা হয় জেনার ক্রিয়া। কখন হয়? ব্রেকডাউন বা জেনার ভোল্টেজের পর হয়। কি কি হয় এখানে? ডিপ্লেশন লেয়ার ভাঙা যায়, পরিবাহীর মতো আচরণ করে, রোধের মান কমে যায়, কারেন্টের মান বেড়ে যায়, এটাকে বলে অ্যাভালান্স ব্রেকডাউন। অ্যাভালান্স ব্রেকডাউন মানে হচ্ছে পাহাড় ধস, পাহাড় ধস। এটা কেন বলে জানো? এটা অনেকটা এইডস এর মতো।
এটা থেকে তুমি প্রতিরোধ করতে পারবা, এটা কোনো প্রতিষেধক নাই। একবার হয়ে গেলে জীবন শেষ। ভূমিকম্প যেমন একবার শুরু হয়ে গেলে ওটা থেকে দৌড়ায় পালানোর উপায় নাই, পাহাড় ধসে তেমনি এরকম, তুমি হয়তো আগে থেকেই পালায় থাকতে পারো যে বর্ষাকাল পাহাড়ের উপর থাকবো না বা পাহাড়ের তলায় থাকবো না, তাহলে আমি পাহাড় ধসে মরে যেতে পারি, তুমি আগে থেকে পালায় থাকতে পারো। কিন্তু একবার যদি পাহাড় ধস শুরু হয় তখন তুমি দৌড়ায় পালাইতে পারবে না। তার মানে একবার যদি ব্রেকডাউন ভোল্টেজ স্টার্ট হয়ে যায় ওই যন্ত্রপাতিকে বাঁচানো যাবে না। তাইলে আমরা ব্রেকডাউন ভোল্টেজ থেকে বাঁচবো কিভাবে? বাঁচবো এইভাবে, দেখো স্বয়ংক্রিয়ভাবে জেনার ভোল্টেজে পৌঁছানোর আগেই যে ডায়োড স্বয়ংক্রিয়ভাবে জেনার ভোল্টেজে পৌঁছানোর আগেই যে ডায়োড অফ হয়ে দুর্ঘটনা রোধ করে তাকে আমরা বলি জেনার ডায়োড। এটা ওনার নাম অনুযায়ী জেনার ডায়োড হয়েছে। এটা কেমনে কাজ করে আমি তোমাকে বলি। মনে করো তোমার বাসায় এটা হচ্ছে ফ্যান, কেমন? এই ফ্যানের যে সার্কিট, এখানে যে লাইনটা যাচ্ছে এই তারের মধ্যে যেখানে কানেক্ট হয়েছে সেখানে খুবই ছোট্ট একটা ন্যানোমিটার লেভেলের একটা ডায়োড থাকে, খুবই ছোট অদৃশ্য টাইপের। এটা একটা আইসির মধ্যে লাগানো থাকে। আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, নেক্সট ইলেকট্রনিক্স পার্ট 2 তে পড়াবো। লাগানো থাকে। যখনই তোমার ফ্যানের মধ্যে বিমুখী ব্যাস স্টার্ট হয়ে যায় তখন এই আইসিটা বুঝতে পারে, এই ডায়োডটা বুঝতে পারে যে ফ্যানের মধ্যে বিমুখী ব্যাস চলতেছে এবং ফ্যানটা তখন খুব স্লো ঘুরবে, কারণ বিমুখী ব্যাসে কারেন্ট কম যায়। এখন এই আইসিটা বুঝতেছে যে এখন সুইচটা অফ করে দেওয়া দরকার, এখন ফ্যানের সুইচটা অফ করা দরকার, কারণ যদি বিমুখী ব্যাস চলতে থাকে তাহলে ডিপ্লেশনের ভেঙে যাবে, ফ্যানটা নষ্ট হয়ে যাবে। বাট নিচের ব্যাককলটা তো ঘুমায় আছে, রাতের বেলা তুমি বিছানায় হা করে ঘুমাইতেছো নিচে, তুমি তো আর সুইচ বন্ধ করতে উঠতে পারবে না, তুমি তো বুঝতেছো না যে ফ্যান কি জোরে করতেছে না আস্তে করতেছে। বাট এই ডায়োডটা বুঝতেছে। এই ডায়োড কি করবে জানো? এই ডায়োড নিজেকে শেষ করে দিবে, নিজেকে স্যাক্রিফাইস করবে তোমাকে বাঁচানোর জন্য। কিভাবে বলি, একটু মাইক্রোস্কোপিক ছবি যদি এখানে নেই দেখতে এমন হবে, মনে করো এই যে তার, এই ডায়োডটা মাঝখানে বসে আছে। ওই যে সিনেমায় দেখানো অনেক সময় যে তুমি যদি ওর কাছে যেতে চাও আমার মরাল আসলে করতে যাইতে হবে, এই ডায়োডটা কারেন্টকে এই চ্যালেঞ্জটা দেয় আর কি। এই ডায়োডের রাস্তা পার হওয়া ছাড়া কারেন্ট তোমার ফ্যানে ঢুকতে পারবে না। তো ডায়োড যখন বোঝে যে তোমার ফ্যান এখন ধ্বংস হয়ে যাবে তখন ডায়োডটা নিজেকে স্যাক্রিফাইস করে, মানে ডায়োডটা নষ্ট হয়ে যায়, আইসিটা কমপ্লিটলি নষ্ট। তখন ফ্যানটা কিছুক্ষণের জন্য নষ্ট হয়ে যায়। তুমি সকালবেলা উঠে দেখলা ফ্যান নষ্ট, মেকানিক আনলা, মেকানিক ফ্যানটাকে ঠিক করলো, আইসিটা চেঞ্জ করে দিল, তোমার ফ্যানটা আবার ঠিক হয়ে গেলো। তুমি মনে মনে ফ্যানের কোম্পানিকে 2টা গালি দিলা যে ফ্যানের কোম্পানি খারাপ, ফ্যান তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আসলে তুমি বেঁচে গেছো। যদি এই ডায়োডটা নষ্ট না হইতো তাহলে এই ফ্যানের মধ্যে প্রচুর পরিমাণ কারেন্ট ঢুকতো, ফ্যানটা এইভাবে ঘুরতো, তারপর এমনি এমনি ঘুরতো, তারপর পাগলের মতো ঘুরতো। আর তুমি তো ফ্যানের নিচে মাথা দিয়ে ঘুমাইছো, আমাদের তো শখ আমরা ফ্যানের নিচে মুন্ডু দিয়ে ঘুমাই, এই ফ্যানটা একটু পরে এমনি এমনি করে ঘুরতে ঘুরতে ঠাস করে তোমার উপরে মুখের উপরে এসে পড়তো, তুমি অ্যাক্সিডেন্টে মরে যেতা। তোমার যন্ত্র এবং তোমাকে দুইটাকেই মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে কে? জেনার ডায়োড, অটোমেটিক্যালি বন্ধ হয়ে। বোঝা যাচ্ছে? এই জন্য অ্যাক্সিডেন্ট গুলা ঘটে না। আচ্ছা, তাহলে এটা কোন বায়াসে কাজ করে? সম্মুখী বায়াসে তো আমাদের জন্য বিপদ নাই, আমাদের সব বিপদ কখন? বিমুখী বায়াসে। তো বিমুখী বায়াসে এটা কাজ করে, তার মানে জেনার ডায়োড কোন বায়াসে কাজ করে যদি উত্তর জিজ্ঞেস করে আমরা উত্তর দিব কিভাবে? বিমুখী বায়াসে কাজ করে। এই যে আমরা এতক্ষণ ধরে যা যা বুঝাইলাম, এই যে কয়েকজন বইয়ের লজিক খুঁজতেছিলা, আসলে আমি তোমাকে এখন বইয়ের লজিক দেখাই। এদিকে দেখো, তোমার আমরা আসলে কতটুকু পড়ছি আমি তোমাকে দেখাই। সম্মুখী বায়াসের বৈশিষ্ট্য 100% দেয়া, এটা আমরা পড়ছি। কারণ মনে আছে একটা বায়াস বৃত্তান্ত পড়ছিলাম, পার্থক্যের 2 পাশ, এক পাশ পড়লেই হয়ে যায়, ওইখানে সবগুলা লেখা ছিল, সবগুলা পড়ছি, এটা বাদ পড়া লাগবে না। এইবার বিমুখী বায়াস, বিপরীত বায়াসের বৈশিষ্ট্য, এটাও পার্থক্যের মধ্যে ছিল, ডান পাশে, এটাও পড়ছি। এইবার মনে আছে একটা হাঁটু ভাঙা গ্রাফ দেখাইছিলাম, হাঁটু ভাঙা গ্রাফ, এই যে এটা হচ্ছে সেই হাঁটু ভাঙা গ্রাফ, এটা হচ্ছে সেই বইয়ের লজিক, যেটা আমি বই থেকে তুলে তোমাকে পড়াইছি। মেডিকেলে বইয়ে নাই এমন কোনো জিনিস আমি তোমাকে ক্লাসে বলবো না, কারণ তোমার লাগবে না। ইলেকট্রনিক্স নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা যায়, বাট সেটা তোমার লাগবে না, কারণ সেটা বই নাই। আমরা ততটুকু বুঝি যতটুকু বইতে আছে, কেমন? এবং তুমি দেখো তোমার মনে আছে 0.3, 0.7 সূচন ভোল্টেজ, অপারেটিং ভোল্টেজ, এগুলো বলতেছিলাম না, দেখো যে সূচন ভোল্টেজ, কাটিং ভোল্টেজ, 0.3, 0.7, ভি নট, এই শব্দগুলো মনে পড়ে? নি ভোল্টেজ, এগুলো আজ আমরা এখান থেকে পড়ে ফেলছি, এগুলো আমাদের পুরোপুরি কমপ্লিট। এরপর দেখো ক্ষরণ কারেন্ট, মানে লিকেজ কারেন্ট যেটাকে আমরা বলি, লিকেজের বাংলা হচ্ছে ক্ষরণ, বিপরীত সম্পৃক্ত কারেন্ট, সংখ্যালঘু বাহক দিয়ে তৈরি হয়, এটার মান হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার। এটাকে হচ্ছে তোমার আরো দেখাই, দাঁড়াও, এটাকে বলে ব্রেকডাউন ভোল্টেজ। এই সময় রোধ সম্পূর্ণভাবে ভেঙে যায়, এটা বিজ্ঞানী জেনার এটাকে ইয়ে করেন, কি করেন, প্রথম লক্ষ্য করেন। এই সময় ডায়োডের কার্যক্ষমতা বিনষ্ট হয়ে যেতে পারে, এই জন্য এটাকে আমরা ব্রেকডাউন ভোল্টেজ বলি। আরো আছে, দেখাই তোমাকে, এটাকে বলে অ্যাভালান্স ব্রেকডাউন, কারণ এটার পর স্থায়ীভাবে সবকিছু ধ্বংস হয়ে যায়। কেমন? আরেকটা ব্যাপার তোমার এখানে দেখবা আদর্শ ডায়োডের কথা লেখা আছে, আদর্শ ডায়োড, তুমি কি বুঝতেছো? আদর্শ ডায়োড আদর্শ গ্যাসের মধ্যে কাল্পনিক, এটা দুনিয়াতে নাই।
আমরা চাই সব ডায়োড আদর্শের মতো হোক, যেমন আমাদের বাবা মা সবসময় চায় আমরা যেন আমাদের অমুক কাজিনের মতো হই, অমুক বড় ভাইয়ের মতো হই, অমুক কাজিন মেডিকেলে কাজ করে তার মতো জন্য হই, উনি আদর্শ ছিল ওনার মতো তোমাকে হইতে হবে। আদর্শ ডায়োড হচ্ছে আমরা চাই যার মতো আমাদের সব ডায়োড হোক, এটা দুনিয়াতে আসলে নেই। তুমি দেখছো সম্মুখী বায়াসে সবকিছু সেফ, তো সম্মুখী বায়াসে আমরা চাই কারেন্ট যাক, আর বিমুখী বায়াসে সবকিছু আনসেফ, তো আমরা চাই বিমুখী বায়াসে কারেন্ট না যাক। তাহলে আমাদের কল্পনায় এমন একটা ডায়োড ঘুরবে, আমাদের স্বপ্নে এমন একটা ডায়োড ঘুরবে যে ডায়োড সম্মুখী বায়াসে নিখুঁত পরিবাহী আর বিমুখী বায়াসে কারেন্ট পাঠাবেই না, বিপদের কোনো ভয় নাই, মুখ খুলে হা করে ফ্যানের নিচে ঘুমায় থাকলে কোনো বিপদ নাই, সেই ডায়োডকে আমরা বলবো আদর্শ ডায়োড। বুঝতে যাচ্ছে? এবার গতীয় রোধ। গতীয় রোধ হচ্ছে এই যে লাস্টের যে দুটো মান আছে না গতীয় রোধের মান, এই মান দুটো মুখস্থ করতে হবে। গতীয় রোধের সূত্রটা খেয়াল করো, আর ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আই। আমরা তো চলতরিৎ চ্যাপ্টারে ভি ইকুয়াল টু আই আর শিখিয়ে আসছি, আমরা তো জানি আর ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই, তাই না? আমরা জানি আর ইকুয়াল টু ভি বাই আই। বলো এইখানে আবার নতুন করে নকশা করে এটাকে আবার গতীয় রোধ কেন বলছে? এটা কারণ আছে একটা, আমরা যে ভি ইকুয়াল টু আই আর শিখছি না, এটা হচ্ছে ডিসি কারেন্টের জন্য। ডিসি কারেন্টে ভোল্টেজও ফিক্স থাকে, কারেন্টও ফিক্স থাকে, মান বদলায় না, এই জন্য আমরা ভি বাই আই লিখি। আর গতীয় রোধ হচ্ছে এসি কারেন্টের জন্য, এসি কারেন্টের মধ্যে ভোল্টেজও ফিক্স থাকে না, কারেন্টও ফিক্স থাকে না, এই জন্য এখানে ভি বাই আই লিখলে কিন্তু নাম্বার কাটা, কি লিখতে হবে? ডেল ভি বাই ডেল আই, পরিবর্তন লিখতে হবে। আর গতীয় মানে কিন্তু দৌড়াচ্ছে এমন না, গতীয় মানে ডাইনামিক, মানে যার মান চেঞ্জ হচ্ছে। তো তোমাকে যখন পরীক্ষায় বলবে গতীয় রোধের সমীকরণ নিচের কোনটা, অপশনে এটাও থাকবে, অপশনে এটাও থাকবে, যেটা ডেল ওলাটা ওটা গতীয় রোধ, ওটা হচ্ছে এসি কারেন্টের রোধ। বুঝে যাচ্ছে? এই পর্যন্ত পড়া কমপ্লিট, তার মানে আমাদের 10.8 এর আগ পর্যন্ত পড়া পুরোপুরি কমপ্লিট। এখানে যে অঙ্কটা আছে আর ইকুয়াল টু ভি বাই আই এর অঙ্ক, ছোট একটা মান বসাই দিলে উত্তর মিলে যায়, এটা ক্লাসে দেখানোর কিছু নাই, খুবই ইজি, যেটা দেখাই দিতে শুধু এটাই করবা। এরপরে 10.8 থেকে হচ্ছে নেক্সট দিনের পড়া 10.8 থেকে আগামী ক্লাসে মানে ইলেকট্রনিক্স 2 পার্টে পড়াবো। আমি তোমাদের কিছুক্ষণের মধ্যেই পিডিএফ এবং জেপিজি বইয়ের আপলোড করে দিব, এবং তোমার হচ্ছে হ্যান্ড নোটের পিডিএফ জেপিজি আপলোড করে দিব। যেহেতু আমি যখন চ্যাপ্টারটা আপলোড করব আমি পুরো চ্যাপ্টারটা আপলোড করে দিব, তার মানে তুমি পিডিএফ আর জেপিজি এর মধ্যে পুরো চ্যাপ্টারটাই পাবা, কিন্তু পড়তে হবে কিন্তু 10.8 এর আগ পর্যন্ত। কেমন? নেক্সট দিনের পরীক্ষা, স্পেশাল এক্সাম, রেগুলার এক্সাম, রিভিউ এক্সাম সব রুটিন অনুযায়ী হবে, 10.8 এর আগ পর্যন্ত হবে। আশা করি সবাই বুঝতে পারছো সবকিছু। নেক্সট ক্লাস পর্যন্ত শুভকামনা, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।